আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই গাইডলাইন সেশনে যারা যারা জয়েন করেছেন সবাইকে স্বাগতম। ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। তো অপার ভাইয়া যদি শুরু করতেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম সবাইকে যারা জয়েন করছো। সো তোমরা আমাদের বা, জাপান নিয়ে প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড বিধায় আজকে এখানে। তো আমরা ছোট্ট করে একটু ব্রিফ দিব যে কিভাবে কি, এবং এরপরে তোমাদের সাথেও প্রশ্ন উত্তর নেওয়া হবে। অর্থাৎ তোমরা আমাদের কাছে তোমাদের পার্সোনালাইজড যে জিজ্ঞাসাগুলো আছে, যে ভাই আমার সিচুয়েশন এরকম, আমার জন্য জাপানটা স্যুট করে কিনা, এই জিনিসগুলো পার্সোনালি অ্যান্সার করা হবে। তো শুরুতে একটু বলি যে আমাদের এসিএস এর যারা স্টুডেন্টসরা আছো, তারা এসিএস এ আসো, সবারই একটাই অবজেক্টিভ, সেটা হলো একটা বেটার ক্যারিয়ার তোমরা পেতে চাও, যে কারণে ভালো ইউনিভার্সিটিগুলো তোমরা টার্গেট করো। তো এই ভালো ইউনিভার্সিটিগুলো টার্গেট করে আমাদের কাছে হয়তো পড়াশোনা করে অনেকে ভালো ইউনিভার্সিটিগুলোতে আসতে পারছে বা কেউ পারে নাই। কিন্তু আলটিমেটলি ভালো ইউনিভার্সিটিতে যাইতে পারলেই যে ভালো ক্যারিয়ার হয় তা কিন্তু না। বাংলাদেশের চিত্রটা এখন এরকম যে তুমি অনেক ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছো, অনেক ভালো করছো, বাট তারপরও দেখবা যে তুমি যে কাঙ্ক্ষিত চাকরিটা বা যে প্রফেশনটা চাচ্ছিলা, সেই প্রফেশনে দেখবা যে ওপেনিং নাই, জব ওপেনিং নাই, বা থাকলেও তুমি সেই সুযোগটা পাচ্ছ না, এত কম্পিটিশন এ কারণে। তো এই জায়গা থেকে আসলে আমাদের এই তাড়নাটা, যে মনে হলো যে না, আমাদের যেই ছেলে মেয়েগুলো আছে তাদের তো কোয়ালিটি আছে, কোয়ালিটি যদি থাকে, সুযোগ যদি না থাকে, এটা তো তাদের দোষ না। তো আমরা চিন্তা করলাম যে আচ্ছা কিভাবে এই সুযোগটা বাড়ানো যায়। এখন বাংলাদেশে তো সুযোগটা কম, এটা তো অস্বীকার করা যাবে না। তো আমরা যেটা করতে চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি যে গ্লোবাল যে স্কোপস গুলো আছে সেগুলো যদি আমাদের স্টুডেন্টস গুলোর কাছে নিয়ে আসা যায়। আহ তার যেহেতু কোয়ালিটি আছে, তো গ্লোবালি যদি স্কোপ থাকে সেটার সাথে তাকে কানেক্ট করায় দেওয়াটা একটা বিরাট জিনিস মনে হয়েছে। আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমি যখন বুয়েটে আমার পড়াশোনা শুরু করি, তখন আমার যেই জিনিসগুলো গ্যাপ মনে হয়েছে সেই জিনিসগুলোই আসলে ফিল আপ করতে চাচ্ছি এখন আমরা একসাথে এসিএস হয়ে, মানাবি হয়ে। তো তোমরা হয়তো ওই স্টেজটাতে আসো বা ওই স্টেজটাতে যাবা, বা অনেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসো, সামনে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছো। তো জাপানই কেন? তো ফার্স্ট অফ অল, অন্যান্য কান্ট্রিগুলা, আমেরিকা, তারপর হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ডেফিনেটলি ভালো, সবগুলো জায়গায় সুযোগ আছে। কিন্তু কয়েকটা কান্ট্রি থাকে যে ওই পার্টিকুলার টাইমের জন্য স্কোপটা অনেক বেশি বা সুযোগটা অনেক বেশি। আমি যদি আমার ক্ষেত্রেই বলি, যে আমাদের বুয়েটের বেশিরভাগ ফ্রেন্ডরাই এখন ইউএসএ তে আছে, ওদের সাথেও আমাদের নিয়মিত কথা হয়। তো আমি যে লাইফটা দেখি, যে অনেকেই পিএইচডি করতে চাইতো না বা রিসার্চ করতে চাইতো না, বাট তারপরও সেখানে থাকার একটা মাধ্যম হচ্ছে যে ফুল ফান্ডেড পাইতে হলে পিএইচডি করতে হবে, সো সেই কারণে তারা পিএইচডি উপায়ে যায়। তো তারা স্যাটিসফাইড না অনেকেই পার্সোনাল লাইফে নিজেদের সাথে, হ্যাঁ বিদেশে গেছে, বাট একটা আছে না যে পার্সোনালি আমি যেটা এনজয় করতেছি সেটা আমি করতে পারতেছি না। তো আবার তার তো অন্য কোনো উপায়ও নাই, বাংলাদেশে থাকলেও যে সে বেটার কিছু করতে পারতো তাও না। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে জাপানে যেহেতু সরাসরি চাকরি নিয়ে যাওয়ারও সুযোগ আছে, মানে যারা বাইরের দেশে ক্যারিয়ার করতে চায় সেটাও হইলো। আবার এট দ্য সেম টাইম আমি হয়তো রিসার্চ করতে চাচ্ছি না, বা আমার হয়তো রিসার্চে ইন্টারেস্টটা নাই, বাট আমি বাইরের দেশে জব নিয়ে চলে গেলাম, আমার মানে স্কলারশিপ বা ওই জিনিসগুলো আমার ভাবতে হলো না, আমার ইনকামও তৈরি হলো। তো এইটা একটা বিরাট স্কোপ এখন কারেন্টলি জাপানে আছে, যে বাংলাদেশ থেকে তুমি আন্ডারগ্রেড পড়া অবস্থায় ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা যদি তোমার সার্টেন লেভেল, যেটা আমরা বলতেছি N3 পর্যন্ত, অ্যাটলিস্ট N2 হলে ভালো হয়, N3 পর্যন্ত কাভার যদি করে থাকো, এবং আমাদের যে ট্রেনিংটা সেই ট্রেনিংটার মধ্যে যদি যেয়ে থাকো, তাহলে আমাদেরই দায়িত্ব তোমাদেরকে জব ইন্টারভিউ গুলাতে ফেস করানোর সকল ব্যবস্থা করে দাও। অর্থাৎ তুমি বাংলাদেশে বসেই জব ইন্টারভিউ গুলো ফেস করতে পারবা আমাদের কাছে ট্রেনিং নেওয়ার পরপরই। এবং ফেস করে আমাদের এখানে তোমার যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পারফেক্টলি থাকে এবং কর্পোরেট ট্রেনিংটা পারফেক্টলি থাকে, জব রেশিও কিন্তু অনেক ভালো, 90% প্লাস, এবং একটা না একটা জায়গায় জব হবেই ইনশাল্লাহ, আশা করি। অ্যাটলিস্ট আমি এসএস স্টুডেন্টসদেরকে যেভাবে চিনি, তাদের ওই ক্যালিবারটা আছে, ওই ট্রেনিং এর পরে 100% জব হবেই, আমার এই বিশ্বাসটা আছে তোমাদের উপরে। তাহলে তুমি দেখো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকতেই যদি তুমি ইন্টারভিউ ফেস করে ফেলো, ফোর্থ ইয়ারের ধরো মাঝামাঝি থাকতে, তারপরে তুমি পাশ করার আগেই যদি তোমার চাকরিটা সিকিওর থাকে, এবং বাইরের দেশে একটা বাংলাদেশের চেয়ে অলমোস্ট 10 টাইমস স্যালারি হবে, মানে বাংলাদেশের স্টার্টিং স্যালারি গুলো আছে, সো এরকম স্যালারিতে তুমি যদি জব পেয়ে থাকো, আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার স্কোপ সবকিছু যদি থাকে, তাহলে হোয়াই নট, কেন এই সুযোগটা নিব না? তো ফাতমি ভাই আমাদের সাথে আছেন। ফাতমি ভাইকে জাপানে আমি যখন পাইছি, তখন ভাইয়া এই স্কোপগুলোর কথাই বলতেছেন, আমিও অবাক হয়ে গেছিলাম, আসলেই এই স্কোপগুলো আছে, আমার নিজেরও প্রথমে বিশ্বাস করতে অবাক লাগতেছিল।
তো এর পরবর্তীতে আমি ভাইয়ার সাথে কোলাব করে আমরা এই প্রোগ্রামগুলো আসলে বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য করতেছি। এমনকি তোমরা হয়তো জেনে থাকবা যে আমি নিজের পার্সন মানে এই জিনিসটা জাস্ট আমরা একটা টিপিক্যাল এজেন্সি হিসেবে যে কাজ করতেছি না, এটা বোঝানোর জন্য আমি নিজেও পার্সোনালি জাপানে মুভ করতেছি। জাস্ট একটাই কারণে, এই যে ছেলে বা মেয়ে যারা আমাদের সুবাদে যাবে জাপানে, চাকরি নিয়ে হোক, পড়াশোনার সুবাদে হোক, ল্যাঙ্গুয়েজ স্কুলের সুবাদে হোক, তারা যেন আমাদেরকেই সেখানে পায়। তারা কোথায় থাকবে, কি খাবে, এই জায়গাগুলো ভাইয়া আমরা টেক কেয়ার করার চেষ্টা করবো। এবং ভাইয়ার ব্যাপারে যদি বলি, ভাইয়া কিন্তু লাস্ট 7 বছরে 112 জন স্টুডেন্ট নিয়েছিল, এবং জব ক্যাটাগরিতেও কিন্তু এখন আমাদের থেকে মানুষজন যাচ্ছে, তারা প্রিপেয়ার্ড হচ্ছে। তাহলে বুঝতেই পারতেছো এটা কোনো টিপিক্যাল এজেন্সি কিন্তু করবে না। টিপিক্যাল এজেন্সিরা যেটা করবে যে হয়তো তোমার সাথে তোমাকে কানেক্ট করে দিল, ভিসা করে দিল, এরপরে তুমি নিজেরটা নিজে যে হয়তো বুঝে উঠতে অনেক সময় লাগবে। যেটা ধাক্কা খেয়ে খেয়ে ভাইয়া শিখছেন, সেই জিনিসটা আমরা ডে 1 থেকে লার্ন করতেছি। এটা কিন্তু গ্রেট একটা অপরচুনিটি আমি মনে করি, যেই কারণেই আসলে ভাইয়ার সাথে আমার একত্র হওয়া। আর এসিএস এর যেহেতু আমাদের একটা বিরাট স্টুডেন্ট বেজ আছে, এবং যাদের আলটিমেট টার্গেট হচ্ছে ভালো একটা ক্যারিয়ার, তো জাপানটাকে সব দিক দিয়ে পারফেক্ট পজিশনে মনে হচ্ছে এই কারণে, কারণ ওখানে এজিং পপুলেশন, তোমরা ইন্টারনেটে সার্চ দিলেই পাবা যে তাদের আহ, বয়োজ্যেষ্ঠ মানে সিনিয়র মানুষদের 60+ এইজের পিপল অনেক বেশি, ইয়াং পিপলের সংখ্যা অনেক কম, যে কারণে একটা ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হয়েছে জব ফিল্ডগুলোতে। এবং তারা চাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ, এই নাম্বারটা প্রায় 8.5 লাখের মতন। অর্থাৎ এই পরিমাণের মানুষ দরকার বিভিন্ন দেশ থেকে জাপানের এখন। তো খেয়াল করে দেখো, আমরা যদি বাংলাদেশিরা এই জিনিসটা জানিই না অনেকে, সো আমার মনে হয়েছে নিজের দায়িত্ব হিসেবেই যে আমি যেহেতু এসিএস একটা পজিশন হোল্ড করি এখানে, যেহেতু আমাদের কথা শোনে মানুষরা, তো হোয়াই নট আমরা এই মেসেজটা স্প্রেড করি। অ্যান্ড এই মেসেজটা স্প্রেড করে আমাদের ছেলে মেয়ে যারা আমাদের কাছ থেকে পড়াশোনা করছে, তারা যেন অ্যাটলিস্ট বেটার একটা ক্যারিয়ারে যেতে পারে। কারণ আমি দেখতে পাচ্ছি যদি তোমাদেরকে আমি ভালো ইউনিভার্সিটিগুলো পর্যন্ত নিয়ে যাই, এর পরের ধাপটা যদি আমি না গুছাই দিই, তাহলে কিন্তু কয়েকদিন পরে তোমরাই আমাদেরকে ভিলেন ভাববা। ভাববা যে ভাইয়ারা বলছিল যে এখানে আসলে ভালো ক্যারিয়ার হবে, বাট হইল না। এটা তো আসলে ভাই আমারও ভুল না, বা কথারও ভুল না। তুমি যে স্কিলটা অ্যাচিভ করছো ওইটা পারফেক্টই ছিল জব পাওয়ার জন্য, বাট নাই, মানে সংখ্যাটা নাই। সো এই জায়গায় জাপানে অন দা আদার হ্যান্ড প্রতি একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য 2+ জব, অর্থাৎ মানে মানুষের চেয়ে জবের সংখ্যা ডাবল। সো এই স্কোপটা আমরা ক্যাপিটালাইজ করতে চাই, যেন অ্যাটলিস্ট আমি নিজের কাছে নির্ভর থাকি যে আমার স্টুডেন্টস গুলাকে আমি, যেটা আমার পসিবল বেস্ট শট, যে জায়গায় আমি নিজেকে ভিজুয়ালাইজ করতেছি যে বেটার ক্যারিয়ারের জন্য, সেই জায়গায় আমি আমার স্টুডেন্টস গুলাকেও আসলে নিতে চাই। তো এই হচ্ছে আমার তরফ থেকে ওভারঅল। ভাইয়া তোমাদেরকে ডিটেলসে স্লাইড দিয়ে বলবে যে কাদের জন্য কোনটা। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব ভাইয়ার যে কথাগুলো এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্টলি আমাদের ক্লাসগুলো ঠিক যেভাবে মনোযোগ দিয়ে করতা, সেরকম ক্লাসের মতনই মনোযোগ দিয়ে করবা। করে যেই জিনিসগুলো লিখে রাখা দরকার লিখে রাখবা। আমি মনে করি এই সেশনটা থেকে তোমরা যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারো এবং মোটিভেশনটা ধরে রাখতে পারো, এই ইয়াটার পরে মানে সেমিনারটার পরেও মোটিভেশনটা ধরে রাখতে পারো, এবং আমাদের কথা মতো আগামী বেশি না 6-7 মাস ল্যাঙ্গুয়েজটা হয়তো শিখতে লাগবে, 6-7 মাস এই ল্যাঙ্গুয়েজটা শিখে অনলাইনে শিখতে পারবা, আমাদের কোর্সগুলোর মতনই শিখতে পারবা। তারপরে যদি তুমি আগাইতে পারো, বিশ্বাস করো ভাই, তুমি যদি জবে যাও তোমার বেসিক্যালি এইখানে নিজেকে তৈরি করতে যে টাকাটা লাগবে মানে ল্যাঙ্গুয়েজ শিখতে বা এগুলোতে, এগুলো খুব বেশি অ্যামাউন্টের না। তুমি যদি চাকরি হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে তারাই তোমাকে প্লেন ফেয়ার দিয়ে বাকি সবকিছু টেক কেয়ার করবে, মানে তোমার যাওয়া পর্যন্ত আর কোনো খরচ বা এই জিনিসগুলো নেই। অন দা আদার হ্যান্ড, অন্য যে কোনো উপায়ে গেলে কিন্তু তোমার একটা খরচ আসবে। হ্যাঁ, অনেকে অ্যাজ স্টুডেন্ট হিসেবে যেতে চায়, সেটার স্কোপও কিন্তু ভাইয়া মানে একদম যেইভাবে না করলেই না সেইভাবে ভাইয়া তোমাকে পরামর্শ দিবেন। এবং বেস্ট পার্ট হলো ভাইয়ের সাথে আমার যেটা ভালো লাগছে সবচেয়ে, এই যে পরামর্শগুলো আমরা আজকে দিচ্ছি, ভাইয়ার অফিসে যেও তুমি কালকে গেলেও কালকেও পরামর্শ নিতে পারবা। মিরপুর ডিওএইচএস অফিস মানাভি যে অফিসটা, সার্চ দিলেই পাবা ইন্টারনেটে। তো এই যে কনসালটেশন দেওয়া হচ্ছে, এইটার জন্য ভাইয়ারা লিটারেলি কোনো চার্জ রাখতেছেন না, মানে স্টুডেন্টসদের জন্য ইনফরমেশন শুড বি ফ্রি, এইভাবেই ভাইয়ারা অপারেট করতেছেন। অ্যান্ড এই জিনিসটা আমি মনে করি আমাদের স্টুডেন্টস গুলার এই অপরচুনিটিটা কাজে লাগানো উচিত। আর আরেকটা লাস্ট কথা বলে শেষ করব, মানে আমি বিলিভ করি যে যে একটা জিনিস যখন অ্যাস্টাবলিশড হয়ে যায়, তখন এই জিনিসটার মধ্যে কিন্তু সবাই আসতে চাইবে, সবাই এই জিনিসটার মধ্যে দেখবা। আজকে হয়তো আমরা সেমিনার করতেছি, সেমিনার করে ইন্সপায়ার করতে হচ্ছে জাপান ব্যাপারে। আমি বলতে পারি এই জিনিসটা যে আগামী 2-3 বছর পরে আমাদের রেস্ট্রিকশন নিতে হবে। আমাদের হয়তো
এই স্টুডেন্টসকে নিব বা নিব না এরকম পর্যায়ে যাইতে হবে, যেটা এখন সবার জন্য ওপেন। কারণ স্বাভাবিকভাবেই বাংলাদেশে এইরকম একটা জিনিস আছে, হুজুকে সবাই সব জায়গায় যায়। আমি মনে করি কারা ব্রিলিয়েন্ট বা কারা স্মার্ট থিঙ্কার, যারা হচ্ছে একটা সুযোগ তৈরি হওয়ার আগেই ওই সুযোগটাকে সেন্স করতে পারে, প্রেডিক্ট করতে পারে এবং ওই সুযোগটাকে কাজে লাগাইতে পারে। আমি মনে করি এই মুহূর্তে, জাস্ট রাইট নাও, এখন যারা জাপান সম্বন্ধে এই জিনিসগুলো মানে তোমাকে প্রিপেয়ার করে ফেলতে পারবা, তারা ডেফিনেটলি ফার্স্ট মুভার হিসেবে আগায় থাকতে পারবা। জাপানের এই সুযোগটা কিন্তু আমি যদি বলি 10 বছর আগে ছিল কিনা, তেমন ছিল না। 10 বছর পরে থাকবে কিনা সেটাও আমরা সন্দিহান, নাও থাকতে পারে। কারণ প্রতিটা কান্ট্রির থেকেই কিন্তু একটা উইন্ডো থাকবে। লাইক বাংলাদেশ থেকে ধরো আগামী 4-5 বছর হয়তো 1 লাখ 1.5 লাখ মানুষ যখন চলে যাবে বাংলাদেশ থেকে, তখন হয়তো তাদের জাপানেও বিভিন্ন পলিসিগত চেঞ্জেস আসবে, যেখানে হয়তো বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে মানুষ নেওয়ার জন্য তারা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করবে। আমি ফিল করি যে ওই রেস্ট্রিকশনগুলো আসার আগেই অ্যাটলিস্ট 5-6 বছর টাইম আছে বা 7 বছরের মতন টাইম আছে, এই টাইমটাতে তোমরা যাওয়ার ট্রাই করো। অ্যাটলিস্ট যাদের মনে হচ্ছে যে না, আমি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ডিরেক্ট জব নিয়ে বা একটা ভালো ক্যারিয়ারের জন্য আমি আগাবো। আর জাপান সম্বন্ধে অনেক ইনফরমেশন তোমরা অনলাইনে পাবো, ভাইয়ার থেকেও পাবা। যে কোনো প্রশ্ন ফিল ফ্রি টু আস্ক। আজকের সেশনটা এটা নিয়েই, যে তোমাদের পার্সোনালাইজ ভাবে যেন আমরা পরামর্শগুলো দিতে পারি। তো আমি আর সময় বাড়াবো না, ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া, যদি আপনি কিছু বলতেন। থ্যাংক ইউ অপার। এবং আসলে মানে মূল যে তথ্যগুলি এটা মেইন তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ অপারকে। আর আরেকটা জিনিস, মূলত এসিএস এর সাথে অপারের সাথে আমাদের মানে সম্পর্কটা কাজ করার মেইন উদ্যোগটাই হলো কি, আমি নিজে দেখেছি ও যে বললো যেরকম যে আমরা আসলে গত 7-8 বছর ধরে চেষ্টা করছিলাম যে কিভাবে বিনামূল্যে এই সাপোর্টটা দেওয়া যায়। যে আমি এজেন্সিতে গেলাম, আমি আসলে ফেস করেছিলাম বিদেশে যখন প্রথম আসতে চাই, এজেন্সি আগেই বলে যে ভাই 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, তারপর কথা ফাইল ওপেন করেন, কথা শুনবো। এইটা যেন না হয় আর কি। এই এই ব্যালেন্সটা রাখার জন্য যে আমরা বাংলাদেশি স্টুডেন্টদেরকে একটা সাপোর্ট দিব, ইনফরমেশনটা যেন ফ্রি অফ কস্ট হয়, প্লাস কিভাবে আরো বেশি একদম ভিসা পর্যন্ত সাপোর্টটা ফ্রি দিচ্ছে, ওইটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রেজেন্টেশন শেয়ার করব, সবাই আশা করি কিছু কিছু পয়েন্ট কোনো কোশ্চেন না করলে খুশি হবে আমি কথা বলার সময়। যেহেতু অলরেডি আমাদের 3-4টা সেশন অলরেডি ইউটিউবে আছে, ওইখানেও দেখবে, আমাদের ইউটিউব চ্যানেল আছে ওইখানেও দেখবে ইনশাল্লাহ। কিন্তু আমি চেষ্টা করব আজকে একটু আমি চেষ্টা করব কম সময়ের মধ্যে আমার গাইডেন্সটা শেষ করে আমরা কিউএনএ সেশনটাকে বেশি সময় দিব আর কি। তো সুতরাং ভয়ের কিছু নাই, সবার কোশ্চেনে আমি চেষ্টা করবো অ্যান্সার দিতে। তো প্রথমেই আগে কমেন্ট সেকশনে বেশি কোশ্চেন হয়ে গেলে আমি ট্র্যাক হারিয়ে ফেলতে পারি, এই জন্য আর কি না দিলে খুশি হব। তো আমি প্রেজেন্টেশন মানে দেখাচ্ছি, দেখিয়ে দেখে আমি যাব। কারো যদি কোনো আমার কথার মধ্যে এই মুহূর্তে কোশ্চেন থাকলে একটু কোশ্চেনটা ধরে রাখতে বলবো আর কি, এবং সবাইকে কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে। তো আমরা আসলে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলে, অপারের সাথে আমার দেখা জাপানেই। গত বছর এসিএস এর একটা অ্যাওয়ার্ড নিতে, এশিয়া মহাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশনস এর হিসাবে আর কি, তারা ওইখানে অ্যাওয়ার্ড নিতে যখন জাপানে যায়, ওইখানে আমার সাথে অপারের সাথে দেখা। আমি সত্যি কথা বলতে এখানে অনেকে হাসলেও বা ইয়া করলে, আমি এডটেক সম্পর্কে বাংলাদেশ অত জানতাম না। তো স্টুডেন্টদের নিয়েও কাজ করছি প্রায় 7.5-8 বছর ধরে। অনেক ছোট করে কোথাও কোনো প্রমোশন বা কিচ্ছু কোনোদিন করিনি, টুকটাক ভাবে কাজ করে জাপান নিয়ে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল ইউনিভার্সিটিগুলিকে কনভিন্স করা যে তারা যদি আমাদের সাপোর্টটা দেয়, তাহলে যেন স্টুডেন্টদের যে হেল্প করাটা এটা যেন ফ্রি হয়ে যায়। মানে কি, আমরা ইউনিভার্সিটিগুলিকে রিপ্রেজেন্ট করছি বাংলাদেশে, এটাই। এই মেথডটা আমি আনতে চেয়েছিলাম, কারণ এটা কোম্পানি কর্পোরেট লেভেল এটা চলে। ওই সেম মডেলটা আমি ইউনিভার্সিটিতে নিয়ে এসে একটু একটু সময় লেগেছে কষ্ট করে, বাট এখন আলহামদুলিল্লাহ 3টা ইউনিভার্সিটিকে আমরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করছি। জাপানিজ ইউনিভার্সিটিগুলো এখন ওই যে ইউএসএ, ইউকে, কানাডার মতন, অস্ট্রেলিয়ার মতন এখন ইউজ টু না, যে এরকম একজন এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিল, ওইরকম ইউজ টু এখনো হয়নি তারা। তো সেখান থেকে অপারের সাথে দেখা আমাদের মানে মূল একটা জায়গায় আমি ধারা খাইতাম, স্টুডেন্ট যাওয়া শুরু হলো, মানে আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ছিল। আমার গত বছর প্রচুর গেছে, এই বছরও প্রায় 40 জনের উপরে যাচ্ছে। কিন্তু সমস্যাটা এক জায়গায় ছিল, জাপানিজ ভাষাটা নিয়ে কি করা যায়। মানে যাওয়ার আগে যদি কিছুটা শিখে যাওয়া যায় জাপানিজ, আন্ডারগ্রেড বা মাস্টার্সে কিন্তু আসলে জাপানিজ ভাষাটা রিকোয়ারমেন্ট না, কিন্তু যদি আমি না শিখে যাই তাহলে তো আমি পুরা ধরা। আর আরেকটা হলো চাকরিটা নিয়ে, চাকরিটা হলো কি, জাপানে চাকরিটা করে সবাই খুঁজে হলো গ্রাজুয়েশনের 1-1.5 বছর আগের থেকে শুরু করে দেয়। আমি এইটা আমার খুবই ইন্টারেস্টিং লাগতো, একদম নিজের আন্ডারগ্রেড লাইফ থেকে শুরু করে আর কি। তো ওই সময় থেকে দেখছি যে আসলে চাকরিটা এত সুন্দর করে সবার আগে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশি সুযোগটা কেমনে আনবো। তো এটা নিয়ে কাজ করতে করতে গত 1-2 বছর ধরে কয়েকটা কোম্পানি পিছনে দৌড়াদৌড়ি করেছি, সময় লেগেছে, বাট আলহামদুলিল্লাহ এখন নিয়ে আসতে পেরেছি সেম ফ্যাসিলিটিস বাংলাদেশের জন্য।
বাংলাদেশিরা কোনো ধরনের কোনো ইয়া ছাড়াই সরাসরি আমাদের থ্রুতে কোম্পানিগুলো প্রায় 200+ কোম্পানিকে ম্যানেজ করে গিয়েছে। ওইখান থেকে আমরা এখানে অ্যাপ্লাই করব এবং জব হয়ে গেলে সরাসরি ভিসা নিয়ে চলে যাব। কিছু কিছু ক্ষেত্রে প্লেন ভাড়াটা দিয়ে দিবে। হ্যাঁ, একটু সবাইকে আগে বলে দিই, ল্যাঙ্গুয়েজ স্কুলে হোক, তারপরে এইসব ইন্টারন্যাশনাল জব ভিসা হাবিজাবি জাপানে বলবে এই 15-16 লাখ টাকার প্যাকেজ হাবিজাবি এই প্রতারণার শিকার যেন না হয় আমরা প্লিজ। জবের জন্য ইন্টারন্যাশনাল জব ভিসা যদি শুনে থাকে যে ইঞ্জিনিয়ার্স বা এদের জন্য, এটা কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। আমিও পয়সা নিব না। আমিও যদি কোনোদিন বলি যে ভাই আমাকে পয়সা দেন, আমাকে মানে পুলিশের কাছে দেওয়া উচিত, এরকম একটা ব্যাপারটা আমার নাম পুলিশের কাছে দিয়ে আসতে বলবো আর কি। হ্যাঁ, কিছু কিছু ক্যাটাগরিতে পয়সা লাগে, যেমন SSW ওয়ার্কার্স ভিসা, এটাতে পয়সা লাগে। এটা জাপান গভর্নমেন্টও বলেছে ইয়েস, বাংলাদেশ গভর্নমেন্টও বলেছে ইয়েস। কিন্তু এই ইন্টারন্যাশনাল জব ভিসা আসলে কি বলে, নামটা ডিফারেন্ট নাম। নর্মাল জব ফুল টাইম জব ভিসা যেটা আর কি, ফুল টাইম জব ভিসাতে ইঞ্জিনিয়ারদের জন্য বা ইয়াতে অন্যদের ক্ষেত্রেও এখান থেকে যদি জব পেয়ে যায় কেউ, ভাই কোনো ধরনের কোনো এজেন্সিকে পয়সা দেওয়া লাগে না, ইনক্লুডিং ইনক্লুডিং আমার মতন। আমি তো একটা কোম্পানি, আমার জাপানেও কোম্পানি আছে, বাংলাদেশেও কোম্পানি আছে, আমি তো তোমাদেরকে বলতেছি ফ্রি। শুধু আমি না, জাপানে বেস যত company, আমারও কোম্পানি আছে ওইরকম, একই একটা করতে পারি আজকে ওই কোম্পানি হিসেবে না, বাট জাপান থেকেও যদি কোম্পানি বলে যে ভাই আসেন জব আছে, ওইখানেও ফ্রি অফ কস্ট। তো সুতরাং 100% এর জাস্ট আমাদের বাঙালি কিছু প্রতারক আর কি, খালি টাকা এক্সট্রা টাকা কামানোর জন্য আপনাদের সবাইকে আর কি মানে একটু ফাঁদে ফেলাচ্ছে আর কি। তো আমি একটু জাপান নিয়ে বলার আগে, আজকের টপিক হলো মেইনলি এটাই আমাদের, যে জাপান কেন, কেন এই মুহূর্তে আমাদের জাপান নিয়ে চিন্তা ভাবনা করবো আর কি। তার আগে আমি নিজের সম্পর্কে একটু বলে দিই। আমি 2009 সালে জাপানে যাই। আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পাশ করেছিলাম এইচএসসি। আমি বিবিএ করেছি রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। এই রিৎসুমেইকান ইউনিভার্সিটি আমাদের একটা ক্লায়েন্ট এখন, মানে তাদের তাদের সার্ভিসগুলো আমরা বাংলাদেশে প্রোভাইড করি। তারপরে আমি কেডিডিআই কর্পোরেশন, আমার ট্র্যাকটা দেখাচ্ছি একটু, জাপানে যে জিগজ্যাগ করা যায় এটা দেখাচ্ছি আর কি। আমি টেলিকমিউনিকেশনে ছিলাম প্রায় 2.5 বছর কেডিডিআই কর্পোরেশনে। তখন আমি যখন জয়েন করি তখন কেডিডিআই ছিল, এখনো মনে হয় জাপানের টপ 10টা কোম্পানির মধ্যে একটা। তো এরপরে আলহামদুলিল্লাহ আমি মাস্টার্সের চান্স পাই ইউনিভার্সিটি অফ টোকিওতে, টোটালি ডিফারেন্ট ট্র্যাকে যাই। বিবিএ করে আমি এরপরে মাস্টার্স করি হলো এগ্রিকালচারাল ডেভেলপমেন্টে, মেইনলি হলো এগ্রিকালচারাল টেকনোলজি নিয়ে কাজ করি, মানে রিসার্চ করি আর কি, 2 বছর। তারপরে আমি রাপিউতা রোবোটিক্স নামে একটা কোম্পানিতে ড্রোন পাইলট হিসেবে, আমি ওই যে এগ্রিকালচারে থাকা অবস্থায় ড্রোন নিয়ে কাজ করতাম কিছু। তো ওইখান থেকে ওই ওই মানে ইন্টারেস্টের সুবাদে রাপিউতা রোবোটিক্স কোম্পানিতে প্রথম 1.5 বছর আমি ড্রোন ড্রোন কোয়ালিটি কন্ট্রোলস দেখতাম ড্রোন পাইলট হিসেবে। এরপরে প্রায় 2.5 বছর, মানে টোটাল আমার প্রায় 4 বছর এখানে, 2.5 বছর আমি তাদের সাথে ওয়ার হাউস রোবট, হয়তো অনেকে ভিডিওতে দেখেছে আর কি, ওয়ার হাউসের ভিতরে অ্যামাজনের যে রোবট গুলি ঘুরে আর কি, বাট এটা থেকে ডিফারেন্ট, মানুষ আর রোবট একসাথে কাজ করবে। এইটা আমি মেইনলি অপারেশনস দেখতাম, আর হলো জাপানিজ ক্লায়েন্ট ওয়ার্কার্সদেরকে রোবটটা কিভাবে ইউজ করতে হয় এটা শিখাতাম আর কি। এটা ছেড়ে দেওয়ার ছেড়ে ছেড়ে দিয়ে মানে কি, আমাকে আরেক জায়গা থেকে ডাকা হয় আর কি। তো 3 বছর ওইখানে আমি জেনারেল ম্যানেজার হিসেবে ছিলাম বাংলা জাপানে। তো এর পাশাপাশি আমার মানাভি, এই যে বর্তমানে যে যেটা হয়ে আমি আজকে কথা বলছি আর কি, এই কোম্পানিটা আমার গ্রো করা 2017 সাল থেকে আস্তে আস্তে, প্রথমে 2 জনকে দিয়ে শুরু করলাম, 4 জন 5 জন, আলহামদুলিল্লাহ এই বছর 40 জনের বেশি। তো এই যে আস্তে আস্তে নিজে 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 নিজে, আমি কোনো ধরনের কোনো প্রমোশন বা কিচ্ছু করি না, আজকে থ্যাঙ্কস টু এসিএস বা অপার, তাদের সুবাদে আমাদের অনেক স্টুডেন্ট আসতেছে, আমি অনেক 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 মানে কৃতজ্ঞ আর কি, সত্যি কথা বলতে। এবং অনেকে জানছে, আমরা কিন্তু আসলে জাপান নিয়ে জানতাম না, আমিও জানতাম না, এবং জাপান অন্যান্য দেশের এম্বাসিগুলির মতো জাপান এম্বাসি অত বেশি প্রমোট করে না জাপানকে। এটার একটা মূল কারণটা আমি কিছু কিছু বলার আগে, অন্য টপিকে যাওয়ার আগে আগেই বলে দিই। ইউকে ইউএসএ বা অস্ট্রেলিয়াতে আমরা কি জানি, যে আমরা বিদেশ থেকে যারা যাব, স্কলারশিপ পেলে আমার অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি লাগে, এবং ডোমেস্টিক স্টুডেন্ট যারা আছে, মানে আমেরিকান যারা, মানে ব্রিটিশ যারা, তাদের খরচ অর্ধেক বা তার থেকেও কমিয়ে রেখেছে, কিছু কিছু জায়গায় ফ্রিও করে রেখেছে ইউনিভার্সিটিগুলির খরচ। জাপান হলো পুরাই উল্টা। জাপান হলো ডোমেস্টিক, মানে জাপানিজরা ফুল কস্ট দিয়ে পড়ে, কোনো স্কলারশিপ বলে কিছু নয় তাদের জন্য, কিন্তু যত ধরনের স্কলারশিপ আছে ইউনিভার্সিটিগুলোতে, প্রাইভেট হোক এবং যাওয়া, আমরা খালি মনে করি কি জাপান মানে যাওয়ার আগে বলে প্রাইভেট, অনেক সময় দেখে ওই এক্সপেন্সিভ দেখে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু যাওয়ার পরে যে জাপানিজ জানলে যে আরো হাজারটা স্কলারশিপ, এটা অনেকে জানি না। তো ওই স্কলারশিপ গুলি কিন্তু সব ফ্রি অফ কস্ট, মানে ফ্রি অফ কস্ট মানে স্কলারশিপ ফ্রি অফ কস্ট, মানে ওটা শুধুমাত্র ফরেনার, সরি ভুল বলছি, ফরেনারদের জন্য। জাপানিজরা কিন্তু স্কলারশিপ গুলি দেয় না। তো তার মানে কি, এখানে আমাদের এই ফরেনারদের জন্য অনেক সুযোগ সুবিধা করে রেখেছে জাপান সরকার এবং জাপানিজ কোম্পানিগুলি। তো এগুলি আমাদের আসলে জানা নেই, এবং আমিও করবো। তো এই সুবাদে আর কি আমার, মানে আমার উদ্যোগটা ছিল যে বাংলাদেশিদেরকে জাপান সম্পর্কে জানানো, বাট এত বড় আকারে আমি যেতে পারতেছিলাম না, প্রথম দিকে কষ্ট হয়েছে। এর পাশাপাশি আমাদের, আপনারা তো সবাই চিনেন অ্যাপেক্স ফুটওয়্যার, জুতার কোম্পানি, আমি এখন ওনাদেরকে কাজ দেখি, ওনাদের পুরো ফুল জাপান মার্কেটটা আমি টেক কেয়ার করি আর কি। তো অ্যাপেক্সে আমি এমপ্লয়, আমার এর মাঝখানে আমি নিচে কিছু লিখে দিয়েছি। আমি এই যে আমি এই মাত্র যে স্কলারশিপের কথা বললাম, আমি এখানে সবগুলি নাই, বাট কয়েকটা টয়োটা সুস, আমি আন্ডারগ্রেডের সময় টয়োটা সুস মানে
টয়োটা সুশীল, টয়োটা আমাদের টয়োটারই এই ট্রেডিং কোম্পানি, তাদের কাছ থেকে স্কলারশিপ পেয়েছি। তারপরে এসএমবিসি একটা ব্যাংক, তাদের কাছ থেকে, তোনেন হলো তেলের ফাউন্ডেশন আর কি, তেলের কোম্পানি, ওখান থেকে পেয়েছি। ইউনিভার্সিটি থেকে পেয়েছি ইয়ামামোতো অ্যাওয়ার্ড। মানে জাপান আসলে ফরেনারদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে রেখেছে, আমাদেরকে খালি গ্র্যাব করতে হবে। কম মানে নিজে নিজে করতে হবে জিনিসগুলো, এটা হলো। তো রিসেন্ট কথা আসি, এই যে 1 লক্ষ লোকের কথা যে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস, 1 লক্ষ টাকা আসলে কি সম্ভব নাকি? আসলে কি নাম্বারটা আসলে অপার একটু আগে বলে দিছে, নাম্বারটা আসলে 1 লক্ষ না, নাম্বারটা হলো 8.5 লক্ষ। 8.5 লক্ষ লোক বিদেশি দরকার জাপানের নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে। এই পপুলেশনের সমস্যার কারণে এ ধরনের দরকার, তার মানে কি জবস প্রচুর, লোকের অভাব কিন্তু। এই এই ডান দিকের ছবিটা গত মাসের, মানে এখন ওই 30 তারিখে আমি ছিলাম ইভেন্টে, উনি যখন জাপানে গিয়েছিল তখন জাপানেই তোলা। তো উনার উনার বক্তব্য শুনে বুঝলাম যে জাপান ওপেন করে দিচ্ছে, কিন্তু জাপান কিন্তু ক্লিয়ারলি বলেছে, আমরা খালি খালি 1 লক্ষ, নিউজ সব জায়গায় খালি 1 লক্ষ 1 লক্ষ শুনতেছি। আসল কাহিনী কি? আসল কাহিনী কিন্তু হলো, এখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলেছে যারা যারা ভাষা জানবে এবং যাদের দক্ষতা বা স্কিল থাকবে, শুধুমাত্র তারাই যাবে। মানে বাকিরা কিন্তু সুযোগ পাবে না ঠিক মতো। এটা কিন্তু বারবার উনিও ওনার স্পিচে লাস্টে ওয়ার্নিং দিয়েছে, এখানে যে আমাদের সামনে বসে এখানেও জাপানে বলেছে, ওনার প্রেস সচিব যে সেও বলছে, কিন্তু কিছু কিছু নিউজ বা মিডিয়াতে ওই পরের অংশটুকু কেটে দেওয়া হচ্ছে, এটা ভুল। তো এরকম মনে করেন না যে আহারে আমি জাপানি শিখবো, আসলে কি জাপানি শিখবো, যাইতে পারবো কি পারবো না পরের কথা, না এরকম ব্যাপারটা না। জাপানি আগে শিখেন না, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার ইভেন, তারা দাবায় জাপানি শিখতেছে, ক্লাস ক্লাস 6-7 থেকে জাপানি শেখা শুরু করে দিচ্ছে। এখন জিনিসটা চিন্তা করে দেখেন, তাহলে জাপান সরকারকে তাদের কাছে যাবে না আমার কাছে আসবে? আমরা খালি চিন্তা করতেছি আগে চাকরি দেন, তারপর জাপানিজ দেখবো রে শিখবো কি শিখবো না, জাপানি শিখলে কি যাইতে পারবো কি যাইতে পারবো না, এটা নিয়ে চিন্তায় পড়ে আছে সবাই। বাকি দেশ কিন্তু এভাবে পড়ে নাই। বাকি 8টা 9টা দেশ যারা আর কি জাপানি যে 8.5 লক্ষ যে কভার করবে যে দেশগুলি, ওই দেশগুলি কিন্তু বসে নাই, সবাই দাবায় জাপানি শিখছে। কারণ কি? আমরা যখন জাপানিজ ভাষাটা যেন, এটা অনেকেই জানেন না, বাংলাদেশে এই যে মাতারবাড়ি প্রজেক্ট হবে, এইটা প্রজেক্ট, থার্ড টার্মিনাল, এগুলি কাজ শুরু যখন হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় ইঞ্জিনিয়ার্স হোক, ম্যানেজমেন্টের টিম হোক, কথা বলার লোক হোক, সব দরকার হবে। এবং কি দরকার হবে? যদি জাপানিজ আপনি জানেন, আপনার ভ্যালু থাকবে অনেক উপরে। এটা জানা সত্ত্বেও আমরা কেন শুরু করতেছি না, ভালোভাবে উদ্যোগ নিচ্ছি না, এটা হলো আমার অবাক লাগে আর কি। তো সুতরাং বসে না থেকে জাপানি শেখা শুরু করে দেন। যেহেতু মানে বাংলাদেশে জাপানি শেখাটা অত সস্তা না। ইভেন আমি যখন কোর্স ডেভেলপ করি, এটা তো এত সস্তায় যে ডেভেলপ করতে পেরেছি তা না, কিন্তু অপারের সাথে বলতে গেলে অলমোস্ট মারামারি, মানে ঝগড়াঝাটি করে আর কি। অপার বলেছে ভাই আপনি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কম খরচে করে দেন, তো আমরা যে কোনো জায়গায় কম্পেয়ার করতে পারেন আপনারা, আমরা আলহামদুলিল্লাহ অনেক কম খরচে দিয়ে দিচ্ছি। বাট শুরু করেন, পড়া শুরু করেন। N5 আছে অলরেডি আমাদের কাছে, N4, বাট জাপানিজ ভাষার 5টা লেভেল, 5 4 3 2 1। যারা তোমরা এখন ইঞ্জিনিয়ারিং পড়ছো সার্টেন লেভেলে, আমরা তাদেরকে সরাসরি জব দেওয়ার ব্যবস্থা, ওই যে বললাম বিনামূল্যে। ইঞ্জিনিয়ারিং বাদে তাদেরও পসিবল আছে, কিন্তু তাদের তো একটু বলবো আন্ডারগ্রেডটা শেষ করে ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়া বা মাস্টার্সে যাওয়া, ওই পার্টটা ইজি। যদি সরাসরি জব নিতে তাদের জন্য আবার এই যে N2 লেভেল লাগবে, আর ইঞ্জিনিয়ারদের জন্য N3, যদিও N4 হওয়া অবস্থায় থার্ড ইয়ার বা ফোর্থ মানে গ্রাজুয়েশন আগে অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারবেন। আর আমি বলবো যে N3 থাকলে মোটামুটি পাকাপুক্ত যে না হ্যাঁ চাকরি হয়ে যাচ্ছে আর কি। N3টা খুবই মানে জরুরি থাকা আর কি। তো আমার কোম্পানি সম্পর্কে একটু বলে দিই, মানাভি লিমিটেড। আমরা 2017-18 সাল থেকে যাত্রা শুরু করি আর কি। এই মিরপুর ডিওএইচএস আমাদের অফিস। স্টুডেন্টদের নিয়ে মেনলি কাজ করতাম, এই বছর থেকে জবস নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি জাপানিজ কোম্পানি যারা বাংলাদেশে আসে তাদেরকে কিছু কনসাল্টিং সার্ভিস, তার মানে কি জানেন, তার মানে জাপানিজ কোম্পানিগুলো প্রতিনিয়ত আমাদেরকে বলে ভাই লোক দরকার, লোক দরকার, বাংলাদেশে জব দরকার, মানে শুধু যে জাপান জাপানি এটা না, বাংলাদেশেও লোক দরকার। কিন্তু ভাই জাপানিজ জানা লোক তো আমরা পাই না খুঁজে, কি করব? তো আপনারা যাদের স্কিল আছে, ভালোই আছে, তারা অবশ্যই জাপানিজ পড়েন। কিছু মানে এই রিজনটা আমি বলে দিচ্ছি, জাপানের পপুলেশন একদিক দিয়ে কমে যাচ্ছে, এখানে একটা ডিমান্ড আছে। আর অবশ্যই মানে মানে এরকম না যে মাইনাসে, ব্যালেন্সে, জিরোতে যাচ্ছে আর কি, পপুলেশন গ্রোথটা একদম ফ্ল্যাট, তো এই জন্য মানে গ্রোথ নাই আর কি। তো এই জন্য আর কি ফরেনার দরকার হচ্ছে, জায়গাটা ফাঁকা আছে আমাদেরকে, আমাদের জন্য এটা সুযোগ। আমাদের ইয়ং পপুলেশন অনেক বেশি বাংলাদেশে, আমি মনে করি যেটা আমাদের জন্য একটা বড় সুযোগ। এটাকে গ্র্যাব করা কিন্তু আপনার আমার দায়িত্ব আর কি। এখন কেউ কি, আমি যে বলে দিচ্ছি ইনফরমেশনটা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কেউ কিন্তু আর আপনাকে ভুল ধরে খাওয়াই দিবে না যে ভাই চলেন ভাই জাপান যাই, এরকম এরকম নিজেকে নিজের থেকে করতে হবে বাকি বাকি ব্যাপারটা। ওকে। এরপরে এই যে আমি বললাম কথাটা, এই কথাগুলো কি ভাই ফাতিমি ভাই বলতেছে, অপার ভাই বলতেছে, আমি কি এখানে শুনে শেষ করে ফেলবো? না, যাচাই বাছাই করা উচিত, ঠিক না? আমি এইমাত্র বললাম বাংলাদেশিরা অনেক প্রতারণা করে অন্য 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 এজেন্সি, বিভিন্ন এজেন্সিগুলি। আমি আর অপার এখানে দায়িত্ব মানে কি, আমরা দায়িত্ব বোধ থেকে আর কি, যে ভাই এটা সঠিক ইনফরমেশনটা স্টুডেন্টদেরকে দেওয়া হোক। তাই বলে কি এখানে থেমে যাবেন না, আমরা চাই
তোমরা সবাই এই যে গুগলে যাও, সার্চ দাও, একটু দেখো যে জাপানের অবস্থাটা কি, এবং দেখলে যে নাম্বারটা যে আমি মুখ দিয়ে বলতেছি এটা যে আসলে যে সত্য, এটা চেক চেক মানে বুঝতে পারবা এই মুহূর্তে। আমি যদিও সবাইকে কমেন্ট করতে না করেছি, বাট এই নেক্সট 30 সেকেন্ডের জন্য একটু কমেন্ট ওপেন করলাম, একটা অ্যান্সার যদি কেউ জানা থাকে। এই মুহূর্তে দুটো দেশ আছে, যে দুটো দেশে আর কি প্রচুর পরিমাণে জবস অ্যাভেলেবল। একটা তো বোঝা হয়ে গেছে, আরেকটা কোন দেশ প্রচুর পরিমাণে চাকরি আছে? দুইটা দেশ। এনিওয়ান? চায়না, গুড। দক্ষিণ কোরিয়া, ভেরি গুড, ভেরি গুড, ওকে। ওকে, আর আমরা না দেয়, থ্যাঙ্কস টু তারেক হাসান সেজান ভাই, এটা জার্মানি, ইয়েস। জার্মানি, জার্মানি আর কি। তো জার্মানি অ্যান্ড জাপান, ইয়েস তানজিদ রহমান ভাই, জার্মানি অ্যান্ড জাপান এই দুইটা দেশে এখন প্রচুর পরিমাণে চাকরি আছে, কিন্তু জার্মানিতে আপনারা অলরেডি ভিসা দেখেছেন, 2 বছর ওয়েটিং লিস্ট, 2 বছর যাতে আছে, অনেক হাবিজাবি ঝামেলা। তো তার মানে কি জাপান এখন এই মুহূর্তে, মানে এরকম, আমি এরকম, আমি আমি জাপানকে ভালোবাসি, জাপানকে প্রমোট করি, বাংলাদেশে বাংলাদেশিদেরকে ভালোবাসি, এই জন্য জাপানের সাথে বাংলাদেশের কানেকশনটা আমি দেখি। কিন্তু তাই বলে এই না যে, বাট এই মুহূর্তে চাকরির পজিশন বা অ্যাভেলেবিলিটি হিসাব করলে জাপান এখন নাম্বার 1 আসলে ওয়ার্ল্ডে। এর মধ্যে কোনো মিস নেই, কারণ কি প্রতি 100 জনের জন্য 125টা করে চাকরি আছে যদি ফ্রেশার্স হন। একটা নাম্বার আমি এখানে লিখি নাই, ওই নাম্বারটা হলো কি, যদি জাপানের চাকরির অলরেডি 2-3 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনার, এবং পাশাপাশি হয়তো জাপানিজ ভাষাটা সার্টেন মানে N3 বা N2 লেভেল পারেন, তখন কিন্তু এই নাম্বারটা 100-তে 125 না, তখন নাম্বারটা হয়ে যায় পার হেড 2.75 এই বছরের রেট, মানে জব আছে। তার মানে কি আমার প্রায় 2.5টার উপরে চাকরি আছে এক একজনের জন্য ভাই। তাই তার মানে কি লোকের তো অনেক অভাব, কিন্তু তাই বলে কি আমার চাকরি জেলে হবে? না, জিনিসটা ব্যাপারটা এরকম না। জাপানও খুব কড়া আছে এসব ব্যাপারে, যতক্ষণ না আপনি ভাষা ঠিক মতো না শিখতেছেন, আপনাকে ঠিক ওই পজিশন ফাঁকা পড়ে থাকবে, তারপরে চাকরি এখানে ঢুকাবে না। তো এই জন্য যেহেতু মানে এত সুযোগ আছে, একটাই সালে আমাদের বাধা, ওটা হলো ভাষা, তাহলে আমি ভাষাটা কেন শিখবো না? এই হলো কথা। আমি জানি শুনে অনেক ইয়া লাগতেছে ভাই, নতুন একটা ভাষা, নতুন দেশ, কিন্তু মানে জাপানের হেলথ কেয়ার বা অন্য কিছু শুনলে, এবং ভিসা প্রসেসিং বা পাসপোর্টের পাওয়ার সুবিধা, সিটিজেনশিপ আর কি, সিটিজেনশিপ পাওয়ার সুবিধা, এগুলি শুনলে আসলে আপনার নিজেরা ঘাটান, আমার থেকে শোনার পাশাপাশি আপনারা নিজেরাও একটু ঘাটান, দেখবেন যে আসলে কি পরিমাণ ইজিলি জাপানে লাইফ লিড করা যায় এবং একটা ফিউচার করা যায় আর কি। জাপান নো ডাউট অনেক সেফ এবং ক্লিন একটা দেশ, এবং অবভিয়াসলি এতগুলি দেশের পাবলিক ট্রান্সপোর্টেশনের সিস্টেম ওরা বানিয়ে দিচ্ছে, ওদের নিজেরটা কি হতে পারে আপনারা নিজেরাই চিন্তা করে নেন। অনেক বেশি, অনেক বেশি অ্যাডভান্সড এইসব ব্যাপারে, এবং লাইফ অফ কোয়ালিটি অনেক হাই আর কি, কোয়ালিটি অফ লাইফ অনেক অনেক হাই। আহ, তো অবভিয়াসলি আমি বলবো যে কিছু কিছু কোম্পানি আছে এখানে, বিদেশি, আমরা শুনি না যে আরে ভাই অমুক ভাই গুগলে চান্স পেয়েছে, ফেসবুক বা ইনস্টাগ্রামে যে অ্যাড গুলি দেখি, এইটার ক্ষেত্রে আসলে কি হ্যাঁ, কোশ্চেন আমরা এখন করবো না সাকাত ভাই, হ্যাঁ রেকর্ডেড ভার্সন পাওয়া যাবে সবকিছুই। তো আমরা যে গুগল বা ইয়াতে যে অ্যাড দেখি না, সরি গুগল না, ফেসবুকে বা ইনস্টাগ্রামে অ্যাড দেখি না যে উমুক বাংলাদেশি গুগলে জব পেয়েছে, IBM এ জব পেয়েছে, জাপান দিয়ে কখনো শুনেছেন? আই গেস নো। কারণটা কি? কারণ এটা আসলে অত বেশি রেয়ার না, জাপানে আমাদের বাংলাদেশিরা ভালো ভালো পজিশনে খুব ইজিলি চান্স পাচ্ছে। IBM বলেন, অ্যাপল বলেন, আর বিগ ফোর আপনারা বুঝবেন না অনেকেই, বিগ 4 মানে ওয়ার্ল্ডের টপ 4 কনসাল্টিং ফার্ম আর কি। এর মধ্যে তিনটাতেই, এর মধ্যে কিন্তু বেশিরভাগ কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না, তার মধ্যে 4টার মধ্যে 3টাতে এই মুহূর্তে জাপানে আমাদের বাংলাদেশিরা আছে। আহ হোন্ডা, নিসান, যেই গাড়ির কোম্পানি বলেন না কেন, টয়োটা একদম মেইন টয়োটাতে নেই, কিন্তু টয়োটা উভেন নামে একটা কোম্পানি আছে, টয়োটার সাপোর্ট দেখে, বা টয়োটা আইসিন টয়োটা, টয়োটার কেমিক্যালস বা টয়োটার গাড়ির ব্যাটারি বা এগুলি সাপ্লাই দেয়, ওই মানে নিজস্বই কোম্পানি আর কি, ওইটাতে আছে। বাংলাদেশি নাই, বড় বড় কোম্পানি IBM বলেন সব জায়গাতেই। তো তার মানে সুযোগ আছে আমাদের এই বড় বড় কোম্পানিগুলোতে যাওয়া। তাদের ভাষার লেভেল অন্য লেভেলের, মানে অনেক উঁচু লেভেল, এই জন্য তারা পাচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে একটু এডুকেশন পাথ নিয়ে আগে কথা বলি, জবস নিয়ে তো অবশ্যই বলবো। এডুকেশনে অবশ্যই 3 ধরনের ওয়ে আছে। আন্ডারগ্রেড ইউনিভার্সিটি, মানে এখন ইউনিভার্সিটি না, আসলে ইউনিভার্সিটি বলতে আমি আন্ডারগ্রেড বুঝিয়েছি। আন্ডারগ্রেডে যাওয়া, যে আমি বিএসসি বা এখানে করব, এখানে আমার থ্রুতে যে যেতে হবে এরকম কোনো কথা নেই, সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু মনোবসু স্কলারশিপ, সরকারি স্কলারশিপটা যেহেতু একটু কম দিচ্ছে আন্ডারগ্রেডে, মাস্টার্সে আছে। তা আমি বলবো যে আপনাদেরকে ডিসকারেজ করার জন্য না, বাট মনোবসিটার জন্য মাস্টার্সে ট্রাই করাটা বেটার, যাদের 3.5 অ্যাবভ সিজিপিএ থাকবে তারা ইজিলি পারবেন। বাট প্রাইভেটে যারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, কিছুটা এক্সপেন্সিভ, স্কলারশিপ অনেক আছে, আমি একটু পরে খরচের ব্যাপারটা আসবো, কিন্তু সুযোগ আছে অনেক। সব ক্ষেত্রে যে এই খরচ হয় তার অনেকেই ভালো ভালো স্কলারশিপ পাচ্ছে। এমন হতে পারে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যারা চিন্তা করছো বা করছেন, তাদের জন্য এমন হতে পারে জাপানটা অনেক সস্তা হতে পারে।
মাস্টার্সে এখন করতে না চাইলে আপনার জাপানিজটা ভালো মতন শিখেন। যে বাংলাদেশে যারা আন্ডারগ্রেড করছো তারা জাপানিজটা একটু ভালো মতন শিখো, শিখে তারপর আসো মাস্টার্সে। কোনো সমস্যা নেই। তখন সেই ক্ষেত্রে মাস্টার্সে আমার 2 বছর কিছুটা খরচ হলো, ওই পার্ট টাইম জাপানি জানা থাকলে পার্ট টাইম করে নিজের খরচ চালানো যায়। তারপর ওই যে 2 বছরে মানে আমার পরের যে জবে ফুল টাইম জবে ঢুকবো, এখানে এনশিওরিটি পাওয়া যায় না আমি জাপানিজ ভাষা জানি, আমার তো একটা না একটা জব হচ্ছে আর কি ইনশাল্লাহ। তো ওই জবটা ঢুকে গেলে আমার কিন্তু লাইফ মানে ওই দেখা যাবে 2-3 বছরের মধ্যে আমার যা খরচ করেছিলাম ওটা চলে আসবে, এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি। আর ফাইনাল হলো ল্যাঙ্গুয়েজ স্কুল। ল্যাঙ্গুয়েজ স্কুল হলো যে আমি ভাষাটা সার্টেন লেভেল পর্যন্ত, এখানে এইখানে হলো প্রতারণা সবচেয়ে বেশি ল্যাঙ্গুয়েজ স্কুলগুলিতে ভাই। বলবে কি ভাই N5 করে চলে যান জাপানে। আমি তো বলবো মনের ভুলেও না। আমি বলবো মিনিমাম N4 শেষ করে, কারণ ওইখানে যে আবার N4 করেন কারণ কি, N5 শেষ করে যাবেন, যেদিন আপনি ইন্টারভিউ দিবেন চান্স হয়ে যাবে, তারপর থেকে আরো 5 মাস 6 মাস লাগে ভিসা ওয়েট করতে, ওইখানে আপনি যাবেন, ওই প্র্যাকটিস করবেন না, কিছু হবে না, যাওয়ার পরে দেখবেন কি N5 জানা পড়ছে ওটা ভুলে যাবেন। না তো হবে পার্ট টাইম সব যেখানে যাবেন। আমি বলবো আপনারা যান, প্লিজ যান। ফার্ম গেট, উত্তরা, আহ, বিভিন্ন জায়গায় এখন অনেক এজেন্সি আছে, মতিঝিল, যান একটু যান, যে কথা মিরপুরে আছে, কথা বলে আসেন। দেখেন যে কি বলবে যে ভাই যাওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে, আপনার 15-20 লাখ টাকা, 14 লাখ টাকা লাগবে, আমাদের এখান থেকে সবকিছু করাই দিব, এই প্রতারণার শিকার হয় না। ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাকচুয়াল খরচ হলো 8 থেকে 10 লাখ টাকা লাগে। আমাদের এখানেও সেম, ডিপেন্ডিং অন স্কুল। এটা যদি না বলে তাহলে মনে কাছে 2 নাম্বারই আছে। স্কুলের ফিজের উপরে ফি একটু আপ ডাউন করতে পারে, অনেক কিছু ম্যাটার করে এখানে। এখানে এখানে একটু আপ ডাউন করবে খরচটা। তারপরে পাশাপাশি হলো আরো আছে, আরো হলো যে আপনার যে মনে করেন যে এই মানে আমি খরচটা তো বললাম যে 14-15 লাখ টাকা আপনি এজেন্সিগুলিকে না দিয়ে আপনি আমার থ্রুতে না অন্য কারো কাছ থেকে তো আসলেও ওই 8-10 লাখ টাকাতে খরচ হবে। বাকি টাকাটা আপনার পকেটে রাখেন, এখানে আসার পরে 3-4 মাস লাগে। একটা দেশে এসে আমি কেমনে পরের দিন জব পাবো আপনাকে যদি বলে প্রথম মাসেই পেয়ে যাবেন, এই মাসে হয় না। মিনিমাম 2 থেকে 3 মাস লাগে আমাকে অ্যাডজাস্ট হইতে। তো এই যে 2 থেকে 3 মাস যেন বড় ভাই উমুক ভাই তুমুক ভাইয়ের হেল্প যেন না লাগে, ওইটার জন্য আমি বলবো যে N4টা শেষ করে আসেন সবাই। তাহলে আর এই যে নিজের নিজে 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 মোটামুটি খুঁজে ব্যালেন্স করে চলা সম্ভব আর কি। এবং মিনিমাম আমি বলবো 3 থেকে 5 মাস আসলে ইনকাম করা যায় না আসার পরে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসলেও। এবং করা গেলেও একটা কাজ শিখতে আপনার সময় লাগবে। প্রথম দিকে আপনাকে কাজ ভালো মতো দিবে না, 2-3 মাস আপনাকে বেতন কম দিতে পারে, ট্রেনিং পিরিয়ড থাকতে পারে। এইগুলি মাথায় রাখবেন কিন্তু প্লিজ। অনেকে এখানে মানে ভয় মানে 2 নাম্বারের প্রতারণার শিকার হয়ে যে ধরা খায়, আপনারা নিউজ দেখতেছেন হয়তো যে বাংলাদেশে অনেকে অনেকে ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। সত্যি কথা বলতে, তো এটা আমি কেমনে এড়াবো? যদি আমি N4 শেষ করে আসি ভালোভাবে, তাহলে কোনো কোনো কেউ কোনো ব্যাপারই নাই, এসব এই মানে কোনো মানে আপনাকে কেউ প্রতারণার মধ্যে ফেলাতে পারবেন না। আর আমাদের বাংলাদেশে আমাদের একটা বড় সমস্যা হলো কি, আমাদের ওই যে আমরা প্রতারণা নিজে শিকার হলে আমরা ওয়েট করি যে কখন মানে কখন আমাদের পরের জুনিয়র ভাইটা আসবে, সেও একই একই প্রতারণার শিকার হবে বা কিছু একটা বিপদে পড়বে, ওইটার জন্য আমরা ওয়েট করতে থাকি, তাকে যে আমরা বাঁচাই দিব, এটা এটা করি না। ঠিক না? এইটা আমাদের মধ্যে আসলে খুবই কম। এই জন্য আমি মনে করি যে অন্যকে হেল্প করা উচিত, ইয়া করা ইনফরমেশনটা শেয়ার করা উচিত যত বেশি সম্ভব। তো ল্যাঙ্গুয়েজ স্কুল নিয়ে এটা যদি জানতে ইচ্ছা করে, ল্যাঙ্গুয়েজ স্কুলে আমি অ্যান্সার দিব আরো ভালোভাবে। একটু আমি পরে দিয়ে যাচ্ছি, আমাকে একটা সেকেন্ড, আমি একটু একটু হ্যাঁ। তো এরপর আসতেছে হলো আপনার ইউনিভার্সিটি যদি যান, অবশ্যই আন্ডারগ্রেড বা মাস্টার্স যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে? আর আমি কোশ্চেন, প্লিজ এখন কোশ্চেন করেন না, আমি আসবো আন্ডারগ্রেডে, বাট এখনই অ্যান্সার, এটার অ্যান্সার দিই প্লিজ, আর কোশ্চেন করেন, আমি সবাইকে সুযোগ দিব, লেখাতেও সরাসরি সবগুলো সুযোগ দিব। সাবজেক্ট নিয়ে কোশ্চেনটা মানে আর নেক্সট টাইম আর করে না, আমার অন্যান্য ইয়া দেখলে বুঝে যাবেন যে সাবজেক্ট অ্যাকচুয়ালি হলো, যদি আন্ডারগ্রেডটা জাপানে করা হয় তাহলে, সরি, যদি আন্ডারগ্রেডটা জাপানে করা হয় তাহলে সাবজেক্ট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আপনি আমার ক্যারিয়ার তো দেখেছেন, আমি বিবিএ করে পুরো টেলিকমিউনিকেশন রোবোটিক্স সবই জব করেছি। আন্ডারগ্রেডটা যদি আমার জাপানে হয়, রিয়েলি ডাজন্ট ম্যাটার আপনি যে যে সাবজেক্ট মন চায়, সোশ্যাল স্টাডিজ পড়তেছেন, ইঞ্জিনিয়ারিং পড়তেছেন না কি পড়তেছেন, রিয়েলি ডাজন্ট ম্যাটার, আপনি যে সাবজেক্টই পড়েন না কেন, আপনি যে ওইখান থেকে যে কোনো ক্যারিয়ার মানে, শুনতে অবাক শোনা গেল, হাস্যকর শোনা গেল, বিবিএ পরে আপনি ইজিলি ইঞ্জিনিয়ারিং পজিশনে ঢুকতে পারবেন, অথবা সোশ্যাল সায়েন্স পরে ইঞ্জিনিয়ারিং পজিশনে যাওয়া যায় জাপানে। মানে কোম্পানি আপনাকে পুরোটা শিখিয়ে দিবে, কোম্পানি আপনাকে ভাবে ট্রেন করে নিবে, এটা পসিবল জাপান। এবং বরঞ্চ এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি থেকে আন্ডারগ্রেডের ক্ষেত্রে, আমাকে ভুল বুঝবেন না প্লিজ,
আন্ডারগ্রেডের জন্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে অন্যান্য সোশ্যাল সায়েন্স বা বিজনেস সাবজেক্টে যাওয়াটা ইজিয়ার এই মুহূর্তে বাংলা জাপানে। কারণ কি, যেহেতু আমার ক্যারিয়ার মানে করতেছি না, ম্যাটার করতেছি না, আমি যেখানে ইচ্ছা যেতে পারবো, সুতরাং আপনারা ইজিলি চলে যেতে পারবেন। হ্যাঁ, মাস্টার্সের ক্ষেত্রে আমি বলবো তখন আপনি আবার ওই একই হয়, আপনি ইচ্ছা করলে নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও পড়তে পারেন, বলতে পারেন। বাট এমন যদি হয় যে আপনার বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করা আছে, তারপর যাচ্ছেন, খুবই ভালো। না করা থাকলে কোনো সমস্যা নেই, যদি ভাষা জানা থাকে কোনো সমস্যা নেই। বাট মাস্টার্সের ক্ষেত্রে আমি ওই জিনিস একই, মাস্টার্স ক্ষেত্রে ওপেন আপনার, যেহেতু ইংলিশে অনেক কিছু অ্যাভেলেবেল আছে, মাস্টার্সের ক্ষেত্রে আপনি সবকিছু আন্ডারগ্রেডও অ্যাভেলেবেল আছে, কিন্তু একটু কঠিন হয়ে যায় ইঞ্জিনিয়ারিং এ যাওয়াটা। এটা যাওয়াটার মানে কি, যাওয়ার পরে ওইখানে ইউনিভার্সিটিগুলো একটু দূরে দূরে হয়, মানে কমিউনিটি পাওয়া যায় না, ভালোই এদিকে দিকে একটু সমস্যা আছে আর কি। বাট আমি এত বেশি নেগেটিভ কথা বলতে চাচ্ছি না ওইসব ব্যাপারে, কারণ যেহেতু সুযোগ আছে আপনারা একটু নিজেরা খুঁজবেন, আমিও হেল্প করার চেষ্টা করব। তো ল্যাঙ্গুয়েজ গুলো আমি বলেছি অলরেডি। তো ল্যাঙ্গুয়েজ গুলোর পার্টটা আমি বলবো কি, আচ্ছা এটা বলে দিই, আন্ডারগ্রেড আর মাস্টার্স এর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার আন্ডারগ্রেডে হলো 4 বছরের ডিগ্রি। তো 4 বছরের ডিগ্রির ক্ষেত্রে আমার হলো হচ্ছে, আমার থার্ড ইয়ার যখন শেষ, ফোর্থ ইয়ার যখন শুরু, তখনই আমি চাকরি খোঁজাটা শুরু করে দিব। ওই সময় আমার যদি চাকরি হয়ে যায়, 1 বছর আগে চাকরি বসে থাকবে আমার জন্য। আর মাস্টার্সে যদি যান, তাহলে 2 বছরের মাস্টার্স হলে 1 বছর আগে আপনার জন্য চাকরি, মানে অ্যাপ্লিকেশনের পিরিয়ড। তো এক বছর আগে অ্যাপ্লাই করে আপনি যদি চাকরি হয়ে যায়, চাকরিটা মানে বসে থাকবেন খালি জাস্ট গ্রাজুয়েশন পর্যন্ত। এরপর হলো ল্যাঙ্গুয়েজ স্কুলের পার্টটা, 1.5 থেকে 2 বছর বলবো যে ওই আরেকটা প্রতারণা শিকার হয়েন না প্লিজ। যদি শুনেন যে N3 পর্যন্ত পড়তে বলে আপনাকে, তাহলে অবশ্যই এটাতে না করবেন, অবশ্যই N2 বা N1 পর্যন্ত যান যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়া হয়। এটা মাস্ট এনশিওর করেন আর কি, যে আমার যেন আর যদি ওইটার পরে ডিপ্লোমা করা যায় অথবা সরাসরি ইউনিভার্সিটি ঢুকে যায় ল্যাঙ্গুয়েজটা শেষ করে। আর আরেকটা অপশন আছে যে আমার ল্যাঙ্গুয়েজ স্কুলটা শেষ করে আমি ডিপ্লোমা করে তারপর আবার ইউনিভার্সিটি ঢুকবো, এটা যেটা আপনার ইচ্ছা। আর যদি আপনার আন্ডারগ্রেড অলরেডি করা থাকে, তাহলে কিন্তু এত কিছু চিন্তা করা লাগতেছে না, আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে পারেন, N2 বা N1 শেষ করে সরাসরি চাকরিতে ঢুকে যেতে পারে। মনের ভুলেও এই যদি আপনাকে কেউ বুদ্ধি দেয় যে ভাই N3-তে আসেন, এন কোর্স আসেন, এই আমিও যদি বুদ্ধি দিই, আমার একদম মাথা মাথাটা বাইরে দিয়েন প্লিজ। একদম এই এজেন্সিগুলো এটাকে একদম বাজে একটা ইমেজ করে ফেলেছে যে খালি N3 পড়ায়। সব দেশ, বাকি সব দেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, সব দেশ N2 বা N1 এর মোটিভেশন দিচ্ছে, তারা N2 পরে যাচ্ছে। And তারা কি প্রমোশন পাবে না? আমাদের বাংলাদেশি প্রমোশন অবশ্যই তারা পাবে। তো আমার এই কালচারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইটাই। আমি একটা সেকেন্ড একটু, ওকে। এরপর হলো আমাদের জাস্ট লাস্টে একটু বলবো যে আমরা আসলে স্টাডি অ্যাব্রড নিয়েও বলি, ক্যারিয়ার নিয়েও বলি, আর জাপান ইয়াতে বলি। তো এখানে আমাদের 3টা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করছি আর কি, রিটসে মেকানি, শিবাসাই ইউনিভার্সিটি, গ্লোবিস্ট আপনাদের জন্য অনেকের না, এটা এমবিএ অনলি। আর ইয়ামানাশি গাকুইন ইউনিভার্সিটি, এটাতে আন্ডারগ্রেড আছে, উপরে এটাতে মাস্টার্সও আছে আর কি। খরচটা একটু বলি, আন্ডারগ্রেডে কিন্তু ভালোই খরচ, বছরে কিন্তু প্রায় 12.5 লক্ষ টাকা আমার লাগতেছে, আর থাকা কত 5-6 লাখ। কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখেন স্কলারশিপ দিচ্ছে 30, 50, 65, 80, 100% পর্যন্ত। আর আরেকটা হলো 25, 50, 75, 100। ওই মাস্টার্সের সেম ধরেন, উপরের দুইটাতে ক্ষেত্রে এপিউর ক্ষেত্রে মাস্টার্সের সেম। আমাদের এবারও মাস্টার্সে এমবিএতে 100% স্কলারশিপের স্টুডেন্টরা যাচ্ছে, 50% আছে, 65 আছে, 80 আছে, সব ধরনের স্কলারশিপে পাওয়া স্টুডেন্ট আছে। তার মানে তার ওভারঅল যে 12.5 লাখ খরচটা আস্তে আস্তে কমে যায়। লিভিং কস্টটা প্রথম ইয়ারে নিজের থেকে ইনকাম করা একটু টাফ, বাট সেকেন্ড ইয়ার থেকে সবাই ইনকাম করে নিতে পারে। আর হলো যে পার্ট টাইম, জাপানে একটা খুব মজার বিষয় হলো যে ল্যান্ড করার সাথে সাথে হলো আমাকে 28 ঘন্টা, প্রতি সপ্তাহে 28 ঘন্টা পার্ট টাইম দেওয়া হয়। আর যদি যে সময় লম্বা ছুটি থাকবে আর কি, 1-1.5 মাসের ছুটি থাকবে, তখন হলো 40 ঘন্টা করে পার্ট টাইমের সুযোগ দিয়ে রেখেছে আর কি। এই আহ এরপর হলো এইটা, এখানে আহ, আমি জানি না এখানে আন্ডার গ্রেডের স্টুডেন্ট যদি থেকে থাকেন, আপনারা আশা করি আছেন। আন্ডার গ্রেডে যারা করছেন, যাদের মানে তারা, সাবজেক্ট আমি এখানে লেখা নাই, সাবজেক্ট আমি বলে দিচ্ছি আর কি। সিএসসি, আমাদের ইউটিউব চ্যানেলে সাবজেক্টগুলো বলা আছে, সিএসসি, আইসিটি, মেকানিক্যাল, তারপর হলো ট্রিপলি, সিভিল। এই যে এগুলি সাবজেক্টগুলির মধ্যে যদি কেউ থেকে থাকেন, তাহলে যোগাযোগ করেন। থার্ড ইয়ার আছে, তাহলে যোগাযোগ মানে কি, জাপানিজ পড়া শুরু করে দেন। N4 যখন হয়ে যাবে, সাথে সাথে আপনি অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারবেন, কিন্তু আমি রিকমেন্ড করবো N3 পর্যন্ত পড়তে। তাহলে একদম মোটামুটি গ্যারান্টিড যে আল্লাহ যদি রহমত করে, রিজিক যদি আল্লাহর হাতে, বাট মোটামুটি গ্যারান্টি যে জব হয়ে যাবে আর কি, N3 যদি আসলে পাস করে আসতে পারে। প্রচুর জব আমাদের এখন, আমরা যে কোম্পানির সাথে ডিল করে, মানে যে একটা জাপানিজ আমাদের পার্টনার, আর আমরা একসাথে মিলে আর কি এখানে জবগুলো দিচ্ছে, 200 200+ কোম্পানি মিলে প্রায়
450 থেকে 500 জব আছে এই বছরে বাংলাদেশে। আমার কাছে অ্যাপ্লিকেন্ট জিরো, অ্যাকচুয়ালি জিরো না, এই কয়েকদিন আছে 3-4 জন আসছে, তারা অ্যাপ্লাই করতেছে আগামী বছরের জন্য। তো আগামী বছরে 500 জব, এই বছরে ছিল 500 জব, এই বছর কেউ যেতে পারে না, আমার যেতে মাত্র শুরু করলাম। কই পাবো, আমার মানে চাকরি 500 নিয়ে বসে আছি কিন্তু অ্যাপ্লিকেন্ট নাই, জাপানিজ কেউ জানে না। তো আগামী বছর থেকে আমরা শুরু করতেছি, মানে এখনই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার এই বছরের মধ্যে যদি মানে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে হন, অথবা রিসেন্টলি পাস করছেন এরকম যদি হন, কোনো সমস্যা নেই। আপনি যদি N4 শেষ করে ফেলতে পারেন, অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন। আমি বাট N3 কোর্সটা আমরা, N4 এবং N3 আমরা একটু একটু সুন আনছি ইনশাল্লাহ। যেহেতু এই মুহূর্তে নেই, আমরা N4 যাদের শেষ হয়ে যাবে, আমরা একটা এটাও এটাও হেল্প করতেছি যে তাদেরকে সম্পূর্ণ কোর্স না বাট কিছু কিছু ফ্রি লেসন দেওয়ার চিন্তা করতে, জাপান থেকে জাপানের টিচার দিয়ে আমরা কিছু কিছু ফ্রি লেসন, আর এটাও ফ্রি। মানে আর কি দিব বলেন, এটাও ফ্রি হচ্ছে, জবের এই পুরো ফুল সার্ভিস ফ্রি, আপনাকে আমাকে 1 পয়সা দেওয়া লাগবে না, খালি একটাই রিকোয়েস্ট করতেছি জাপানিজ পড়েন। এখন এটার আমি কি একা না, আমার মতো এরকম অনেক কোম্পানি আছে, তারা আপনাকে হেল্প করতে পারবে। তো সুতরাং আপনি জাপানিজটা পড়েন, আশা করি একটা ভালো, এই দেখেন আমি কোম্পানিগুলি একটু লোগো দিয়ে দিয়েছি, লিস্ট আছে, প্রচুর কোম্পানি এখানে আছে, এবং খুব ভালো ভালো কোম্পানি। আনফরচুনেটলি সরাসরি জবের জন্য এই মুহূর্তে মানে আন্ডারগ্রেড থেকে সরাসরি জবের জন্য শুধুমাত্র ইঞ্জিনিয়ার্সদের জন্য আমরা আনছি। বাট এরকম মনে করে না যে জাপানে যাওয়ার পর ইঞ্জিনিয়ার্স বাদে জব নেই, না ওইরকম না ব্যাপারটা। ব্যাপারটা আপনি মাস্টার্স হিসেবে ওটা, কিন্তু এই মুহূর্তে যেহেতু এই যে ফ্রেশার্স, দুই ধরনের জিনিস, একটা হলো আমি অলরেডি 3-4 বছর 5 বছর এক্সপিরিয়েন্স হোল্ডার, আর একটা হলো ফ্রেশার্স। ফ্রেশার্সদের জন্য আমরা এই মুহূর্তে ইঞ্জিনিয়ারদের জন্য নিয়ে নিয়ে আসতে পারছি, দোয়া করবেন যেন আমরা 1-2 বছরের মধ্যে মানে নন টেকনিক্যাল ওই জবগুলো যেন নিয়ে আসতে পারি ফ্রেশার্সদের জন্য। চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি আমি, দোয়া করবেন যেন করতে পারি, এটাই হলো মানে আশা মানে দোয়া করবেন আর কি। তো আমি একটু ঘুরে গেল, সরি। হ্যাঁ, আমি একটু রিকোয়েস্ট করব, এই যে আমি এতক্ষণ যে বকর বকর পটর পটর করলাম, তো এইটার গাইডলাইন্সটা একটু সামারি করা আছে আর কি, 20-22 মিনিটে মোটামুটি আপনারা জাপান নিয়ে একটা আইডিয়া পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, মা নাভি লিমিটেড, এন্ড ফলো করে রাখলে আমাদের রেগুলার কিছু আপডেটস এখানে দিচ্ছি আমরা, ওইটাও পাবেন। ভিডিওগুলো দেখেন ভালো লাগবে। এবং জাপানে আমাদের যারা সাকসেস স্টোরি, আমাদের স্টুডেন্টরা, তারা জাস্ট কোনো কিছু হাইফেন ছাড়া এই যে মা নাভি লিমিটেড লিখে সার্চ দিলে চলে আসবে আর কি, হাইফেন ছাড়া লিখলে আসবে মা নাভি লিমিটেড, MANAVI LTD, এটা লিখলে চলে আসবে, এখনই দেখতে পারেন। এবং এই যে এই ভিডিওটা আমি বলবো যে একটু হলো দেখেন, বাংলাদেশ টু জাপান সকল ধরনের ফ্যাসিলিটি কি রকম কি আছে এখানে। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে অলরেডি শুনে ফেলেছেন, তো ওই পার্টটা আপনারা স্কিপ করে যেতে পারেন, আমার নিজের সম্পর্কে, বাট তারপরে যদি শুনতে ইচ্ছা হয় শুনতে পারেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজও আছে, একই একই নামে মানাভি লিমিটেড নামে আছে, সার্চ দিলে পেয়ে যাবেন। ওইখানে আমরা প্রতিনিয়ত আপডেটগুলি আনছি, দেখাচ্ছি মানুষজনকে। আমরা আমরা খুবই নতুন এই 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 লাইনে, নতুন বলতে বোঝাচ্ছি যে আমরা প্রমোশন করতাম না আর কি, কারণ আমরা খুব সীমিত স্টুডেন্টদের কাজ করতাম, সলিড সার্ভিসদেরকে, এখন আমরা তাই। আসলে আমরা হেল্প পাবেন। তো এখন আমি কোশ্চেন দেখবো, চ্যাটে আপনারা কোশ্চেন দিতে পারেন, আর আর 5 থেকে 10 মিনিট পরে হাত তোলার সুযোগ দিব আমরা। আমি আপাতত চ্যাটে যারা কোশ্চেন কোশ্চেন ওগুলি যদি নেক্সট বেশি বেশি একসাথে বেশি কোশ্চেন করে না, মানে চেষ্টা করবো সবার অ্যান্সার দিতে প্লিজ। অনার্স আর মাস্টার্স কমপ্লিট করে গেলে কি সব থেকে ভালো হবে? অ্যাকচুয়ালি এইচএসসির পরে যাওয়া বেস্ট জাপানের জন্য, সত্যি কথা বলতে, কারণ জাপানের কালচারটা, তারপরে হলো অনার্স করে যাওয়া, এরপরে খুবই ভালো। অনার্স করে গেলে আমি রিকোয়েস্ট করবো যে ভাই, আরিয়ান চৌধুরী ভাই, আপনাকে রিকোয়েস্ট করবো যে জাপানিজ লেভেল N3 শেষ করে যান, না হলে কিন্তু ধরা খেয়ে যাবেন। মাস্টার্স, এরপরে মাস্টার্সে গেলে আপনার আহ, খুবই ভালো হয় আর কি। আহ, মানে আপনি যদি একটা মাস্টার্স করে আরেকটা মাস্টার্স করতে পারেন, ওটাও কোনো সমস্যা নেই, কিন্তু আপনার জাপানিজটা না জেনে গেলে খুবই খারাপ হয়। জয় ভাই, জাপানিজ মানুষরা কি বাঙালিদের নিচু চোখে দেখে না? এরকম না, জাপানিজরা আসলে ওই ইন্টারনাল রেসিস্ট আর কি, মানে ওই আমেরিকা বা অন্য দেশের মতন না যে হঠাৎ করে রেসিজম একটা কথা বলে দিলে এই আমার দেশ থেকে, ওইরকম না। কিন্তু জাপানিজের মধ্যে ইয়েস আছে ভাই, আমাদের দেশে আছে। আমাদের দেশে এখন আমাদের সাথে ভারত পাকিস্তান কোনো লোক এসে আমার অফিসে বসে কাজ করতেছে, আমরা কি তাদেরকে যদি বাংলা বলতে না পারে ঠিক মতন, এবার আমরা কি তাদেরকে সম্মান দিব? অবভিয়াসলি সবাই তো এক না, আমরা সবাই এক না, আমরা হয়তো কোনো না কোনো কেউ না কেউ আমাদের মধ্যে, তাই কেউ না কেউ তাকে অপমান করে বসতে পারে। সেম ভাবে এটা আসলে অনেকে বলে জাপান এরকম না, সব দেশে আছে এই জিনিসটা। কিন্তু জাপানিজরা ডিরেক্টলি কথাবার্তায় বলে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এই ডিসক্রিমিনেশনটা আছে, কিন্তু যখনই আপনি ওই যে খেলা আসলে এক জায়গায়, যখনই আপনি ভাষাটা জানবেন, তখন কিন্তু আপনার ভ্যালু অন্য লেভেলের হয়ে দাঁড়াবে। তখন আর আপনাকে ওই ইয়াটা করবে না, ওই অসম্মানটা করবে। আমি কি একটু এটা স্ক্রিনটা বন্ধ করতে যাচ্ছি, সরাসরি কথা বলছি যেহেতু। আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন বা দেখে থাকেন, আমি একটু এখন পরে লাগলে আমাকে আবার বলেন, আমি আবার শো করে দিব প্লিজ। তো
যে কথাটা বলছিলাম ওটা হলো যে রিকোয়েস্ট মানে জাপানিজরা আমাদেরকে ওইরকম ছোট করে দেখে না। হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে থেকে কেউ না কেউ তো হাজার লোকজন থাকে, কোম্পানির মধ্যে 100 জন থাকলে 2 জন তো থাকবে যে হয়তো তারা বিদেশিদেরকে মানে খুব একটা ছোট মানে বড় করে দেখে, ছোট করে দেখে। তো ওই হিসাবে আমি বলবো যে ভাষাটা ভালোভাবে জানলে অ্যাকচুয়ালি, আমি দেশের নাম বুঝি না, পার্শ্ববর্তী 3 থেকে 4টা দেশের মধ্যে বাংলাদেশের জাপানিজ লেভেল ওইখানে অনেক হাই। আমাদের গ্রামারের সাথে অনেক কিছু মিলে যায়, তো এই জন্য আমাদের জাপানিজ ভাই এবং আমরা শিখি। আমি দেশের নাম বলে ফেলছি, ইন্ডিয়ান বা পাকিস্তানের অনেক কম শিখে, বাট ইন্ডিয়ানরা খুব একটা যে ভালোভাবে জাপানিজ শিখে সবাই না, অনেক আছে আমাদের থেকে অনেক ভালো। কারণ কি এখন ইন্ডিয়াতে অনেক ইঞ্জিনিয়ার্স স্পেশালি তারা কিন্তু এই আন্ডারগ্রেডে থাকা অবস্থা অথবা এইচএসসি লেভেলে থাকা অবস্থা জাপানি শিখতেছে, যেটা নাকি আমাদের মানে ছেলেপেলেদেরকে কনভিন্স করতে পারতেছি না আমরা, ভাই আগের থেকে জাপানি শিখেন, হয় না। তারা কাজ তো ওইদিকে চলে যাবে তখন। তো তা ওইখানে যাওয়ার পরে যেটা হয় কি, বাংলাদেশিরা কিন্তু অনেক বড় বড় পজিশনে আছে এবং তারা জাপানিজ অনেক ফ্লুয়েন্ট, এই কারণে আর কি আমরা ওইখানে এরকম না যে ইমেজ খারাপ, ইমেজ খুব ভালোই আছে আলহামদুলিল্লাহ। ওকে, আমি আন্ডারগ্রেড করতে সিএসসি তে, 3rd ইয়ার শেষ, 4th ইয়ার শুরু হবে। আলিরাজ ভাই মাস্টার্সে কোন ইউনিভার্সিটি ভালো হবে, সাথে স্কলারশিপ কেমন? ভাই মাস্টার্সে তখন আর ওই যদি আপনি আন্ডারগ্রেড করে ফেলেন এবং জাপানিজ জানেন, ইউনিভার্সিটি ডাজন্ট ম্যাটার, আপনি খালি একটা ডিগ্রি নিতে পারলে ইজিলি হতে পারে। But আমাদের সাথে একটু অফিসে আসেন, আমি ডিটেলস বুঝে নিই আপনি কি পড়তে যাচ্ছেন, কি রিসার্চ করতে যাচ্ছেন, অথবা কি আপনার জন্য ওটাকে ভালো কি খারাপ হবে, আমরা সব কিছু। স্কলারশিপ আছে অবশ্যই। নুসরাত জাহান তন্ময়, ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে জবে জবে যাওয়া যায়? ফার্স্ট জবে আমি রিকমেন্ড করবো না। হ্যাঁ জবে জবে যাওয়া যায়, সরাসরি চলে যাওয়া যায় জবে। আপনি শেষ না করে যেতে পারবেন যদি আপনার N4 করা থাকে, বাট ওইটা তো আপনি বুঝতেছেন কোন ক্যাটাগরি, ওয়ার্কার ক্যাটাগরিতে হয়ে যাবে তখন। কিন্তু এটা 3 বছরের আহ, ইয়া থাকবে যে 3 বছর পর আপনাকে জাপান বাংলাদেশে ব্যাক করতে হবে, অথবা ওইখানে 3 বছর পর 2 বছর এক্সটেন্ড করতে পারেন। তো যদি আপনার জব ভিসা যেতে হয়, আন্ডারগ্রেডটা করেন না, 2 বছর হয়ে গেছে, আপনি আরো 2 বছর শেষ করে ফেলেন, এটা রিকমেন্ড করবো। ওয়ার্কার ভিসাতে যেতে হলে ল্যাঙ্গুয়েজ স্কুলে যান, ল্যাঙ্গুয়েজ স্কুলে যে ভালোভাবে জাপানিজ করে তারপর আপনি তাও একটা কিছু না কিছু ডিপ্লোমা অথবা আন্ডারগ্রেড কিছু না একটা ডিগ্রি নিয়ে তারপর করেন। তাহলে আর ওই যে 3 বছরের পরে বাংলাদেশে ফেরত আসা, 1 বছর, এই ধরনের কোনো কিছু থাকবে না। ভাষাটা শিখেন ভালোভাবে এবং অথবা ওইখানে যে ভাষাটা ভালোভাবে পড়েন, যেটা ইচ্ছা আপনার। রাজিন ভাই, আমি বর্তমানে ত্রিপলি ডিপার্টমেন্টে আছি, এখন আইএলটিএস আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ একসাথে চালিয়ে নেওয়া সম্ভব? উম, রাজিন ভাই, আপনি কোন ইয়ারে আছেন এটা বলতে পারলে বলে দিতে পারতাম, বাট হ্যাঁ ইয়েস পসিবল, সবাই করতেছে আইএলটিএস এ। মাস্টার্সের জন্য আইএলটিএস দরকার হবেই। তো সুতরাং আপনি আইএলটিএস একটু ফোকাস করেন, পাশাপাশি পাশাপাশি আমি রিকোয়েস্ট করব জাপানিজটা একদম টানা, মানে আইএলটিএস অল্প দেখেন, এমন টার্গেট করেন যে 3rd ইয়ারে বা 4th ইয়ার আপনি যেন আইএলটিএস দিয়ে দিতে পারেন, এভাবে টার্গেট করেন। কি কান্ট্রি নাকি এক কান্ট্রিতেই, না না না, আইএলটিএস জাপানিজ দুইটাই দেখেন, জাপানের জন্য দুইটাই লাগতে, দুইটাই মাস্টার্সের জন্য দুইটাই লাগতে পারে, বাট জবের জন্য শুধু জাপানিজ হলে হবে আর কি। ইংলিশ থাকলে ভালো। সুতরাং দুইটাই রাখেন না, আপনার দেশ স্টেশন জাপানেও আপনি ইংলিশ জানলে আপনার ক্ষতি কি, এটা আমার কথা। ত্রিপলি সাথে কি কি সুবিধা পাবো? ভাই অনেক সুবিধা আছে আরিন ভাই, অনেক জব আছে আমাদের এখানে। আমার আমার এখন ত্রিপুরা অ্যাকচুয়ালি জিনিসটা ছিল সিএসসি এখানে, তারপরে ত্রিপলি সিভিল মেকানিক্যাল এরকম ছিল, আইসিটি ছিল একটু সিএসসি। সিএসসি ওইখানে আছে, এখন ডিমান্ড ওইরকমই। কিন্তু যদি জানতে চান এই বাকি ইঞ্জিনিয়ারদের মধ্যে ত্রিপলি ডিমান্ড একটু বেড়ে গেছে আর কি, সমান সমান চলে, অলমোস্ট সেম এস সিএসসি, তার পাশাপাশি আছে সিএসসি, সিভিল আর মেকানিক্যাল। কমে নাই কোনোটা, বাড়তেছে মানে বেড়ে গেছে, এবং এমন না যে ডিমান্ড কমে গেছে সিএসসি। অনেকে বলছে ভাই এআই আসার কারণে সিএসসি ডিমান্ড কমে না, ডিমান্ড ওই সংখ্যাটা সেম রাখছে, কিন্তু বাকি ইঞ্জিনিয়ারদের যে ডিমান্ড ছিল ওটা বেড়ে গেছে আর কি। এইটা সুবিধা হচ্ছে সবার ক্ষেত্রে। ভাই আমি বিসিএস, রাফি ভাই 2nd ইয়ার, এখন আমার দেশে কন্টিনিউ করব না জাপানে যাওয়ার জন্য কি করতে হবে? পসিবল, দেশে যদি কন্টিনিউ, যেহেতু আপনি বিএসসি 2nd ইয়ার আছেন, আপনি মানে এখন যদি জাপানি শুরু করেন, N3 পর্যন্ত শেষ করে 3rd ইয়ারের শেষের মধ্যে N3 শেষ করে সরাসরি চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন, অথবা সেকেন্ড ইয়ার ছেড়ে দিয়ে যদি আসতে চান, ইয়েস পসিবল। ইম্পসিবল না, এটার জন্য অ্যাকচুয়ালি ইউটিউবে একটা ভিডিও দেখেন, আইবিএস 2nd ইয়ার ছেড়ে দিয়ে আসছে আমাদের এখানে, এখন সে ফাটাফাটি ক্যারিয়ার করতেছে। কিন্তু এটা আপনি একটু অবশ্যই ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আছে, সবকিছু ব্যাপার স্যাপার আছে, কি এরকম সময় কি এগুলো একটু হিসাব ভয়ের কোনো কারণে যে কোনো সময় আমাদের অফিসে আসেন, আমরা গাইডলাইন দিব, ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে দিব। ওকে, অনলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করলে হবে নাকি আন্ডারগ্রেডের জন্য জাপানিজের রিকোয়ারমেন্টই না? এই তানজিদ রহমান খান ভাই, রিকোয়ারমেন্টই না, আপনি জাপানিজ ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু রিকমেন্ড, আপনি অ্যাপ্লিকেশনটা করেন, করার সময় সেই জাপানি যদি শুরু করে দেন অথবা পরে করেন, তাহলে হবে কি আপনি জাপানে যাওয়ার পরে বিপদে পড়বেন না আর কি, এবং আপনার ওই এডিশনাল স্কলারশিপ থাকে অনেক যাওয়ার পরেই। মাসে মাসে 30,000, 50,000, 1 লাখ, মানে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত দেয়, 1 লাখ টাকা পর্যন্ত দেয় ভাই স্কলারশিপ, মাসে মাসে 2 বছর এডিশনাল আর কি। কিন্তু ওইটার জন্য রিকোয়ারমেন্টে লেখা থাকে যে জাপানিজে এসে লেখা লাগবে, তো জাপানিজ আমি তো যাই প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ভালো মতন জাপানিজ ঠিক মতন পড়তেছি না, হবে না। ওইখানে ইউনিভার্সিটি পড়ায় দেয়, আন্ডারগ্রেডকে কেন লাগে না, কারণ কি ইউনিভার্সিটি পড়ায় দেয় 2 বছরে আপনাকে একদম পুরো একদম ফুলফিল জাপানিজ শিখাই দিবে, কিন্তু আগের থেকে পড়ে গেলে আমার অনেক বেশি বেনিফিট এটাই।
ওকে। আইএলস তো আইএলস লাগবে ভাই, তাজিদ ভাই আইএলস লাগবে ভাই। জাপানে হোল ইয়ার ওয়েদারের সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ, ওয়েল আরেন ভাই, উইন্টার হইলো, উইন্টার হইলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। ফেব্রুয়ারি মার্চে একটু ওয়েদার মোটামুটি ভালো হয়ে যায়। এপ্রিলে স্প্রিং, মানে নাতিশীতোষ্ণ বলে যেটা আর কি, ওয়েদার থাকবে, আপনার খুব ভালো লাগবে। মের থেকে মোটামুটি গরম পড়া শুরু হয়, মে জুন জুলাই আগস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত গরম থাকে। তো এই গরমের মধ্যে হলো আপনার একদম জুন জুলাইতে এই আমাদের বাংলাদেশের মতন 35-36 পর্যন্ত উঠে আর কি। আগে উঠতো না, এখন খুবই ইজিলি উঠে। ওইটাও অত বেশি না, কিন্তু আপনার এমনি নর্মাল বছরের অর্ধেক সময় তো খুব একটা বেশি গরম থাকে না। তো ওইটা বৃষ্টিও আছে, জুনের দিকে খুব ভালো বৃষ্টি হয়। আবার শীতকালেও টুকটাক বৃষ্টি হয় আর কি। মাইনাসে বরফ টরফ শহর টোকিও বা টোকিওর আশেপাশে শহরগুলোতে অত বেশি বরফ পড়ে না, খুব কম। কিন্তু একটু নর্থের দিকে গেলে বরফ পড়ে। টোকিওতে পরে বছরে একবার 2 দিন, মানে একবার বলতে একদিন বা 2 দিন পরে আর কি। ভাই আমি অলরেডি আপনাদের N5 কোর্সে অ্যাডমিট আছি, থ্যাংক ইউ ভাই। এপ্রিল সেশনে যেতে চাই, জাপানে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কিছু বললেন এই ব্যাপার। হ্যাঁ, যদি আন্ডারগ্রেড, সরি ভাই আমি তারেক ভাই একটু আমাকে ক্লিয়ার করে দিন, যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে হয়ে থাকে তাহলে আমি বলবো সবাই আপনাকে বিভিন্ন জায়গায় এজেন্সিতে যাবেন, যে যাই বলুক না কেন, আমি বলবো 1 বছর যে এটা ইউনিভার্সিটির ক্ষেত্রে না, ইউনিভার্সিটির ক্ষেত্রে এত বেশি দেখানো লাগে না, কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কুলের ক্ষেত্রে 1 বছরের লেনদেন পুরোটা দেখালে, ইউনিভার্সিটির জন্য লেনদেন দেখানো লাগে না, খালি ব্যাংকে কত টাকা আছে এবং মানে খরচের সাথে মিল হবে, খরচের সাথে আপনার কত টাকা আছে এবং আপনার ইনকাম কত, এটা থেকে আপনি খরচ দেখাবেন, ডিটেলস আমরা বুঝিয়ে দিব অফিসে আসলে। কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কুলের জন্য আমি আগে থেকে বলে রাখি, 1 বছরের ট্রানজাকশন পুরো ক্লিয়ার দেখানো লাগবে আপনার ব্যাংকে। রিকমেন্ডেড, রিকমেন্ডেড হলো সবাই বলবে ভাই 15-16 লাখ টাকা হইলে হয়ে যায়, আমি বলবো না। কারণ কি, আপনি 50-50 চান্স রাখবেন কেন 20 থেকে 25 লক্ষ টাকা? একটু সরি, আমি কিছু মনে করেন আমি বাড়ায় বলতেছি, কারণ কি ভাই এখানে পুরো জুয়া খেলে এই এজেন্সিগুলি। আমি সরি, আমি একদম ল্যাঙ্গুয়েজ খুব বাজে হয়ে বলে ফেললাম, বাট একদম পুরো আপনাদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে জুয়া খেলে এরা। হইলে হলো, না হলে ওরা তো চিন্তা করবে ভাই ওই যে আগে আপনাকে অ্যাডভান্স একটা মানি নিয়ে নেয় 50-60 হাজার, আমার তো এখানে অ্যাডভান্স পাই না, আগে যে সবাই অ্যাডভান্স মানি কখন দিবে, আমি বলি কিসের অ্যাডভান্স মানি? ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ শিখায় বা ইয়া শিখায়, ল্যাঙ্গুয়েজ গুলো যখন আগে আপনার 30-40-50 টাকা অত কামাই হয়ে গেছে আপনার দিয়ে, কিছু না কিছু কামাই হয়ে গেছে, এখন আপনি যাইতে পারেন কি যাইতে পারেন, আপনার তার তো গায়ে আসে না। আমাদের এজেন্সিতে এরকম না। আমার হলে আপনি যাইতে না পারলে আমার খুব গায়ে লাগে, গায়ে লাগবে আর কি। সুতরাং আমরা প্রথম থেকে খুবই কড়াকড়ি বলে দিব আপনাকে, ঠিকঠাক মতন বুঝাই সার্ভিস। আমি বলি যে স্টেটমেন্টের থেকে আপনার বেশি ইম্পর্টেন্ট হলো আপনার ব্যাংক ব্যালেন্সটা আর কি ভাই, ইয়াতে। ওকে, এইটাই ভাবে যেতে বিষয়ে দিতে বসে ইংরেজি বিভাগে পড়ছি এইচএসসি তে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো আমার জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করে গেলে ভালো নাকি আগে? ভাই আমি এই জিনিসটা বলা থাকে না ডালিম ভাই, আপনার যদি সামর্থ্য থাকে আপনি আগে গেলে কোনো সমস্যা নেই, চলে আসতে পারেন। অবশ্যই আগে গেলে তো অবশ্যই বেনিফিট আছে। ডালিম খান ভাই, অনেক বেনিফিটই আছে আগে গেলে। এবং জাপানিজটা অনেক স্মুথলি শেখা যায় এবং আস্তে ধীরে আস্তে ধীরে সময় থাকে শেখার আর কি, মাস্টার্স একটু প্রেশার হয়ে যায়। বাট যদি আপনি এটার পাশাপাশি ইংরেজির পাশাপাশি বাংলাদেশে শিখেন, ভালোভাবে N3 পর্যন্ত শেষ করেন, তখন আবার যেহেতু আপনার সময় আছে N2 পর্যন্ত শিখতে পারবেন, তখন আবার কোনো ব্যাপার না, তখন আপনি সবকিছু করতে পারবেন। আপনার এই কোর্স থেকে কি ভাষার সবকিছু শেখা যাবে আরিয়ান ভাই? না, আমাদের শুধু আপাতত N5 আছে, N4 আসতেছে, এরপরে N3 আসবে ইনশাআল্লাহ, আশা করতেছি এই বছরের সাথে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় সুযোগ আছে, আমাকে যোগাযোগ করেন। আমি ভাই কোনো খারাপ ব্যবসা, মানে খারাপ লোক না, মানে আমরা আলহামদুলিল্লাহ বলে দিব যে বাংলাদেশে কোন জায়গাতে ভালোভাবে পড়তে পারবেন, অথবা আপনি নিজে করলে কোথায় পারবেন এটাও শিখাই দিব। আমরা অফলাইনও কোর্স আনতেছি ইনশাআল্লাহ সুন, আশা করি। তো মানে এসিএস মানাবি মিলে আমরা অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে আসবো সবার জন্য। অফিসটা কোথায় আমাদের? অ্যাড্রেস একদম প্রথম কমেন্টে চলে যান আলিয়াদ ভাইয়া, প্রথম কমেন্টে অ্যাড্রেস দেওয়া আছে। ভাইয়া মিরপুর ডিওতে স্যার, কুয়েটে আইপি নিয়ে ব্যাচেলর করছি, কুয়েটে পড়ার জন্য কি স্কলারশিপ? কুয়েটে পড়ার জন্য, বাট আপনার হ্যাঁ অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে স্কলারশিপ তো সুযোগ পাবেনই। স্কলারশিপ তো ওইটার সাথে ম্যাটার করে না, আপনার ইউনিভার্সিটির সাথে না, মেইনলি আপনার অবশ্যই হ্যাঁ, যদি আপনি ইউনিভার্সিটি জিজ্ঞাসা করেন আমি বলে দিতে পারি। যদিও এটা অত বেশি ম্যাটার আসে না, রেজাল্টটা আপনার মেইন, বা আপনার মাস্টার্সের জন্য স্কলারশিপ যদি চিন্তা করেন। বাট হ্যাঁ, ডিইউ কে এক নামে চিনে সব, মানে জাপান ইউনিভার্সিটি, বাকি বাকি কারো, বাকি কোনো ইউনিভার্সিটি, ইভেন বুয়েট কেও এরকম ভাবে এখনো মানুষ বাংলাদেশ, জাপান আরেকটা চিনে, দুইটা ইউনিভার্সিটিকে। বা এটা আমি এরকম বলবো না ওইটা দেখে আপনাকে স্কলারশিপ দিয়ে দিচ্ছে অনেক কিছু, এরকম না আর কি, চিনে আর কি, বলে জাপানিজ ইউনিভার্সিটি চিনে। ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, আরেকটা আরেকটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাউ। এদের সাথে অনেক কাজ হয়। এই দুইটা ইউনিভার্সিটিকে জাপান সরকার হোক, জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান হোক, খুব ভালোভাবে চিনে আর কি। আমি নিজে যেহেতু মাস্টার্স করছি এগ্রিকালচার, আমার জানা আছে, আমি নিজে, আমার প্রফেসর আমাকে বলে কি, ভাই ফাতেমি তুমি মানে আমি আমি তো মনে করছি না জানি কি প্রফেসর হয়ে প্রথম দিন যাই বলতেছি আমি বাংলাদেশ থেকে আছি। হ্যাঁ, তোমার বাসা কোথায়? বললাম আমি তো ময়মনসিংহ গেছি। কি বলেন ময়মনসিংহ গেছি? তো
তো প্রফেসর হাসতেছে, বলে আমি হ্যাঁ ময়মনসিংহ এ প্রত্যেক বছরই আগে যেতাম রেগুলার, যে থাক মানে ওখানে চাষাবাদ করতাম আর কি, এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো আমার থেকে বেশি জানে আর কি ওই ময়মনসিংহ সম্পর্কে। ওকে, জাপান হেলথ রিলেটেড সাবজেক্টের জব অপরচুনিটি, মমিনা আপু আপনার এটা রিয়েলি ডাজন্ট ম্যাটার, হেলথে আরো বেশি বেতন। হেলথ ইন্ডাস্ট্রিতে অবশ্যই আপনি যদি ইভেন বিজনেস করেও কিন্তু হেলথ ইন্ডাস্ট্রি আমাদের অনেকেই আছে, আমার নিজের বড় ইউনিভার্সিটি 2-3 জন পরিচিত আছে। বেতন স্কেল আমি বলবো যে হেলথে অনেক বেশি মানে জাপানে আসলে 7-8 বছর 10 বছর জব করার পরে বিজনেস লাইনে যদি আপনারা থাকেন, একের কাছে চলে যাবে, মানে এক বলতে 1 কোটি বোঝাচ্ছি আর কি বাংলাদেশি টাকায়, একের কাছে চলে যাওয়া যায়। আর যদি ইঞ্জিনিয়ার হয় এই একের কাছে ধরতে আরো বেশি আগে হয়ে যায়, 5-7-8 বছরের মধ্যে একের কাছে চলে যাওয়া যায় আর কি, বা এক ক্রস করাও যায় আর কি। আর হেলথে এটা আরো বেশি, বাংলাদেশি টাকায় 101 বা 1.5 কোটি টাকা পর্যন্ত বেতন হয় আর কি বছরে। অনেকে আপনারা বলতে ভাই জাপানে তো টাকা ইনকাম করার জন্য এগুলো সব ভুয়া কথা ভাই, ভালোভাবে করা যায় হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে একটা সার্টেন লেভেল পর্যন্ত বেতনের ব্যালেন্সটা কম, মানে আপনার জীবিকা নির্ভর মানে ইনকামটা অত বেশি স্ট্রং থাকে না, এটা এটা আছে অন্যান্য দেশে। কিন্তু কিন্তু আপনার সেভিংস বা এতে বেশি বেনিফিট আছে, কারণ কি ওই যে জাপানে যেহেতু আপনার হেলথ কেয়ার সব 70% তো কভার করে সরকারিভাবে, আপনার ইন্স্যুরেন্স দিলে হয়ে গেল, ছাত্রদের জন্য ইন্স্যুরেন্স পানির দামে আর কি। তো এই সুবিধাগুলি থাকার কারণে অন্য আপনি আমেরিকার অ্যাম্বুলেন্স জাগান, বাংলাদেশে টাকা 2.5 না 3 লাখ টাকা লাগে অ্যাম্বুলেন্স রাখতে। আর জাপানে জিজ্ঞাসা করেন কত, ফ্রি। 24 ঘন্টা যে কোনো জায়গায় আনলিমিটেড ফ্রি, এবং এটা সরকারিভাবে, সব বেসরকারি কোনো অ্যাম্বুলেন্স এক্সিস্টই করে না জাপানে। আইএলটিএস আর N4 ওয়ার্কিং ভিসা অ্যাপ্লাই করা যাবে সাখাওয়াত ভাই? ইয়েস যাবে, N4 থাকলে অবশ্যই। N4 এর সাথে আরেকটা ওয়ার্কিং ভিসা, মানে কি আপনার যদি এই ওয়ার্কার্স ভিসা আর কি, ওয়ার্কার এসএসডব্লিউ তে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, আইএলটিএসও লাগবে না, আপনি N4 দিয়ে করতে পারবেন শুধু। আর পাশাপাশি আপনি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন ওই ক্যাটাগরি একটা এক্সাম পাস থাকা লাগবে। আয়মান ভাই, বাংলাদেশ থেকে এমবিবিএস করে জাপানে গেলে হায়ার স্টাডি, হ্যাঁ ভালো পাওয়া যায় আয়মান ভাই। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব রেয়ার। একটু কোশ্চেন করা বন্ধ করতে বলবো, অলরেডি অনেকগুলি কোশ্চেন জমে আছে, তো একটু কোশ্চেন করা বন্ধ করতে বলবো, আমি একটু অ্যান্সার গুলি দিয়ে নিই প্লিজ। আয়মান ভাই, থ্যাংক ইউ, এরকম কোশ্চেন আমি পাই না, ওয়েট করতেছিলাম কবে এরকম একটা কোশ্চেন। এমবিবিএস করে যদি যান আসেন জাপানে হায়ার স্টাডিজ করা যায়, কিন্তু একটা বাধা আছে, ওই যে জাপানিজ ভাষায় আপনি যদি এমবিবিএস সমতুল্য একটা এক্সাম পাস না করতে পারেন, তাহলে আপনাকে রুগীর গায়ে হাত দিতে দেবেন না। কিন্তু আপনি যদি রিসার্চ করতে যান, আপনি যত বছর পর্যন্ত থাকতে চান রিসার্চ করেন, ওখানে জব করেন, জাপানি যেখান থেকে শিখেছেন এমবিবিএস এর পাশাপাশি, তাহলে ভালো জব পাবেন। কিন্তু ওই মানে ডাক্তার হিসেবে জবটা হয়তো আপনি পাবেন না, কিন্তু মেডিকেল সায়েন্সে বা অন্য জায়গায় রিসার্চার হোক, প্রফেসর হোক, যেটা অনেক কিছু, এবং অথবা কর্পোরেট জবে যেখানে আপনার মানে ওষুধের কোম্পানি হতে পারে, মেডিকেল ইকুইপমেন্টস কোম্পানি, অনেক অনেক বেশি বেতনে আপনি ঢুকতে পারবেন যদি এমবিবিএস করা থাকে। হ্যাঁ, এখানে আপনার হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ আছে। একটা মজার বিষয় বলে দিই, বাংলাদেশ থেকে যদি এমবিবিএস করা থাকে, তার মানে বাংলাদেশ এমবিবিএস যেহেতু ইন্টার্নশিপ ইনক্লুডেড থাকে ইউজুয়ালি, 1 বছরের ইন্টার্নশিপ বা 6 মাস বা 7 মাসের ইন্টার্নশিপ ইনক্লুডেড থাকে, এই কারণে বাংলাদেশের জন্য আপনি এমবিবিএস শেষ করে মাস্টার স্কিপ করে সরাসরি জাপানের পিএইচডি তে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা মজার বিষয় আছে আর কি। এটা একটা ইনফরমেশন আমি নতুন করে দিলাম, আমি আগে কোনো সেশনে এটা কোশ্চেনই ছিল না দেখে শুধুমাত্র এমবিবিএস স্টুডেন্টরা সরাসরি পিএইচডি তে অ্যাপ্লাই করতে পারে এমবিবিএস পাশ করার পরে আর কি। ভাই আপনার কোর্সে কি N1 পর্যন্ত ভাষা, না আমার শেখানো হবে না আপাতত ভাই, টার্গেট ভাই N1 পর্যন্ত এত সোজা না, মানে অনেক খরচ হয়ে যাবে ওটাতে। N1 পর্যন্ত আপনার N1 পর্যন্ত যাবেন কেন, N2 মানে N3 বা N2 পর্যন্ত বাংলা জাপানি থাকবেন ইনশাল্লাহ আশা করি। হ্যাঁ, টার্গেট, দোয়া করেন, আনানোর প্ল্যান আছে, N1 আমরা আনবো যাতে করে জাপানে যায় কিন্তু এক একটা লেভেল, এই যে N5 আমরা কোর্স দিচ্ছি 4,000 টাকায়, অলরেডি অনেকে কমপ্লেন ভাই এত টাকা কেন। জাপানে যায় শিখেন 4 লাখ টাকা, ঠিক আছে, 3.5 থেকে 4 লাখ টাকা। বাংলাদেশে অন্য কোথাও শিখেন 40,000 টাকা, আমরা দিছি এই দামে। তারপর আসতেছে হলো প্রত্যেকটা লেভেলে, জাপানে যখন শিখবেন আপনি কিন্তু 2.5 লাখ 3 লাখ, এবং চাকরির পাশাপাশি থাকলে 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে আপনার। তো আমাদের একটা নিয়ত আছে ইনশাল্লাহ, যদি আপনারা N3 করে যদি জাপানে চলে যেতে পারেন, বা আপনি এখানে যে পড়তেছেন, যারা আন্ডারগ্রেড না আর কি, আন্ডারগ্রেড তো ইউনিভার্সিটি পড়ায় দিবে আপনাকে, যদি আন্ডারগ্রেড না অন্য সব ইউনিভার্সিটি আবার পড়ায় না, এটা মাথায় রেখেন। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো অত বেশি জাপানিজ পড়ায় না, এই জন্যই বলি আর কি, ইঞ্জিনিয়ারিং থেকে অন্য জায়গায় সুবিধা বেশি। তো ওই আপনি যখন বিদেশে যাবেন, জাপানে আসবেন ইনশাল্লাহ, তখন যদি দেখা যায় যে আপনি N3 পর্যন্ত আসছেন, ভাই আমি তো N2 আর N1 করতেছি, তো আমি আর অপরের সাথে বসে আমরা একটা মিটিং করছি আর কি, যে যারা চলে আসবে তারপরও তো তাদের একটু ইমপ্রুভমেন্টের, তাদের একটা ইচ্ছা থাকবে যে আমি না N2 শেষ করবো, N1 শেষ, N1 শেষ করতে বলে তো আপনি হিরো ভাই। মানে N2 N1 গেলে আপনার কিন্তু চাকরির অভাব নাই, আপনার খালি বোনাস মানে প্রমোশন পেতে থাকবেন, বেতন বাড়তে থাকবে, ওই একের কাছাকাছি বেতনগুলোর জন্য আপনার N2 দরকার হয়। কিন্তু এই 2.5 লাখ 3 লাখ খরচ করে একজনের প্রেশার তো অনেক। তো আমরা কি এটাকে কম খরচে আনা যায় না? তো আমরা এটাকে, দোয়া করেন, উদ্যোগ নিছি। মানে এই মুহূর্তে আমরা হয়তো প্রাইস বলতে, বাট যদি মানে এরকম যদি হয়,
যেখানে আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগতো জাপানে, ওইটাকে যদি আমরা 50,000 টাকায় নিয়ে আসতে পারি বা 70,000 টাকায় যদি নিয়ে আসতে পারি, তাও কিন্তু আমি মনে করবো যে বাংলাদেশি সবার জন্য এটা অনেক বেনিফিশিয়াল হবে, আশা করি ইনশাল্লাহ। আমাদের আমাদের তো ইচ্ছে হলো আরো আরো কেমনে কমে নিয়ে আসা যায় আর কি। কারণ তখন আপনি জব করতেছেন, আপনার কাছে 2-2.5 লাখ টাকা হয়তো ব্যাপার হবে না, কিন্তু তারপরে যেন প্রেশারটা কম হয়, এটা কেমনে আনা যায় আমরা এটা চেষ্টা চালাচ্ছি। এন্টুটা আনা এতটা সোজা না। ওকে। আন্ডারগ্রেড লেভেলে ভর্তি হলে কি কি করা লাগবে সেটা ডিটেলসে বলবেন প্লিজ ভাই। আন্ডারগ্রেড লেভেলে ভর্তি এটা অ্যাকচুয়ালি আমাদের অফিসে আসলে খুব খুশি হব। একদম সবগুলো, সব থেকে স্কলারশিপ, সব সব গাইডেন্স দিব আমরা বিনামূল্যে। আমার অফিসে আসা লাগবে না, আকিব রেজা আলভি ভাই আমাদের ফেসবুক পেজে যে একটা টেক্সট করে দেন, মেসেজ করে দেন, বাকি আপনাকে পুরো ফুল টিম আছে এখানে আপনাকে হেল্প করার জন্য আন্ডারগ্রেড নিয়ে। সবাই হেল্প করবে, কোনো আপনি ভয়ের কিছু নেই, এবং এটা কোনো কোনো খরচ লাগতেছে না, গাইডেন্স থেকে শুরু করে যা যা লাগে আপনাকে বিনামূল্যে দেওয়া হবে। মাস্টার্সে অ্যাপ্লাই করে কি জিসি সিজি ম্যাটার করে ভাই? ইয়েস ম্যাটার করে। এসএসসি থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে বিসি করছি কারেন্টলি সেকেন্ড। ইয়েস ভাই, একটু তো ম্যাটার করবে, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে জাপানিজটা শেষ করে রাখেন আগের থেকে। মাস্টার্সে যদি আপনার N3 পর্যন্ত পড়েন, এই রিয়ান সালেহিন ভাইয়া, আপনি আগের থেকে পড়েন, এবং পাশাপাশি আমি রিকোয়েস্ট করবো আইএলটিএস এর জন্য ভালো একটা স্কোর আনতে পারেন। যদি আপনি ইংলিশে পড়তেছেন, আমি আই গেস এসিএস যেহেতু বলছেন, বাট তারপর আপনি যদি একটু ইংলিশের চর্চাটা রাখেন আর কি, যাতে একটা স্কোর ভালো আনতে পারেন। আর সিজিটা মাস্টার্স তো ভাই, এটা আমি না বলতে পারবো না, সব জায়গায় ম্যাটার করে, এটা তো আসলে এরকম না, বাট হ্যাঁ, এরকম না যে আপনি কথার কথা খুবই খারাপ, মানে 3 এর নিচে চলে আসে 2.9 আমি পাবো না, এরকম না ব্যাপারটা। হ্যাঁ, 2 পয়েন্ট সার্টেন লেভেল পর্যন্ত অনেকে একসেপ্ট করে আর কি, অনেক ইউনিভার্সিটি ভালো একসেপ্ট নাকি ভালোভাবে চান্স পাবেন আপনি। স্কলারশিপটা হয়তো 19-20 হতে পারে। ভাই জাপানিজ রিলেটেড সাবজেক্টের রিমোট ওয়ার্কের অপরচুনিটি কেমন? আইমান ভাই, আইমান ভাই, এমডি আইমান ভাই, আগে কম ছিল, এখন এখন অনেক বেড়ে গেছে। যারা ইঞ্জিনিয়ারিং স্পেশালি যারা প্রোগ্রামার ভাই আছে, তাদেরকে মানে সপ্তাহে 2 দিন 3 দিন দেয়, কিছু কিছু ক্ষেত্রে মাসে 1-2 দিন অফিসে গেলে হয়ে যায়। এটা খুবই এখন বেড়ে যাচ্ছে। আমার তো কোম্পানি এখানে যে আমরা কিন্তু একটা একটা বলি না আপনাদেরকে, আমাদের কোম্পানি আরেকটা সার্ভিস দেয়, ওইটা হলো জাপানিজ কোম্পানি, যাদের ইঞ্জিনিয়ার দরকার হয় তাদেরকে আমরা, যে আমাদের বাংলাদেশে এখানে অফিসে বসে কাজ করছে, সার্ভিস সব জাপানে যাচ্ছে আর কি। কিন্তু এটা খুবই রেয়ার, কারণ ওই যে ভাষার, এখানে ভাষারও একটা মানে বাধা আছে আর কি। তো সুতরাং ইংলিশ বেসড জবটা অনেক কম, তো আমরা এই কয়েকজনকে দিয়ে এখানে কাজ, একটা ট্রায়ালে চলছিল, এখন ভালোই যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ। তো জব আছে, কিন্তু এই যে সমস্যা একটাই যে রিমোট ওয়ার্ক এখান থেকে তাদের এটা রিমোটই করতেছে, তো 100% রিমোট, কিন্তু আপনার জাপানে এখন এটা বেড়ে যাচ্ছে আর কি, এটাই অ্যান্সারটা আর কি। ভাই আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে বিএসসি করছি, এখন কোশ্চেন হলো জাপানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জব সেক্টর কেমন? অনেক ভালো, কোনো মিস নাই। আর টেলিকমিউনিকেশন পরে যে আপনাকে টেলিকমিউনিকেশন জব করতে হবে এরকম কোনো কথা নাই, বাট ইয়েস অনেক ভালো আছে। আমি কি বিএসসি কমপ্লিট করার পরে জবের জন্য অ্যাপ্লাই করতে শেষ করার আগে, সারাফাত এফাজ ভাই, আপনি শেষ করার আগে অ্যাপ্লাই করতে পারেন। এন্ড অফ থার্ড ইয়ারে যদি আপনার N3 শেষ করা থাকে, তাহলে সাথে সাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি এন্ড অফ থার্ড ইয়ার মনে করেন N4 শেষ করলেন, আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দিলেন, করতে করতে আপনি 2-3 মাসে N3টা আগায় রাখলেন, তখন আপনি আরো ভালো হয়ে যাবে আর কি। এই যত তাড়াতাড়ি N3 শেষ করতে তত আপনার বেশি। বোটানি নিয়ে অনার্স শেষ করে N3 কমপ্লিট করে রাখলে মাস্টার্সে জব, মাস্টার্সে বেস্ট হবে বোটানি আসলে, এবং জবে জবে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বোটানিতে যেহেতু এখন পর্যন্ত অন্যান্য ডিপার্টমেন্ট, আপনি হয়তো এখন আমি জানি না ফার্স্ট ইয়ার, এই যে মুমু মুমু আপু, আপনি হয়তো সেকেন্ড ইয়ার আছেন, ফার্স্ট ইয়ার আমি জানি না, না জেনে বলতেছি, এমন হতে পারে যে 1-2 বছরের মধ্যে আমরা বাকি ডিপার্টমেন্টের জবও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। তাহলে তো আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারতেছেন, কিন্তু যদি না পারেন, বাট তারপর আমার সাথে যোগাযোগ করেন। N3 যদি আসলেই করেন তাহলে জবের জন্য করতে পারেন, এবং মাস্টার্স জন্য কোনো অবশ্যই 100% বেনিফিট পাবেন, এর মধ্যে কোনো মিস নেই, অবশ্যই সুবিধা সুবিধা আছে, বড় ধরনের সুবিধা আছে। সিজি কেমন থাকলে স্কলারশিপ পাওয়া ইজি হয় মাস্টার্স প্রোগ্রামের জন্য? ভাই সিজি আমি বলবো তো 3+3, যেটাই হোক না, 3 পয়েন্ট থেকে শুরু করে, বাট 2.8 2.9ও ভালো স্কলারশিপ পাচ্ছে। তাদের আইএলসটা অনেক ভালো, বা ইন্টারভিউতে বা রিসার্চ প্রপোজাল অনেক স্ট্রং, তারাও অনেক ভালো স্কলারশিপ পাচ্ছে। ভাই বাংলাদেশ থেকে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি ম্যাটার করে অ্যাডমিশন? না, ম্যাটার করে না রাফি ভাই। আপনার মানে আপনি পড়ালেখা করছেন এটা ম্যাটার করে, মানে জাপান অনেক সম্মান দেয় সবাইকে, পড়ালেখা করছেন এটা ইম্পর্টেন্ট করে, প্রাইভেট পাবলিক এগুলি নিয়ে এত এত চিন্তা বিষয় না। ফার্মাসি থাকলে জব কেমন পাওয়া যায়? আরিয়ান ভাই, ফার্মাসিতে আপনার হলো বাংলাদেশ থেকে যাওয়াটা এখন পর্যন্ত ওইরকম, দুইজনেই জিজ্ঞেস করছে, এখান থেকে যাওয়াটা অতটা কমন হয় নাই। তো আপনার ওইখানে যদি মনে করেন ফার্মাসি এখানে শেষ করলেন, তারপর মাস্টার্সে গেলেন, তারপর আপনি জবে ঢুকলেন, তখন আর ম্যাটার করবে না, তখন আরো বেশি বেনিফিট আনবে আর কি, অবশ্যই ওইখানে চিন্তার কিছু নাই আর কি। আপনাদের N5-এ করছি, N4 কবে আসতে পারে? তারেক ভাই, তারেক হাসান সেজান ভাই, একটু দোয়া করেন, N4 নিয়ে লেগে আছি, প্রেসারে আছি ক্লাস নিয়ে। আশা করি, দোয়া করবেন, যদি ধৈর্য থাকে আশা করি
এই মাসের মধ্যে শুটিং শেষ করে ফেলবো আর কি, মানে রেকর্ডিং রেকর্ডিং শেষ শেষ করে ফেলতে পারবো, দোয়া করে, যাতে করে তাড়াতাড়ি এডিটিং এর সাথে সাথে চলবে। তো সুতরাং আগামী মাসের মধ্যে আসার একটা প্ল্যান আছে। কিন্তু N4 টপিকে আমরা, আপনি যদি যে তারেক সুজন ভাই, আপনি হয়তো যেহেতু N5 করতেছেন, আপনাকে বলি, বুঝতেছেন হয়তো যে আমরা তো নিজে নিজে শিখতে পারতেছি, কিন্তু স্পিকিং এর প্র্যাকটিসটা কিন্তু কম হচ্ছে, বা লিসেনিং প্র্যাকটিস কম হবে কিন্তু। তো N4 আমরা এটাকে রিভিউটা দেখে N4 কিছু কথা বলা যেন করতে পারে স্টুডেন্ট, আমাদের ক্লাস শেষ করে যেন নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারে, এইটাকে কিভাবে আনা যায় এটা নিয়ে কাজ চলতেছে আসলে আমাদের। তো এই জন্য একটু সময় লাগতেছে। N4টাকে আমরা ওইভাবে ডিজাইন করতে চাই, আপনি ক্লাস শেষ করলেন, শেষ করে 5 থেকে 10 মিনিট 15 মিনিট নিজে নিজে একটু স্পিকিং প্র্যাকটিস করলেন, এরকম যেন হয় আর কি। ওকে। পার্ট টাইম জবে কি লিভিং এক্সপেন্স বেয়ার করা যায়? ইয়েস ভাইয়া যায়। মোটামুটি প্রথম 3 4 মাস 5 মাস যায় না, এরপর থেকে যায়। আন্ডারগ্রেড পড়ার টাইমে মাস্টার্স সবসময় যায়, জাপানিজ ভালো যেন তার বেশি আগে আগে করা যায়। ওকে, 3.7%, ভাই কত পার্সেন্ট এরকম নাই, জিনিসটা এরকম নাই, মানে শুধু 3 দিয়ে 100% পাইছে ভাই, এরকমও আছে আমাদের। কিন্তু ওভারঅল অনেক কিছু ম্যাটার করবে ভাই মাস্টার্সে। ওকে, ইমরান নাজির ভাই, আপনার কোশ্চেনটা বড়, আমি আপনাকে মাইক ওপেন করে দিচ্ছি, একটু ওয়েট করেন একটা সেকেন্ড, আর 2টা মিনিট দেন, লাস্টে 2টা কোশ্চেন দেখে দিই। ইনশাল্লাহ ভাই খুব তাড়াতাড়ি অফিসে যাবো। হ্যাঁ প্লিজ, আলরাত ভাই প্লিজ আসেন। আইপিএ তে ব্যাচেলর করে জাপানে সিএসসি তে মাস্টার্স করার জন্য যাওয়া যায়? ইয়েস যাওয়া যায়। যাবেন কেন? ঠিক আছে, মাসে অবশ্যই যাবেন, না না বলবো না। যাবেন কেন? এমন হতে পারে যে সিএসসি তে স্কলারশিপ কম, আমি যে সাবজেক্টগুলি বলবো ওইগুলোতে আপনার স্কলারশিপ বেশি হতে পারে আর কি। আইসেন কথা, জয় ভাই কথা বলেন। এমন হতে পারে যে অন্য অন্য সাবজেক্ট অ্যাপ্লাই করেন, দুইটাতেই, সিএসসি তে করেন, অন্য সাবজেক্টে করেন, যেখানে স্কলারশিপ বেশি হয় হ্যাঁ চলে যায়। আমি বলবো সাবজেক্ট অত বেশি ম্যাটার করবে না। করা ওকে, দুজনকে করছে। ওকে, আমরা এখন মাইকে চলে যাবো। আনিফ ভাই, ইমরান নাজির ভাইয়া, তারপরে হলো মিকাইল আহমেদ ভাই। ধন্যবাদ ভাইয়া। ইমরান নাজির ভাইয়া, আপনাকে আনমিউট করা হয়েছে, শুনতে পাচ্ছেন? জি আপনি হ্যাঁ, আপনার প্রশ্নটি শোনা করতে যাচ্ছে। পারেন। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে ওই যে আমি তো প্রশ্ন অনেক লিখেও ফেলছিলাম এখানে মোটামুটি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি হচ্ছে ওই যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি আর কি, জি জি জি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো এখন আমাদের হচ্ছে সেকেন্ড মানে 2 চলতেছে আর কি, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। তো সেক্ষেত্রে হ্যাঁ এই 1.5 মাসের মধ্যেই বলতে গেলে আমাদের সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে, দেন থার্ড ইয়ার উঠে যাবে। তো এখন কথা হচ্ছে, আপনাদের কথা অনুযায়ী তো তাইলে এটা মোটামুটি মোক্ষম সময়ই বলা যায় তাইলে, আমরা হ্যাঁ যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাইলে এখন কথা হচ্ছে যে ভাইয়া, কিন্তু আমরা হচ্ছে বিবাহিত আসলে, আমার ওয়াইফও আছে, দেন আবার হুম, আমাদের 1.5 বছরের একটা বেবিও আছে আর কি। জি। তাইলে আমি মেইনলি এখন আপনাকে বলতে চাইতেছি যে ওই আমি আন্ডারগ্রেড করে জবের জন্যই যাইতে চাইতেছি আর কি জাপানে। তো সেক্ষেত্রে কি মানে আমার বায়োমেডিকেল রিলেটেড সাবজেক্ট না হোক, অন্যান্য জবে কি আমাদের মানে না না, ওরকম কোনো, জব নিয়ে কোনো প্যারা খাবেন না আপনি। আপনার যদি মনে করেন, যদি এখন যে সাবজেক্টে আছেন আপনি ওইখান থেকে যদি আমি রিকোয়েস্ট করবো, তাহলে আপনি কোন ইয়ারে বললেন? আমি হচ্ছে এখন সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ার উঠবো। ওকে, তাহলে আমি আপনাকে, যেহেতু আপনার সময় আছে আরো 1.5 বছরের মতো সময় আছে, আমি আপনাকে রিকোয়েস্ট করব N3 একদম পাকাপোক্ত ভাবে শেষ করতে আর কি, যে কোনো মূল্যে হোক। প্লাস, জি মানে এটা এটা কি ভাইয়া, মানে আমরা আমরা কিন্তু আমার ওয়াইফ সহ একদম একসাথে যেতে চাইতেছি আর কি, হ্যাঁ তাহলে কি এটা আমি দুইজনেই এটা ফলো করব? হ্যাঁ, যদি করতে পারেন তাহলে তো বেস্ট। তাহলে জি দুজনেরই চাকরি হয়ে যেতে পারে, সবকিছু আপনার বাচ্চা সহ সবকিছু একসাথে যেতে পারেন। কিন্তু এখানে একটা কাহিনী আছে, যদি একজনেরও হয়, জি একজনেরও হয়, আরেকজন এরকম যদি না হয় যে আরেকজন গেলাম, আরে জাপান তো আমার জন্য নতুন, মাত্র আহ মাত্র ভাষা জানি না কিছু, এরকম যেন বিপদে না পড়েন আর কি। এই জন্য বলছি দুজনেই ভাষাটা শিখে রাখেন। আপনার জি জন্য যদি মনে করেন যে আমি এখানে মানে ছেলে মেয়ের ডিসক্রিমিনেশন করতেছি না, দুজনকে একসাথে করে বলতেছি, যদি এরকম হয়, জাপানের নিয়মটা হলো ডিপেন্ডেন্ট ভিসার যে যে যাবে সে 3 মাস পরে যেতে পারে, এরকম কোনো বাধা নেই যে 3 মাস আপনাকে আটকায় রাখতেছে। নিয়মটা হলো জি যে আগে যাবে তার ওই ডিপেন্ডেন্ট ওয়াইফ হোক বাচ্চা হোক সবার ক্ষেত্রেই তার ওই ভিসার কাগজপত্র প্রসেসিং এর জন্য 1.5 থেকে 2 মাস সময় লাগে, আর এরপরে আপনার ভিসা থেকে ফ্লাই করে 1 মাস, এই জন্য 3 থেকে 3.5 মাসের একটা সময় লাগে আর কি। তো জি আমি আজ পর্যন্ত কাউকে এরকম ওয়াইফ বা বাচ্চা নিয়ে যেতে পারে নাই জাপানে, এরকম হইতেছে না, এই ধরনের কোনো ভেজালে পড়তে দেখি না আর কি। আনলেস যদি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে যে কোনো 2 নাম্বারই করতেছে বা কিছু একটা করতেছে ওইগুলির জন্য হয়। কিন্তু এছাড়া এমনি কোনো 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 ধরনের কোনো সমস্যা হয় না। আপনি যদি, যেহেতু আপনি ফুল টাইম জবের কথা চিন্তা করতেছেন, ঠিক না? তো আমরা চিন্তা জি করবো কি ভাই, আপনাকে রিকোয়েস্ট করব দুইজনই N3 টার্গেট করেন, পারলে আপনার ক্ষেত্রে বলবো বাবির ক্ষেত্রে দুজনে যে কোনো একজন যে N2 যদি পারেন তাহলে পড়ে ফেলেন। যদি মানে কিছুটা হলো, মানে পাশ করতে বলতেছি না, শেষ কতদূর পারেন ওটা করে রাখেন। তাহলে হবে কি, মোটামুটি শিওর
যে আপনি যে ফোর্থ ইয়ারে ওঠার অবস্থাতে আপনি চাকরিতে অ্যাপ্লাই করতে পারতেছেন, যে এই এন টুর কাছাকাছি গেলে আপনি যেই ব্যাকগ্রাউন্ডই হোক না কেন আপনার আমরা আমরা সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে যে তাইলে মানে ওই তো অপার্স ক্লাসরুমে যে ওই যে ওয়েবসাইটে তো আপনাদের N5 কোর্স আছে, জি তাইলে মানে হ্যাঁ ওইটা হচ্ছে আমরা দেখি আজকে বা আগামীকালের মধ্যেই নিয়ে নিবো আর কি। জি জি। আর তাহলে যেহেতু আপনি ওইটা যদি যদি বাসায় যদি ওয়াইফ যেহেতু আছে, আপনারা দুজনে যদি পড়েন, আমি রিকোয়েস্ট করবো ভাই, আমি কিন্তু কোর্সের মধ্যে বলেছি, আমি রিসেন্টলি একটু ফলো করতেছি, জি দেখতেছি যে অনেকে কোর্স কিনে পড়তেছে, এখানে যে আছে অনেকে এখানে আমাদের কোর্স কিনে পড়তেছে, কিন্তু এই ক্লাসের কাউন্টিং দেখলে আমি বুঝি যে সিকোয়েন্সটা শিওর আমি ঠিক মতন ফলো হচ্ছে না। জি সিকোয়েন্সটা ফলো করতে হবে এরকম, এখানে একটা গাইডলাইন দিছে কিভাবে ফলো করতে হবে, একটা ভাষা তো ভাই, নতুন ভাষা ছিল গাইডলাইন। এরকম তো নর্মাল কোর্স আমি খালি ধরলাম আর পড়া শুরু করে দিলাম, এরকম করেন না, একটা গাইডলাইন ভিডিওটা ভালো মতন দেখে নিয়ে, যেন ভোকাব বা অন্য অন্য অ্যালফাবেট গুলো যেন সিমিলটেনিয়াসলি, গ্রামার সবগুলি একসাথে, এরকম না যে আমি 1 থেকে 60 আছে কোর্স, 1 থেকে ক্লাস 1 থেকে 60 এক থেকে শেষ করলাম, এরকম এরকম না কিন্তু ব্যাপারটা। ব্যাপারটা হয় এরকম যে 1 থেকে 5, তারপর হলো 6-7 শুরু হবে, ওদিক থেকে আবার 40-45 শুরু হবে হবে কিন্তু এরকম কিন্তু, বুঝছেন? তো জি এই জিনিসটা একটু খেয়াল রাখেন যেন মিস না হয়। গাইডলাইনটা খুব ঠান্ডা মাথায় দুজনই দেখে নিয়েন এবং দুজনই পড়েন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর N4 N3 ততদিনে যদি আমাদের ইনশাল্লাহ খুব শীঘ্রই অফলাইন কোর্সও আনার চিন্তা করতেছি, একটা করেন। N3 এই মুহূর্তে বাংলাদেশে খুব একটা ভালো জায়গায় নাই, খুব কম জায়গায়। তো ইমরান নাজিব ভাই, কিছু মনে না করলে আপনি কোন ইউনিভার্সিটিতে আছেন? একটু টাইপ করে দেন ইমরান নাজিব ভাই, সমস্যা নেই, মাইক অন না করতে পারলে আপনি টাইপ আমি করে দেন। আপনাকে আবার আনমিউট করেছি ইমরান ভাইয়া। জি। আচ্ছা ভাই, আমি হচ্ছে ওই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়াতে আছি আর কি। ওকে, কুষ্টিয়া থাকলে একটু সমস্যা হবে, বাট ডিইউতে N2 পর্যন্ত আছে, অনেক স্লো, যদি ওদের এক একটা কোর্স অনেক বেশি স্লো। কিন্তু যদি আপনার পরের দিকের কোর্সগুলো N3 N2 যদি দেখেন যে ডিইউতে যে পড়তে পারতেছেন, আমি বলবো যে ওদেরটাই ভালো। বাকিগুলি আসলে রিলায়েবল না, তাতে ততদিনে দোয়া করেন যেন আপনার ওই N2 পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি আর কি, এটাই ইনশাআল্লাহ। বাট জি জি সম্পূর্ণটা অনলাইনে ভাই, করা এত মানে সোজা আমি না। হচ্ছে এখন আমি হচ্ছে মেইনলি আপনাদের কথাবার্তা বলেন বা যাই হোক, অপার ভাইয়ের সাথে তো আমার এডমিশন থেকেই পরিচয় আছে, আমি জি অনেকগুলা কোর্সে ছিলাম আর কি। তো এখন ওই জন্য আমি পুরাটাই মানে আপনাদের উপর বলতে গেলে এক প্রকার ডিপেন্ডেন্ট। এই জিনিসটা নিয়ে আমি চাইতেছি আপনাদের মাধ্যমেই যাইতে, মানে আমি পুরাপুরি ইনশাআল্লাহ ফোকাস জাপানেই যাবো ইনশাল্লাহ আর কি। আপনি ওই আন্ডারগ্রেড শেষ এরকম। করার আগে যদি আসলে যদি এই N2 N3 করেন, এবং মাস্টার, বাই দ্য মাস্টার্সের কিন্তু সুযোগ আছে তখন আপনার, একটা ভালো, এই যে এখন ভালো রেজাল্ট করেন যদি স্কলারশিপ হয়ে যায়, তখন তো মাস্টার্সে আপনি যেতে পারতেছেন, সবকিছুরই জি সুযোগ জি। হবে, সবকিছুরই সুযোগ হবে, কিন্তু জাপানিজটা ভালো করতে হবে। ধন্যবাদ আচ্ছা ইমরান ভাই, আমরা তাইলে পরে ভাইয়া এখন এখন ভাইয়া তাইলে ওই যে আপনার বলতে গেলে N3 পর্যন্ত কমপ্লিট করতে হবে আর কি, মোটামুটি N3 মাস্ট, পর্যন্ত এর নিচে কমপ্লিট এর করে। নিচে রাইখা নাই, N3 নিচে জি আসলে না খুব একটা খাওয়া নাই, এই যে অনেকে আগে কোশ্চেন করছে না যে মানে হ্যাঁ, N3 পর্যন্ত করে তারপর তাইলে বাকি প্রসিডিউর গুলা হবে আর কি, হ্যাঁ, আপনি ওইরকম এর না? মধ্যে N4 করে শুরু মানে অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারবেন। আপনি আমাদের অফিসে যে এখন তো অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আমাদের সবকিছু দেওয়া আছে, জি জি। আমাদের পেজে বা ইয়াতে একটু যোগাযোগ রাখেন, যখন ইয়ে হবে বা খবর রাখেন, তাহলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। জি, কোর্স শুরু করে তাড়াতাড়ি শুরু করে দেন, মানে পড়া পড়া দেরি করেন না, আমি বলি যদি মনোযোগ দেন N5 করতে 1.5 থেকে 2 মাস লাগে, অনেকে বলে যে 3 মাস আচ্ছা 4 মাস, ভাইয়া, আমি হ্যাঁ যদিও ওইটা বলছি আড়াই থেকে। আজকে আজকে রাতেই দেখি কিনে হ্যাঁ ফেলবো হ্যাঁ, না ইনশাল্লাহ। করলে 1.5 থেকে 2 মাসের মধ্যে N5 কাজ, যেহেতু পাশাপাশি আরেকজন থাকবে, আপনি একসাথে প্র্যাকটিস করবেন দুইজনে ইনশাআল্লাহ। জি জি জি। জি। হ্যাঁ, ওইটাই মিকাল চিন্তা আহমেদ ভাই, করতেছি যে বাসায় একসাথে মানে অবশ্যই দুজন মিলে প্র্যাকটিস। প্র্যাকটিস করা যাবে। আমি এটা মানে হাসি কেউ বাকিরা হাসেন না আর কি, ওই বলে দিই যে দিনে 2 2 থেকে 3 ঘন্টা ফিক্স করবেন সপ্তাহে প্রতিদিন, যে 2 থেকে 3 ঘন্টা জাপানিজ ভাষা ছাড়া কথা বলবেন না, দেখেন আপনি ইমপ্রুভ হয় কি হয় না, এটা কোনো লজ্জার কিছু না, জি এখানে জি আমাদেরকে জি হ্যাঁ করতেই ভাই। হবে, কিছু নিজেদের জন্য করতে হবে, সব বাকিদের জন্য এটা বলতেছি। মিকাল আহমেদ ভাই প্লিজ। মিকাল ভাইয়া, আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অনেকদিন ধরে বইটা ছিলাম। আমি অ্যাকচুয়ালি HSC 25, আমার কালকে পরীক্ষা, এই বেস্ট জন্য অফ লাক। একটু রাশ করব। আমি লাস্ট ইয়ার ডিসেম্বরে N5 দেই, ফার্স্ট ইয়ারে থাকতে, তখন আমার 130 স্কোর আসে। জি আমার জুলাইয়ে এক্সাম দেওয়ার N4টা দেওয়ার ইচ্ছা ছিল, বাট বোর্ড এক্সামের জন্য পারি নাই। আর আমার কোশ্চেন জি হইতেছে, রিসেন্টলি তো জাপানে একটা অ্যাক্সিডেন্ট হইলো যে ঋণে একজন ভাইয়া মারা গেল। জি জি এখন জি। আমি আমি যখন যেটা বলতে চাইতেছি, ধরেন জাপানে গেলাম, যাওয়ার পর আমি যদি একবার পার্ট টাইমের মোমেন্টামটা ক্রিয়েট করতে পারি, আমি কি এরপর আরো নিজের পার্ট টাইম নিজে খুঁজে নিতে পারবো? ভাইয়া এটা হচ্ছে আমি, হ্যাঁ কোশ্চেন, একবার বলে ফেলি হ্যাঁ কোশ্চেন হ্যাঁ গুলো। প্লিজ। আচ্ছা, এটা গেল আমার ফার্স্ট কোশ্চেন। এন্ড আমার সেকেন্ড কোশ্চেন হইতেছে, নর্মালি এপিইউ তে তো ফল 26 এর ক্লাস শুরু হয় অক্টোবর বা সেপ্টেম্বর থেকে। জি এখন আমি অ্যাপ্লাইয়ের আগে যদি N3, মাঝখানে তো অনেক একটা 1 ইয়ার গ্যাপ থাকবে,
এর মধ্যে যদি আমি N3 শেষ করতে পারি, আর জাপানে যাওয়ার আগে জাপানিজ যে ল্যাঙ্গুয়েজটা এন্ট্রি করে যাওয়ার পরেও জাপানিজ অনেক তাড়াতাড়ি কথা বলে। সো এন্ট্রি করার যাওয়ার পরে অনেকে টিমচিম খায়, এই ক্ষেত্রে মানাবি থেকে আমি কোনো রকম ট্রেনিং পাবো কিনা। আর আমার ওকে। লাস্ট কোশ্চেন হইতেছে অপার ভাইয়ার জন্য, যে ভাইয়া যদি আমরা জাপানিজ কোনো ইউনিভার্সিটিতে ভালো স্কলারশিপ পাই, ACS গ্র্যান্ড সেলিব্রেশন অ্যাটেন্ড করতে পারবো কিনা। এই দ্যাটস অল। 3 নাম্বারটা আমি বলে দিই, এসিএস গ্রাজুয়েশন আমাদের আমি গ্র্যান্ড সেলিব্রেশন করে দিব ভালো জায়গায় চান্স পাইলে ইনশাল্লাহ। না এমনি আশা করি গ্র্যান্ড সেলিব্রেশনের সাথে যেহেতু যেহেতু আয়োজন চলা হতেছে, কিছু না কিছু তো কানেকশন থাকবে ইনশাল্লাহ। আমরা জাপানিজ কোর্স নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি এখানে। তো আর প্রথম দুইটার ক্ষেত্রে ভাই যেহেতু একটা আনফরচুনেট একটা নিউজ আমরা দেখেছি রিসেন্টলি, থ্যাংক ইউ। এটা যে আমি মাঝখানে কিন্তু এটা অ্যান্সার দিয়েছিলাম এই যে বাংলাদেশ জাপানে এইখানে হয় কি ওই যে N4, এটা ল্যাঙ্গুয়েজ স্কুলের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ স্কুলের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আমি বলবো যে N4 মাস্ট শেষ করে যেতে আর কি। পারলে আর একটু বেশি পড়ে গেলে খুব ভালো, কিন্তু বাকিরা সবাই কিন্তু যাওয়ার পরে কিন্তু আমি আবার ওই N4ই পড়বো এখানে, যে N5 রিকোয়ারমেন্ট হলো N5 করে যাওয়া, তারপর N4 থেকে শুরু করা। ওরা ধরেই নিছে, জাপান গভর্নমেন্ট কিন্তু ধরে নিছে তুমি N4 পড়তেছে, পার্ট টাইম কাউন্টটা কিন্তু আসে না, বুঝছো ভাই? পার্ট টাইমের হিসাব কিন্তু জাপান গভর্নমেন্ট বা স্কুল করে নাই। তোমাকে কিন্তু বলতে তোমার এই পরিমাণ টাকা, এই যে ব্যাংকে এর জন্য বেশি বেশি করে টাকা দেখানো লাগে যে তোমার টাকা আছে, সবকিছু আছে, তুমি রেডি এখানে পড়ালেখার জন্য, তোমার জন্য কোনো পার্ট টাইম করানো লাগে। পার্ট টাইম তো আমরা হিসাব করব যে আসলে পার্ট টাইম করে কত পসিবল। জাপান গভর্নমেন্ট কিন্তু তোমাকে পার্ট টাইম করতে বলতেছে না, মানে তোমাকে আগে দেখাইতে বলছে তুমি পার্ট টাইম না করে চলতে পারো, এটা বলতেছে। তুমি যদি বলো যে ইন্টারভিউতে যাবো যে আমি পার্ট টাইম করে বাকিটা তাহলে তো আগে আউট। এইটা হলো এইটা, মানে এই যে গাইডেন্স যে দরকার আমাদের, এটা তো দিচ্ছি না ঠিক মতো আমার লোকজন। তো তার মানে কি, কিন্তু সকল স্টুডেন্টদেরকে 28 ঘন্টা করে ওয়ার্ক পারমিট দিচ্ছে। আমি যদি N4 করা থাকে, জাপানে প্রচুর পার্ট টাইম আছে, এমনি নিজে নিজে যেয়ে করা যাবে। এবং এটাকে বাঙালিরা মানে মুখ দিয়ে, সরি আমরা গালি চলে আসছিল কোনো মতে নিজেকে সামলাইছে আর কি। তো বাঙালি এই যে হোয়াট এভার গালি তুমি নিজে দিয়ে নিও আর কি। এরা এরা কি করে, এরা বলে যে আপনারা আসেন এই যে এসে এই যে পার্ট টাইম ওইখানে যে ব্যবসা করে, তোমাকে বলে যে পার্ট টাইম নাকি আরেকজনের পরিচয় ছাড়া পার্ট টাইম হয় না। তো তুমি যখন কেন হবে না, আমি জাপানিজ হলে কেন পার্ট টাইম হবে না? ওই সিস্টেম গুলি শেখায় না। পার্ট টাইম কিন্তু ফ্রিতে তুমি ইভেন ওই কনভিনিয়েন্স স্টোর, মানে 24 ঘন্টা খোলা থাকে এরকম দোকান আছে, ওইখানে ম্যাগাজিন পাওয়া যায়। তো ম্যাগাজিনে যায় তোমার ওইখানে পুরা ফ্রি, মানে ম্যাগাজিনটা ফ্রি। ওইখানে পুরা এই এলাকার কি কি পার্ট টাইম আছে সব এটার মধ্যে দেওয়া থাকে। তো এত জাপান এত বেশি হেল্প করতেছে, তার আমি কিন্তু ওইটা কি ম্যাগাজিনকে আমি কি আমি দেখে কি পড়তে পারবো? পড়তে তো পারবো না ভাই। পড়ার জন্য আমার লাগবে জাপানিজ। N4 যদি থাকে তাহলে আমি অ্যাটলিস্ট লেখাটা বুঝতে পারবো যে এই জায়গায় আছে। আর এই ফোন নাম্বারটা দিয়ে হ্যালো বলতে পারবো, আমি কি আসতে পারি, যাইতে পারি। অথবা নিজে এলাকা থাকে, এই এলাকার মধ্যে হাজার হাজার পোস্টার থাকবে, মানে এই দোকানগুলির সামনে, দোকানের সামনে হাঁটলে দেখা যায় দোকানের সামনে লোক দরকার আমাদের। ওইখানে নক নক দিয়ে মানে হ্যালো বললে হয় যে আমি একটু জব খুঁজতেছি, আমার কি সিভিটা কি দিতে পারবো নাকি। এইটা তো অ্যাটলিস্ট বলার জন্য N4 মিনিমাম লাগবে। N5 বলতে পারবে, হয়তো ভাঙিয়ে ভাঙিয়ে বলতে পারবে, কিন্তু N4 হলে তখন ক্লিয়ারলি বলতে পারবে। এই জিনিসগুলি আমরা কেন আমাদের ছেলেপেলেদের শিখাবো না? আর এই জন্য যাওয়ার পরে ভাই ফ্রাস্ট্রেশন থেকে যদি দূরে থাকতে হয়, আমি বলবো ওই যে মানে এসব এজেন্সিগুলো যায় না, যারা বলবে যে ভাই 14-15 লাখ টাকা, 12 লাখ 15 লাখ টাকা নেবে, এদের কাছে এই ধান্দায় যায় না ভাই। যাইতে লাগে 8 থেকে 10 লাখ টাকা যদি ল্যাঙ্গুয়েজ স্কুল হয়, কিন্তু বাকি টাকা তোমার কোথায় যাবে? বাকি টাকা নিজের পকেটে রেখে দিও। আমি বলবো কি 1 বছর, এই যে 4-5 লাখ টাকা, 5 লাখ টাকা লাগে আর কি 1 বছর থাকা খাও, 1 বছর আমার জন্য কোনো পার্ট টাইম, আল্লাহ না করুক কোনো পার্ট টাইম 1 বছরও হইলো না, আমি যদিও এরকম হবে না, 3-4 মাস পরে পাবা, কিন্তু তারপরও 1 বছর না হলে আমি যেন ঠিক মতন চলতে পারি, এরকম একটা হাতে ওই যে আমি আমার যদি হয়, আমি স্টুডেন্টকে বলি 5 লাখ টাকাটা আমাকে দিও না, কিন্তু 5 লাখ টাকা রাইখো কোনো জায়গায়, প্যারেন্টসের কাছে সব নিজেকে এক্সট্রা রাইখো, 10-15 লাখ টাকায় তুমি 15 লাখ টাকার মতন ব্যবস্থা করো, যাতে করে বিপদে আপদে হেল্প হয়। এই জিনিসটা কমিউনিকেশনটা আগের থেকে হয় না। কারণ কি, যাওয়ার পর পরে একটা নতুন দেশ, আমি কিভাবে ওইখানে পার্ট টাইম পাবো? কে দিবে আমাকে? ইম্পসিবল। আমার তো মোবাইল ওই ব্যাংক অ্যাকাউন্টই তো ওপেন হইতে 1.5 মাস লেগে যায়। তার মানে কি, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কোনো কোনো কোম্পানি পার্ট টাইম দিতে চায় না? তাহলে মানে 1.5 মাসের জন্য ওয়েট করতেছে না? একদম সিম্পল হিসাব এটা। আমার যখন আমি দেখতেছি ব্যাংকের অ্যাকাউন্টে আমার 1.5 মাস লাগে, 1 থেকে 1.5 মাস, তাহলে আমার 1.5 মাস আমি কোনো কাজই পাবো না। এই গেল এক। তারপর হলো কি, আমি কি 1.5 মাস পরে কি প্রথম দিনই হয়ে যাবে? না, এর মধ্যে আমাকে একটা ইন্টারভিউ দেওয়া লাগবে, কথাবার্তা বলা লাগবে। তাহলে তো এখানে হয়ে গেল 2 মাস। তার এই জন্য আমি বলি মানে খুব ফাস্ট যদি হয় 2 মাস বা 3 মাসের মাথায় তোমার চাকরি হইতে পারে। আর এরপরে চাকরি পাওয়ার পরে কিন্তু 1-2 মাস কিন্তু অনেক কম শিফট দেয়, ট্রেনিং পিরিয়ড থাকে, তখন বেতনটাও কম থাকে। এরপর থেকে আস্তে আস্তে পুরো লিভিং একদম 100% লিভিং হয়ে যায়। সেকেন্ড ইয়ারে টিউশন ফির জন্য টাকা জমানো যায় এরপর থেকে, আল্লাহ ইনশাল্লাহ। আর তোমার যে এপিউর জন্য, এপিউর কিন্তু ভাইয়া এখন অনেক বেশি ভালো ডিমান্ড চলে গেছে, আমাদের অ্যাপ্লিকেশন চলে আসছে। তোমার সাথে যারা যারা এবার এইচএসসি অলরেডি
তাদের মধ্যে থেকে 2 জন অলরেডি আমাদের অ্যাপ্লিকেশন জমা দিয়ে চলে গেছে আর কি, এই 25-24 তারিখের মধ্যে। 26 তারিখে পরীক্ষা ছিল, ভাই 24 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দিয়ে চলে যাবে, মানে এটা পসিবল, ওই প্রি প্রেডিক্টেড স্কোর দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়। তো সুতরাং তোমার ক্ষেত্রে বলবো তুমি এইচএসসি শেষ করে আমার সাথে যোগাযোগ করো, আগামী বছর ফলে যেতে চাইলো এন্ট্রি করে যেতে পারলে তুমি তো হিরো। তখন হবে কি ফার্স্ট ইয়ারে তুমি আবার পুরাটাই পড়ো জাপানিজ, কোনো ভয়ের কিছু না, কিন্তু সবগুলো তখন A+ পাবা আর কি। এই এই হলো বেনিফিটটা পাবা ইনশাল্লাহ। এরকম না যে ভাই আমি পড়ে গেলাম আবার নতুন করে রিপিট করতেছি, কেন করতেছি? হ্যাঁ, একটা স্কিপ করতে পারো, একটা ফাউন্ডেশন কোর্স তুমি স্কিপ করে ফেলতে পারো, রিকোয়েস্ট করলে ওকে অটো অটো ক্রেডিট দিয়ে দিবে আর কি। তুমি যদি দেখাইতে পারো, বা নাও দিতে পারে, তোমাকে রুলস আছে যে তোমাকে সব জাপানিজ পড়া লাগে। তো যদি পড়তে হয়, কারণ জাপানিজ পড়লে আরো ফ্রেন্ডস বন্ধু বান্ধব বাড়বে, তোমার প্র্যাকটিস হবে ওখানে যায়। আর তুমি যেটা বলতেছিলে প্র্যাকটিস ট্র্যাকটিস, এটা প্র্যাকটিস হয়ে যায় আসলে ওইখানে, যে আমাদের হেল্পটা লাগবে কি মানবীর হেল্পের থেকে, আমরা তো কমিউনিটি বিল্ড আপ করি তো ভাই। যে তুমি জাপানে যাওয়ার পরে 100%, ওই যে অপার যে বললে 100 12, এই বছর আমাদের 140-এর কাছে চলে যাবে স্টুডেন্ট জাপানে আর কি। তো এই স্টুডেন্ট সবাই আমার কানেক্টেড মোটামুটি, যে ফেসবুক গ্রুপ করে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপ করে দেওয়া আছে, অন্য কোনো ভাবে যোগাযোগ আছে, আমার সাথে যোগাযোগ আছে। এই যে যারা যারা চাকরি করতেছে এখন টোকিওর আশেপাশে, তারা কিন্তু এই যে মনে করো উইকেন্ডে কোথায় যায়, ফাতিমি ভাই আসতেছি, বাসায় আসতেছি, এই দেখা যায় খাবার দাবার রান্না করতেছি আমি, সবাই আসতেছে খাইতেছে, এইটাই এটাই লাইফ ভাই, মানে আমাদের, তুমি বুঝতেছো ওই ওইরকম ভাবে, ওইরকম না যে ভাই তোমার জাপানে পাঠাই দিলাম সায়োনারা আজকে শেষ, তোমার সাথে সম্পর্ক, টাকা দাও আগে। আমার টাকা তো নেই না, ওই ল্যাঙ্গুয়েজ স্কুলের ক্ষেত্রে হ্যাঁ টাকা কিছুটা লাগে তোমার কাছে, কিন্তু ইউনিভার্সিটি আমাদের তো টাকা নাই, যেহেতু আমরা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করি। আর জবের জন্য কোনো টাকা নাই, তার মানে কি সম্পর্কটা আমাদের কি হবে? সম্পর্কটা হবে যে একটা ফ্যামিলি গড়বো আমরা এখানে যাবে, মানে ফ্যামিলি বলতে বোঝায় একটা কমিউনিটি ফ্যামিলি। তো একসাথে থাকবো, ইয়া করবো। অপারার আমার কিন্তু ভীষণ এখানে একদম পুরোপুরি ম্যাচ, 100% ম্যাচ, এই জন্য আমরা একসাথে কাজ করতে পারতেছি। ওকে মিকাল ভাই, এখানে শেষে পরের পরের কোশ্চেন, সাদিজ ভাইয়ের কোশ্চেনে চলে যাই আমরা। আনিফ ভাই ভাই প্লিজ। এখানে জাস্ট আরেকটা কথা বলবো যে জি ভাই। আপনি যে বলেন N5 1.5 মাস বা 1 মাসে কমপ্লিট করা যায়, আমি মিথ্যা বাস্ট করব। আমি প্রি টেস্টের পর 23 দিনে আমি N5 কমপ্লিট করি আর স্কোর আমার 130 আসে। সো যারা ভয় পাইতেছেন ওরা ভয় পায় না, জাস্ট আমি সেলফ স্টাডি করছি, তো নিজেই ট্রাই করেন, পারবেন ইনশাআল্লাহ। দ্যাটস অল, ভেরি এন্ড গুড, থ্যাংক ইউ ভেরি ফর গুড। দ্য কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি গুড, এই জন্য ভাই তুমি আমার মোটিভেশন বাড়াই দিছো। ঠিক আছে, বাকিদেরকেও বলতে থ্যাংক ইউ। পসিবল, বাকিদেরকে বলতেছি এই যে মিকাইল ভাইয়ের শুনেন, পসিবল। N5টা 1-1.5 মাসের মধ্যে পড়ে ভালো স্কোর করা পসিবল। একটা জিনিস আমারে প্লিজ বললেন না কেউ, ভাই পাশ করবো, পাশ করার জন্য আপনি পরীক্ষা দিতেছেন না, যে এলপিটি বা ইয়াতে পরীক্ষা। বাই দ্য ওয়ে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পরীক্ষা না দিলে আপনি পড়তে পারবেন এরকম না যে আমার পরীক্ষা পাশ করে আরেকটা লেভেল পড়া লাগতেছে। পড়া শেষ করেন, এরপরেরটা পড়েন, এরপর একবারে যে ফাইনাল পরীক্ষা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই বাংলাদেশের সব 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 100% সব স্কুলকে পাশ করানোর জন্য মেথডে পড়ায়। আমার কোর্সে আমি কিন্তু এক্সামের কথা আনি নাই, সরি টু সে, বাট আমি এটা একটু, এটা অনেকে খারাপ ভাবে নিতে পারেন আপনারা, বাট আমি এক্সামের কোনো কথাই আনি নাই। কারণ কি, আমি ভাষা শিখতেছি, ভাষা যখন আপনি পুরোপুরি পাকাপোক্ত শিখবেন, আপনি এক্সামটা এমনি পাস করবেন ভাই। আপনি যদি ফুলটা শিখেন, আপনি যদি পাস করার জন্য 60 মার্কের জন্য শেষ পড়েন, তাহলে আপনি অর্ধেক পড়ে পড়তেছেন তো। 60-70 মার্কের জন্য যদি পাস করার জন্য চিন্তা করেন, তাহলে তো আপনার সমস্যা আছে। কিন্তু আপনি যদি পুরোটা শেষ করে ফেলেন, তারপর আপনি কি, ওই যে মিখাইল যেটা বলতেছে, অত অত ভাষা শেখার জন্য শিখছে তার মানে বুঝতেছি আমি, অত এমনি স্কোর ভালো হওয়ার কথাই। ওকে সাজিদ ভাই, তোমার কোশ্চেন নেই। সাজিদ ভাইয়া, আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাইয়া, আমি তাহলে বলি। আমি জি কারেন্টলি হচ্ছে রুয়েটে আছি, থার্ড ইয়ার ইউআরপি ডিপার্টমেন্টে। জি ভাই। আচ্ছা, সো আমি একটু ভাই আগে ডিপার্টমেন্ট আমাকে একটু এক্সপ্লেন করে দেয়, আচ্ছা, অ্যাব্রিভিয়েশনটা বলে দেন। ইউআরপি ডিপার্টমেন্ট হচ্ছে ভাই আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। রুয়েট আন্ডারস্টুড, যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বাট এটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না, এটা একটা প্ল্যানিং সাবজেক্ট। আন্ডারস্টুড ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো এখন ভাই আমার কোশ্চিনটা হচ্ছে, কোশ্চিনের আগে আমি একটু মানে কোশ্চিনের আগের কথাটা একটু বড়, তো আমি একটু বলি। সেটা হচ্ছে যে প্রায় বেশ কয়েক মাস আগে এসিএস থেকে অপার ভাই একটা হচ্ছে পোস্ট করেন, সেটা হচ্ছে যে এই যে জাপানে এরকম স্কিলড লোকজন নিচ্ছে। তো যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের কথা বা কোনো সাবজেক্টের কথা বলা ছিল না এখানে, তো যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে এন্ড কোডিং এর সাথে হচ্ছে প্যাশনেট আছে বা হচ্ছে যে স্কিলফুল আছে, তারা যেন এখানে মানে কমেন্ট করে বা সামথিং করে, দেন ভাইয়াকে সিভি পাঠাই। দেন হচ্ছে যে তাদের জন্য একটা মানে একটা কম্প্রেসড একটা গ্রুপ করে সেখানে হচ্ছে যে তাদেরকে নিয়ে হ্যাঁ একটা হ্যাঁ বুট ক্যাম্পের আয়োজন করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি ওইখানে সিভি পাঠাই, দেন সিলেক্টেড হই। পরে হচ্ছে যে আমি ওই ক্যারিয়ার বুট ক্যাম্পে ওইখানে হচ্ছে যে জয়েন করি। দেন ফাইনালি এখন আমাদের হচ্ছে প্রজেক্ট চলছে, আমাদের টোটাল এখন 6টা টিম আছে, তার মধ্যে একটা টিমের আমি হচ্ছে লিড। তো জি ভাই। এখন হচ্ছে ভাই আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আমার সাবজেক্ট তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না, হ্যাঁ, বাট আমি হচ্ছে যে ডেভেলপমেন্টের সাথে খুবই প্যাশনেট, এন্ড আমি হচ্ছে এসিএস ছাড়াও আমি আরো মানে কয়েক জায়গার সাথে আমি হচ্ছে কাজ করি আর কি, প্রজেক্ট বেসিসে আমি হচ্ছে যে মানে অ্যাজ এ ডেভেলপার আমি হচ্ছে যে কাজ করি।
তো আমি হচ্ছে যে যেটা জানতে চাচ্ছি যে আমার জাপান যাওয়ার ক্ষেত্রে আপনি ভাইয়া কিছুক্ষণ আগে মেনশন করলেন যে এখন কারেন্টলি যেই মানে যাওয়ার স্কোপ গুলো আছে মানে আন্ডার গ্রাজুয়েট থেকেই আর কি থার্ড ইয়ারে বা হ্যাঁ, এরকম হ্যাঁ। সেগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য। তো তোমার তোমার এখানে কোশ্চেন আমি বুঝে গেছি অলরেডি, যদি তারপরে বলো। জি ভাই। জি ভাই, আমি জাস্ট হচ্ছে যে মানে এইটাই হচ্ছে জানতে চাচ্ছি যে হ্যাঁ, মানে আমার অ্যাকচুয়ালি কি হ্যাঁ, হবে বা আমি তোমার কি তোমার আর যদি কি- কোনো স্কিল থাকে এডিশনাল, যাদেরকে বলছি যে আমি এটা এটা আগের কয়েক জায়গায় কমন কোশ্চেন ছিল ভাই, আমি তো শুধু যে জেনারেল সায়েন্স পড়ছি, যে আমি যে ফিজিক্স পড়তেছি, কেমিস্ট্রি পড়তেছি, সায়েন্স এটা কিন্তু আমার প্রোগ্রামিং স্কিল আছে। যাদের জন্য এরকম এক্সেপশনাল যদি কোনো স্কিল বা ইয়া থাকে, যে আমি আলাদা করে ইঞ্জিনিয়ারিং পড়েছি বা পারি বা স্কিল আছে, তারা আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করে। অবশ্যই এটা আলাদাভাবে মানে কি, ওই যে জাপানিজ শেষ করে ভাই প্লিজ, জাপানিজ N4 শেষ করে যোগাযোগ করো। হ্যাঁ, তখন আমরা ওই পয়েন্টগুলি সিভিতে লেখার জায়গায় ব্যবস্থা আছে ভাই। এবং আমরা ওই যেহেতু আমরা 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 দেখতে মানে জিনিসটা এরকম যে পোর্টাল অ্যাক্সেস দিব তোমাকে, পোর্টালে তুমি সবকিছু আপলোড করো, আমরা গাইডেন্স দিব, হেল্প করে দিব। তখন হবে কি, ওই টিম, ওই জাপানের টিম আমাকে জিজ্ঞাসা করবে, ফাতেমি একে কেন দিছে, এর মেজর কেন দিছে, তখন আমি তখন তাকে স্কিলটা চেক করতে বলবো যে প্লিজ এখানে চেক করে দেন, তার এই অ্যাডিশনাল স্কিলগুলি আছে আর কি। তখন ওইটার উপর বেস করে তোমাকে পরিচয় করে দেবে কোম্পানিগুলোর সাথে। তো তোমাকে একটা রিকোয়েস্ট করো সাজিদ ভাই, তাহলে একটু এন থ্রিটা মাস্ট টার্গেট করো, তোমার জন্য N4 না, N3 টার্গেট করো। পাশাপাশি যখন দেখবে তোমার মেজর এটা আছে, প্লাস N3 আছে, এবং তোমার প্রোগ্রামিং স্কিল, তখন কিন্তু তুমি কিন্তু সবার থেকে উপরে। জি ভাই, বুঝতে পেরেছি। এক্সাক্ট, তো তার মানে তুমি জাপানিজ ছাড়েও না, জাপানিজ পড়তে থাকো আর কি। ওকে ভাই, জি, থ্যাংক ইউ। নো প্রবলেম ভাই। জি। আমরা এর আমরা এরপরে আকিব রেজা ভাইয়ের আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আমার ভাইয়া। কথা শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি ভাই। ভাইয়া আমি এইচএসসি 23 ব্যাচের জি ভাই। পরীক্ষার্থী। আমি অ্যাডমিশনে আনফরচুনেটলি কোথাও হয়নি পাবলিক ইউনিভার্সিটিতে। তো আমি এখন জি। চিন্তা ভাবনা করছি যে বাইরে স্টাডি অ্যাব্রোডের জন্য প্রিপারেশন নিতে শুরু করেছি আইএলটিএস এর। তো আইএলটিএস জি। এর পাশাপাশি কি এখন আমি জাপানিজ শিখতে শুরু করবো আপনাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে ভর্তি হওয়ার জন্য? আইএলটিএস করছো তো, আইএলটিএস শেষ হলে আইএলটিএস কবে দেওয়ার প্ল্যান ভাই? ভাইয়া সেপ্টেম্বরে। সেপ্টেম্বর হলে তুমি কিন্তু আগামী বছরের সেপ্টেম্বর সেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবা। যদি এখন যদি দিয়ে দিতে পারতা, তাহলে হলে এই মাসের মধ্যে, যেহেতু 23-এর এইচএসসি, তুমি তো এই বছর এই বছর এই মাসের মধ্যে দিতে পারলে তুমি হলো যে আগামী এপ্রিলের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর কি। যদি তোমার যদি প্রিপারেশনের সময় লাগে, কোনো সমস্যা নাই, তাহলে আমি বলবো যে আগামী বছর সেপ্টেম্বরে কোনো সমস্যা না, আস্তে ধীরে করো, কিন্তু সেই ক্ষেত্রে জাপানিজটা শুরু করে দাও। কারণ কি, আমি বলবো কি, হয়তো তুমি তখন একটা মানে এটা বাংলাদেশে খালি গ্যাপ গ্যাপ বলে, গ্যাপ ট্যাপ কিছু না, এগুলি হাবি যাবি। আমি নিজে অনেক 2 বছর পরে গেছি, আমার তো কোনো কেউ কেউ তখন সাহসও পায় না সামনে কিছু বলার এইসব ব্যাপারে, ঠিক আছে? এটা এটা গেলে ভয়ের কিছু নাই, এগুলি নিয়ে গ্যাপ নিয়ে কখনো কথা বলবো না। কিন্তু হ্যাঁ, আমি যেটা বলবো, তোমার যেহেতু এসে আছে, তো আমি বলবো যদি জাপানিজটা শেষ করে মানে আগের থেকে একটু বেশি করে পড়ে যাও, বেনিফিটটা পাবে কি, ওই যে অনেকের একটা ইয়া থাকবে না, যে আমার তো হয়তো এখানে আসে আমার ক্লাসমেট থেকে আমার একটু বয়স বেশি আছে, এটা আছে, কিন্তু আমি তো এখন জাপানিজ তো ভালো পারি। তখন এই মোটিভেশনটা জেগে যায় অটোমেটিকলি, আমি দেখছি। এবং তোমার দেখা যায় তুমি বাকিদের থেকে একটা এডিশনাল বেশি স্কলারশিপ পেয়ে যাচ্ছ, পরের স্কলারশিপগুলি। এই মোটিভেশনটার জন্য হলেও আমি বলবো যে জাপানিজটা একটু পরে রাখতে। তো হিয়াস, জাপানিজ পড়লে ভালো। আর সেপ্টেম্বরে না দিয়ে আমি বলবো অগস্টে, অগস্টে বা হ্যাঁ সেপ্টেম্বরে মাথামাতি, সেপ্টেম্বরে দিলেও হবে। অক্টোবর থেকে হলো আগামী বছরের সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন শুরু, তো যাতে করে তুমি সবার আগে অ্যাপ্লিকেশন জমা দিতে পারো, এইভাবে প্রস্তুতি নিয়ে রাখলে ভালো আর কি, ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের অফিসে তাহলে তুমি চলে আসো একবার, তোমাকে গাইডলাইনটা করে দিবে সম্পূর্ণ, কেমনে কি করা লাগবে প্রস্তুতি। আহ যেহেতু এখানে কোনো পয়সা পাতির কোনো লেনদেন নাই, তুমি আগের থেকে এসে একটু মানে ভালোভাবে গাইডেন্স নিলে ভালো হয় আর কি। ওকে, আশা আচ্ছা করি। ভাই, একটা প্রশ্ন ছিল। জি ভাই। আম, জাপানিজ শিখে গেলে তাহলে পার্ট টাইম জব পাওয়া যায়, এবং জাপানিজ না জানলে পার্ট টাইম জব পাওয়া যায় না, তাই তো? হ্যাঁ, জাপানিজ ছাড়া পাঠায়, মানে জাপানিজ আর দুইটা দুইটা বেনিফিট, তিনটা বেনিফিট আসলে। এক, আসার পরে প্রথমে যেহেতু জাপান আন্ডার গ্রেডে আসলে আর কি, প্রথমে যেহেতু জাপানিজ ক্লাস থাকে, ওইটাতে A+ পাওয়া যায়। দুই, পার্ট টাইম খুব ইজি পাওয়াটা, জাপানিজ জানা থাকলে, যত বেশি জানা তত বেশি পাওয়া পাওয়া ইজি। আর তিন হলে এডিশনাল অনেক স্কলারশিপ থাকে, যেগুলির জন্য বেসিক রিকোয়ারমেন্ট জাপানিজ থাকে আর কি, ওগুলিতে অ্যাপ্লাই করতে হলে জাপানিজ। আর আরেকটা বলতে, এই এপিইউ নিয়ে জিজ্ঞাসা করছিল কে জানি, সাজিদ ভাইয়া মনে হয়, তাকে বিকাল ভাই, দুইজনই করছিল। আমাদের যেহেতু আরো আরো ইউনিভার্সিটি আছে আন্ডার গ্রেডের জন্য, দুইজনকে বলছি, ওইটাও ইচ্ছা করলে এক্সপ্লোর করে দেখতে পারো আর কি। ওকে, আইমেন ভাইয়া প্লিজ। নুর ভাইয়া, আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 ওয়ালাইকুম আসসালাম ভাই, কথা শোনাচ্ছে ক্লিয়ারলি।
ভাইয়া আমার কোশ্চেনটা ছিল হচ্ছে মানে জাপানে পাবলিক ইউনিভার্সিটি যেমন টোকিও ইউনিভার্সিটি, ওখানে কি মানে ওরকম স্কলারশিপ দেয়? পাবলিক ইউনিভার্সিটিগুলি এনরোলমেন্ট স্কলারশিপটা দেয় না, মানে টিউশন ফিটা কমানো বা ইনিশিয়ালি এগুলো দেয় না, যেহেতু ওদের ওভারঅল টিউশন ফিটা অনেক কম থাকে, সে প্রাইভেট থেকে একটু কম থাকে। কিন্তু ওই জন্য আবার মনে করো প্রাইভেটে যদি একটু বেশি স্কলারশিপ পাও তাহলে কিন্তু পাবলিক থেকে খরচ কম হয়, এটাই হলো হিসাব। কিন্তু পাবলিকে ওভারঅল ওভারঅল এই প্রথম দিকে স্কলারশিপটা বেশিরভাগ দেয় না, কিন্তু যাওয়ার পরে অ্যাডিশনাল স্কলারশিপ গুলি পাওয়া যায়। আবার পাবলিক একটা সমস্যা আছে, ওই জাপানিজ ভাষা শেখার ব্যবস্থাটা অত বেশি সুবিধার মতন সুবিধাজনক থাকে না, তখন আর কি নিজে খরচ করে বাইরে থেকে শিখে নেওয়া লাগে আর কি। এটা পাবলিক একটু সমস্যা আছে। পাবলিক গুলিতে একটা দুইটাতে একটু জাপানিজ শেখায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে জাপানিজটা ভালো মতন কোর্সটা থাকে না পাবলিকে। আর খরচটা তো বললাম, খরচে হলো স্কলারশিপ। মাস্টার্সে হলো আগের থেকে স্কলারশিপ দেয় কিছু কিছু জায়গায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে হলো ওই টিউশন ফির উপর স্কলারশিপটা দেন না। কিন্তু খরচটা কিন্তু অনেক কম, বছরে বাংলাদেশি টাকায় পাবলিকে হলো প্রথম বছর বেশি আসে, পাবলিকে প্রথম বছর বাংলাদেশি টাকায় ছয়, সরি 6.5 7 লাখ, 6.5 টাকার মতো। আর সেকেন্ড ইয়ার থেকে হলো বাংলাদেশি টাকায় 4 সাড়ে 4 লাখ টাকার মতন আসে। আন্ডার গ্রেডে মাস্টার্সে অলমোস্ট সেম। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আশা করি অ্যান্সার হয়েছে। আমি একটু কোশ্চেন আর বন্ধ করব, তাহলে আমরা এই দুইটা টেক্সটে আমি আমিন ভাই কোশ্চেন কি অ্যান্সার করতে পেরেছি আমি? ওকে, আমিন ভাই টেক্সটে একটু ইয়েস দিয়ে যদি আমার অ্যান্সার ঠিক থাকে। আর বাকি আমি একটু শেষ করেছি ভাই, আমি যদি এখনো শুরু করি তাহলে কতদিন সময় লাগবে, কতদিন ভাই? এন এই যে সময় তো বললাম ভাই, এক একটা লেভেল 3 থেকে 4 মাস ধরলে ভালো, বাট N5টা 1.5 থেকে 2 মাস, তারপরে গুলি 3 4 মাস। থ্রিতে একটু বেশি, 4 থেকে 5 অনেকের লাগে। আর N2টা একটু বেশি লাগে, 6 মাস ধরতে বলবো, আমি 6 থেকে 7 মাস ধরতে বলবো আর কি। এই আর সেকেন্ড ইয়ার অ্যাডমিট আছি, তাই ওখানে আন্ডারগ্রেড করতে গেলে আমার কয়েকটা বছর ওয়েস্ট হবে। এইটা এই যে মাত্র ওয়েস্ট নিয়ে ডালিম খান ভাই ওয়েস্ট নিয়ে কথা বলেছি। ওয়েস্ট বলে কিছু নাই, গ্যাপ বলে কিছু নাই ভাই, যদি আসতে চান আসতে পারেন, নতুন করে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার মাস্টার্স আন্ডারগ্রেড শেষ করে মাস্টার্স আসতে পারেন, সেই ক্ষেত্রে N3টা শেষ করে আসেন পাশাপাশি। ভাই মাস্টার্সের জন্য মেক্সটের ডিটেলসটা বলা যাবে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে? ফয়সাল ভাই, মেক্সটের জন্য আমি ডিটেলসটা না বলি, এটা এটা একমাত্র স্কলারশিপ, মেক্সটা একমাত্র আমি যদি বলি যে ভাই আমি সব জানি, এটা খুব বোকামি। আমি জানি 100% কোশ্চেন অ্যান্সার দিতে পারবো, কোশ্চেন অ্যান্সার দিতে পারবো, কিন্তু মেক্সটের সকল তথ্য সকল ইনফরমেশন জাপান এম্বাসি বিনামূল্যে দিচ্ছে। আপনারা যান, টেক্সট করেন, ফোন দেন, অথবা সরাসরি যান, ভিজিট করেন, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, ওখানে গেলে কথা বলতে পারবে। তো যে কেউ যদি এসে আপনাকে বলে যে ভাই মেক্সটের আমি সবকিছু গাইডেন্স দেবো, এটা ভুয়া কথা। যে ম্যাক্স পাইছে সেও ঠিক মতো দিতে নাও পারতে পারে। ঠিক ঠিক আছে। কারণটা আছে, কারণটা আছে যে বড় ভাই আমার আশেপাশে থেকে আমার আমি আমার কাছে মেক্স নিয়ে জিজ্ঞাসা করলে আমি বড় ভাই তোকে বলি ভাই একটু গাইডেন্স কেন দিব, জাপান এম্বাসিতে ফ্রিতে দেওয়া যায়। কারণ মেক্সটার প্রত্যেক চেঞ্জ হয় আন্ডার গ্রেডের ক্ষেত্রে। মেক্সটার ভাই তো ফয়সাল ভাই তো মাস্টার, ইয়েস ভেরি গুড, মাস্টার্স 3.5 এর উপর যদি সিজিপিএ থাকে কিচ্ছু করা লাগবে না, সরাসরি এম্বাসি যান, এম্বাসি পুরো গাইডলাইন দিয়ে দিবে। হ্যাঁ, কোন ট্র্যাকে গেলে ভালো হয়, কি খেলে ভালো হয়, এক্সামের জন্য কি আসতে পারে, অ্যাকচুয়ালি এম্বাসি একদম ওইটাও আপনাকে গাইডলাইন দিবে, একটা কাগজ ধরাই দিবে। এখন ফয়সাল ভাই যদি আপনি আমার জিজ্ঞাসা করেন ভাই কি কি আসতে পারে, কেমন কি আসতে পারে, আমি এমন হইতে পারে ওই এম্বাসির এখান থেকে যাই ওটা ডাউনলোড করে আপনারা ধরাই দিব। এখন যদি এখন যদি আপনি বলেন যে ভাই আমি তারপর ওইটার জন্য আপনাকে আপনাকে আমি 1 লাখ টাকা দিতে রাজি আছি, কথা 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 বললাম, তাহলে তো আমার জন্য খুব মজা, ঠিক না? কিন্তু আমি এটা করি না। তো আপনি এম্বাসি যান, ওইটাও ফ্রি, আমার কাছে আসলে আমিও ফ্রি। কিন্তু এই নেক্সটের ব্যাপারে আমি বলবো যে একটু এম্বাসি থেকে জেনে নিয়ে তারপর যদি আপনি না বুঝেন ফয়সাল ভাই, তাহলে আমাকে ফোন দিন বা আমার কাছে আইসেন, তাহলে আমি তারপরে আমি বুঝাই দিব। বাট ওইটা তখনও টাকা নিব না আর কি, ভয় পায় না। নেক্সটের জন্য গাইডেন্স আমাদের সব সকল ধরনের, মানে আমরা যেসব ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করি না তাদের জন্য গাইডেন্স ফ্রি, কিন্তু হ্যাঁ অ্যাপ্লাই করার সময় আমরা শুধুমাত্র যে 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 3টা ইউনিভার্সিটি দেখেছি তাদের ক্ষেত্রে হলো আমাদের অ্যাপ্লিকেশনের মানে এই পুরো প্রসেসের ভিসা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সার্ভিস ফ্রি। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা কিছুটা চার্জ করি, কিন্তু যেহেতু আমরা বলেছি আমার উদ্যোগটা একটু ডিফারেন্ট সবার থেকে। তো এখন বললেন যে ভাই আমার তো একটা ইউনিভার্সিটি এই টাকা লাগে, 2টা ইউনিভার্সিটির কথা অনেক সময় বলে যে 2টা ইউনিভার্সিটির কথা ঠিক আছে ভাই, একই 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 রাখেন আর কি, মানে আলাদা আলাদা প্লাস 1+1 করেন না, ওয়ানই রাখেন আর কি, এরকম করে বলে দিই আর কি আমরা। ইভেন অনেক সময় ভাই তোমার যদি আমি 2টা ইউনিভার্সিটির টেকনিক বুঝাই, তুমি 3 নাম্বারটা তুমি নিজে পারবা, তো সুতরাং শুধু শুধু আমার টাকা দিবা কেন? ঠিক না? তুমি গুগলে যেটা সার্চ দিয়ে অ্যান্সারটা পাচ্ছ, যেটা কেন আমার আমার কাছ থেকে মানে হ্যাঁ আমার কাছ থেকে কনফার্ম করতে পারো, এডিশনাল ইনফরমেশন জানতে পারো। ঠিক না? এই যে এটা এটা হলো আমরা হেল্প করবো। এটা আমি হাসি ভাই এডুকেশনে কাজ করি, সুতরাং আমি এটা স্টুডেন্টদের উপর খুব ট্রাস্ট রাখি। এসে আমার সাথে প্রতারণা করেন, আমিও তোমার সাথে প্রতারণা করবো না, আমাদের এটা নিজেরা নিজেরা নিজেদেরকে হেল্প করবো, এটাই হলো ভাই আমাদের দায়িত্ব। ভাই মানাবি কি এপিইউতে সুইটেবল মেজর সিলেকশনে হেল্প করবে? হ্যাঁ মানে সুইটেবল মেজর মেজর সিলেকশনে তো ভাই আসলে তুমি নিজের ডিসিশন, বাট হ্যাঁ তোমাকে আমাকে গাইডলাইন আমি বলে দিব। বাট মেজরে শুধুমাত্র এপিইউর ক্ষেত্রে আমি শুধুমাত্র
অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স হলে আমি বলি যে দিস ইজ আ রিয়েলি গুড মেজর, মানে কারণ কি এটার মানে কি পড়তে একটু কষ্ট, পাশ করতে কষ্ট, ওইটা হলে বাকি কোনো ধরনের কোনো মেজরে আমি কোনো কমেন্ট করি না, বাট বলি কারণ কি তোমার মনের মধ্যে যেটা ইচ্ছা হবে পড়তে ভাই ওইটাই পড়ো। কারণ কি, আমি একটা পিওর এক্সাম্পল দিই, আমি নিজে বিয়ে করছি, বিয়ে করে আমি তো ভাই মানে জাপানের টপ 10 টেকে টেকে ঢুকছি, তারপরে রোবোটিক্সে জব করছি নিজের কোম্পানিতে, এখন তো আমার চাকরি বাকরি ছেড়ে দিয়েছি, আমি নিজের কোম্পানিতে ভালো যেতেছে আমার আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক মতো। ইন এডিশন আমার সাথে সোশ্যাল সায়েন্স পড়ছে, বিবিএনা সোশ্যাল সায়েন্স পড়ছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ছিল মনে হয়, ওই ভাই আমার সাথে পড়ছে, সে এখন একটা কোম্পানির ডিরেক্টর পজিশন, তার বেতন মনে করো 1.5 কোটি টাকার মতন হবে আর কি বাংলাদেশি টাকায়, এরকমই হবে 1.5 কোটি টাকার হবে। তো ফাটাইতেছে আর কি। আরো দুই ভাই আছে আমার ব্যাচে আর কি, তারা বাংলাদেশে পোস্টিং নিয়ে আসছে, ঠিক আছে বাংলাদেশে। আর আমি বেতন নিয়ে কথা বলবো না, বেতনে না, বাট এইখানে বাংলাদেশে মানে 2.5 লক্ষ টাকা মাসে পায় হলো বাসা ভাড়া বাবদ, জাপানিজ কোম্পানি তাদেরকে এখানে পোস্টিং দিছে, তখন বাকি ভাই বেতন তুমি বাকি হিসাব করে রাখো আর কি, কি হইতে পারে। তো এইরকম জাপানিজ কোম্পানির ফ্যাসিলিটিস অনেক অনেক কিছু হয়, কিন্তু একটা জিনিস ভাই আমি চাই, এই টাকা দিয়ে বিদেশ যাব, এই মিখাইল ভাই পয়েন্ট লাগছে, ট্রেন ট্রেন না আসলে, মানে টাকা দিয়ে বিদেশ যাব এটা যেন না হয়, আমরা ওই পার্টি না। তাহলে অন্য ওই ফার্ম গেট, এই উত্তরা অনেক জায়গায় এজেন্সি আছে মধ্যে ছিল, ওইসব জায়গায় যাওয়া হয়, ফার্ম গেট থেকে শুরু করতে পারো, ওইখানে সব সব সবকিছুর আড্ডাখানা, ওইখান থেকে শুরু করতে পারো, আমাদের কাছে না। আমরা হলো প্রপারলি তোমার যোগ্যতা অনুযায়ী কখন জেলে ভালো হয়, কেমনে ভালো হয়, পুরো গাইডেন্স দিয়ে দিব। তোমার যদি এখন সামর্থ্য না থাকে, এমন হইতে পারে তোমার সামর্থ্য নাই কিন্তু তোমার টাকাই লাগতেছে না, এটা হলো আমরা গাইডলাইন দিব। এই যে ভাষা শিখলে ইঞ্জিনিয়ারিং পড়লে তো টাকা লাগতেছে না আমার ভাই, মানে টাকা মানে বিদেশে আমাকে কেন দিবা টাকাটা? আর কোনো ধরনের একটা ইনফরমেশন দিচ্ছি ভাই, প্লিজ প্লিজ প্রতারণার শিকার হয় না, এই 12 লাখ 15 লাখ টাকা দিয়ে আমি বিদেশ যাবো এই ধরনের প্রতারণার শিকার হয় না। জাপানে অনেক ইজিলি অনেক কম খরচে যাওয়া যায়, এটা অনেকেই জানি না। টাকাটা যে যে দেখা যায় বিভিন্ন নিউজ দেখতেছো, টাকাটা জমায় রাখো, পারলে নিজের পকেটে রাখো অথবা বাবা মার কাছে রেখে দিও, ওইখানে যা লাগতে পারে এডিশনাল, আমি বলতেছি না লাগবে না, লাগতে পারে এডিশনাল, কিন্তু এটা আমাকে দেওয়ার দরকার নেই। আমাকে দিলে তার মানে কি অ্যাকচুয়ালি ওদের কত লাগতেছে জানো? ওদের লাগতেছে দেখা যায় যায় টাকা টান পরে এটা টান পরে তার 20 লাখ টাকা উপরে চলে যাচ্ছে প্রথম বছরে। কারণ কি, ওই 15 লাখ টাকা নেয় এজেন্সিগুলো, যাওয়ার পর দেখা যায় কিছু নাই, যায় ফালায় দেয় এদেরকে, কোনো খবর নাই কিছু নাই, বিপদে পড়ে, তখন যায় দেখে আবার দেশ থেকে টাকা আনো, ইয়া করো এই করো, এই ব্যবস্থা কি। আহ ওকে রাহাত, ব্যাপারে ভাই আমরা এটা লাস্ট কোশ্চেন নিবো আর কি, আর নিবো না আর। টেক্সটে আমি যে রাজিন ভাইয়ের কোশ্চেন দিয়ে শেষ করবো। রাহাত ভাই প্লিজ। হাত ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? জি ভাই। যে আমার কোশ্চেন হচ্ছিল, আমি পরীক্ষা শেষে আর কি ভাষা ভাষা শিখে আর কি জাপানে যেতে ইচ্ছুক, ঠিক আছে? জি ভাই, এই ক্ষেত্রে আমি কি কি কাজ অবলম্বন করে আমি যেতে পারি? তোমার যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এইচএসসি পরীক্ষার পরের দিন থেকেই, প্র্যাকটিক্যাল পর্যন্ত ওয়েট করার পরের দিন থেকে তুমি ভাষা শেখা শুরু করে দাও ভাইয়া। করে দিয়ে 2 থেকে 3 মাসের মধ্যে N5 হওয়ার সাথে সাথে তুমি আমাদের থ্রু থেকে বা আমাদের থ্রুতে অন্যদের থেকেও করলেও করতে পারো, কোনো সমস্যা নেই, যে অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারো N5টা থাকলে। পাশাপাশি আমি বলবো N4 এর পড়াটা চালিয়ে যেতে, যাতে করে তোমার ইন্টারভিউ যখন আসবে তখন যেন তুমি N4 এর অর্ধেক শেষ বা অলমোস্ট শেষ এরকম অবস্থা না তুমি ভাই, ইন্টারভিউতে মা- ইমপ্রেস করতে। আমার হচ্ছে ভাই এইচএসসি পরীক্ষা শেষ, এইচএসসি পরীক্ষা দিচ্ছি। এসএসসি, এইচএসসি, এসএসসি শেষ, এইচএসসি দিচ্ছ না? এইচএসসি বলছো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইচএসসি পরীক্ষা দিচ্ছি এখন। পরীক্ষা শেষে আর কি তো অবসর টাইম বা অ্যাডমিশনের জন্য আমি ওরকম অ্যাডমিশন দেবো না, কিন্তু কই বিদেশ যাওয়ার ইচ্ছুক, এই কারণে আপনি ভাষা শেখা। তাহলে 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 N5 N4 দুইটাই শেষ করো ভাইয়া, আলহামদুলিল্লাহ তুমি তুমি নিজের যোগ্যতায় আমাদের এখানে আসলে ল্যাঙ্গুয়েজ স্কুলে পরিচয় করে দিবে না অনেকগুলিতে, ভালোভাবে অ্যাপ্লাই করে ভালোভাবে পজিশন সেট করে চলে আসতে পারবা। জি তো ভাই, আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কুলটা কোন জায়গা? আমাদের আমাদের ল্যাঙ্গুয়েজ স্কুল মানে আমাদের তো অফিস হলো মিরপুর ডিওএইচএস, আর জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুল আছে আমাদের মেইনলি এখন টোকিও বেজে কাজ করতেছি। আর টোকিওর পাশে চিবা হম। একটা শহর আছে, এই টোকিও আর চিবা, এর বাইরে আমরা কাজ এখন এর বাইরে যেতে চাচ্ছি না আর কি এখনো। তো যেতে ওখানে কত টাকা খরচ হবে জাপানে? ভাই 8.5 থেকে 10 লক্ষ টাকা, ক্ষেত্র বিশেষে আমাকে হুম। কিছু মনে করো না। ওই যদি ল্যাঙ্গুয়েজ স্কুল হয় ভাই, যদি হুম। প্রথম বছরে ঢুকো ওইখানে তোমার ওই 20-25 হাজার টাকা প্লাস মাইনাস হইতে পারে, ইয়েন বা টাকার রেটের উপর বেস করে। জি শুধু N5 কমপ্লিট করলে হবে না ভাই, না? ভাই, N5 করলে হবে, আমি না করতেছি না, তুমি হবে ভাই, ওই যাওয়ার পরে বিপদে পড়বো আর কি। আমারই পরে যে ফোনটা দিয়ে আমারই সবার আগে গালিটা দিবে। হুম। ঠিক আছে ঠিক আছে কতদিন ভাই। লাগবে?
ভাষা শিখতে কতদিন দুই লাগবে থেকে ভাইয়া? 3 মাস ভাই। আমি একটা খোলামেলা একটা অ্যান্সার দিই সবার সামনে। আমি এই কোশ্চেনটা কিন্তু বাজে একটা কোশ্চেন ভাই, কিছু মনে করেন ভাই। এই যে সব তুমি প্রসেস কি যদি ওই এখানে, আপনার ওই এই ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে করে দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখান থেকে সবকিছু করে দিবে প্রসেস, ওগুলো ভয়ের কিছু নাই। কিন্তু তোমার জিনিসটা হলো কি, তোমার যদি এখানেই বলতেছো যদি N4 পড়তে ভয় লাগে, তাহলে আমি জাপান যেতে N2 N1 শেষ করা লাগবে রে ভাই। তা আমি এখানে ভয় পাইলে হবে? তো না। ওইখানে যদি আমি কিন্তু হ্যাঁ তো এক্স্যাক্টলি এখান থেকে শুরু করতে হবে। আমি N4 পড়ে যাবো, এখানে আবার N4 রিপিট করবো, আমার তো লস নাই। ওকে ভাই। জি। জি, ধন্যবাদ ভাই। জি ভাইয়া। আমি আর কোনো কোশ্চেন দিচ্ছি না, আমি রাজিন আচ্ছা। ভাইয়ের কোশ্চেনটা একটু পরে অ্যান্সার দিচ্ছি। ভাইয়া কথার মাঝে আমাকে সিভি নিয়ে কিছু, সিভি নিয়ে, সিভিতে আসলে মেইনলি দুইটা জিনিস, মানে মেইনলি সিভি নিয়ে বলতে চাচ্ছিলাম যে ওই কি নিয়ে বলছিলাম সিভি নিয়ে, ফ্রেশারদের সিভি হলো, হ্যাঁ সিভি যেটা জমা দেওয়া লাগবে আর কি। সিভি নিয়ে আসলে ওরকম চিন্তা কিছু নাই। ফ্রেশাররা যারা ওই যে আমাদের জব প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য জাপানিজ ভাষায় নিজের থিসিস অথবা ফাইনাল প্রজেক্টের এক্সপ্লেনেশন লেখা লাগে, একটা এসে লেখা লাগবে। N4 হলে ওইটা মোটামুটি জি ভাই, আমার একটা আহ, কোশ্চেন আছে। হ্যাঁ ভাই, আসলে একটু টেক্সটে লিখলে ভালো হয় রাহাত ভাই, যেহেতু আমার সাথে টেক্সটে লিখলে ভালো হয়, কোশ্চেনটা টেক্সটে লিখলে ভালো হয় প্লিজ। সিভির জন্য হলো কি, যদি আসে আমরা হেল্প করে দেবো। দুইটা সিভি থাকবে, একটা হলো যে আমার ব্যাকগ্রাউন্ড সিভি, ওটা ইংলিশে এনাফ নর্মাল সিভি যেটা। আর কিন্তু জাপানিজ ভাষায় যদি কেউ জাপানিজ লিখতে পারে তাহলে তো বেস্ট, বাট খুব একটা এরকম এক্সট্রা কোনো পয়েন্ট নাই। জবের যারা অ্যাপ্লিকেশন করবে তারা নর্মাল সিভিতে অ্যাপ্লাই করতে পারবে ইংলিশ দিয়ে, কিন্তু তাদের আন্ডার গ্রেডের থিসিসটা অথবা তার ফাইনাল প্রজেক্টটা কিছুটা হলেও জাপানিজ ভাষা। এটা কিছুটা চ্যাট জিপিটি ইউজ করলে কোনো ভয়ের কিছু নেই, কিন্তু এটাকে সুন্দরভাবে ইন্টারভিউতে যেন আমি এক্সপ্লেন করতে পারি, এটার প্রিপারেশন নিতে হবে। ওটার জন্য অ্যাকচুয়ালি N3 লেভেল পর্যন্ত কাছাকাছি লাগে, বাট N4 হলে পড়া যায়। কিন্তু আমি বলবো যে ভাই N4 করে N3 পড়তেছেন এই অবস্থায় অ্যাপ্লিকেশন আপনার জন্য সুবিধা হবে। ডালিম ভাই আপনি যেহেতু আসেন না, হ্যাঁ আপনি আপনি একটু হ্যান্ডটা রেস অথবা আনিব, ডালিম ভাইকে দেখলে, এমডি ডালিম খান, জি ওনাকে একটু ভাইয়া, আনমিউট ওনাকে করে আমি দাও। আনমিউট করে দিচ্ছি। ডালিম ভাইয়া, আপনাকে আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আমি এইচএসসি 2022 ব্যাচের একজন স্টুডেন্ট। আনফরচুনেটলি জি আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয় নাই। তো এনইউতে ইংলিশে সেকেন্ড ইয়ারে পড়তেছি। জি মেন্টালি আমার এখানে মন টিকে না এনইউতে। আর হচ্ছে আমার ফ্যামিলিও চাইতেছে যে আমি দেশের বাইরে যাই। তো জি আমার আব্বা ইদানিং ইদানিং তাগিদ দিতেছিল যে আমি আইএলটিএস করি। কিন্তু আমি অপার ভাইয়ের ওই এসিএস এইচএসসি তে অপার ভাইকে কিছু ফলো করতাম, এই জন্য অপার ভাই যখন পোস্ট করলো যে জাপানের বিষয়টা, জাপান বাংলাদেশ কমিউনিটি বিষয়ে, তখন আমি ইন্টারেস্টেড হয়েছি আর কি। তো জি যে আমি আয়াত করব নাকি আপনাদের সাথে এই জাপান শিখবো, নাকি দুটো একসাথে কন্টিনিউ করব, এমনি কি করবো? আর আমার তো মনে করেন যদি যাই, ওই যে একটা সময় যে চলে যাইতেছে জীবন থেকে 2-3টা বছর হয়তো। আর যদি আমি এখন থেকে শুরু করি, N5 অথবা N4 করি, এগুলা করে ওখানে যেতে যেতে কত কত কবে নাগাদ যেতে পারবো, এটা বলতে ভাই শুনতে 22-এ, চাইতেছি আর কি। হ্যাঁ 22-এ হলে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কুল কিন্তু ইজি হবে না। 3 বছর একটা গ্যাপ হয়ে গেলে, 3 বছর পর্যন্ত ল্যাঙ্গুয়েজ স্কুল একসেপ্ট করে বেশিরভাগ স্কুলই। এর বেশি হয়ে গেলে ল্যাঙ্গুয়েজ স্কুল একসেপ্ট করতে চায় না অ্যাপ্লিকেশন। ভাই ভাই ভাই, ল্যাঙ্গুয়েজ স্কুলটাকে এটা আমি ক্লিয়ার বুঝতেছি না, আসলে জানি না। ল্যাঙ্গুয়েজ স্কুলটা হলো যে জাপানিজ ভাষাটা আমরা এখানে জাপানের বেসিকটা শিখে যে বাংলাদেশে বেসিকটা শিখে যে বাকিটা ওইখানে শেষ করবো আর কি। তো এখানে বাংলাদেশের চর্চা হলো যে ওইখানে যে N3 পড়ে আর কি। আমি রিকমেন্ড করি N2 বা N1 পড়তে এখানে যে আর কি। এইটা আর কি রিকমেন্ড করি আর কি। এই আর ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে এটা কোনো মানে গ্যাপের কোনো ইয়া নাই, সরাসরি অ্যাপ্লাই করা যায়। আহ, কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে হলো যে আমি তোমার তো ব্যাকগ্রাউন্ড বা রেজাল্ট গুলি জানি না, তো ওইগুলি আমাদের অফিসে এসে বলে দিলে আমি তোমাকে হেল্প করা যাবে কিছু, অথবা এই যে আমার ফেসবুক পেজে যে আমাদের মানবীর পেজে যে একটু টেক্সট করলে ভালো হবে আর কি। ওকে ভাই, আর কোশ্চেন করতে আচ্ছা শেষ করতে যাচ্ছিলাম এটা। তো ডালিম আসছে ভাই আর আমি কি। তোমাকে help করতে পারি। আচ্ছা রাজেশ ভাই লাস্ট করি আর কি ভাই, আর না প্লিজ। আনি ভাই রাজেশ ভাইকে জি আনমিউট জি, করো। রাজেশ ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। হ্যালো। রাজেশ ভাইয়া, শুনতে পাচ্ছেন? জাপানি বাংলা লিখতাম গো আমার। হ্যালো রাজেশ ভাইয়া, আপনাকে মিউট করা হয়েছে, কাইন্ডলি কথা বলুন।
ভাইয়া আপনি তাহলে টেক্সটে কোশ্চেনটি করে রাখুন কাইন্ডলি। ওকে, আমরা যদি না হয় তাহলে আমরা এখানে এই আহ, শেষ করব। তো লাস্টে আবার দেখাই দিচ্ছি, এই ইউটিউব চ্যানেলে একটু দেখে রাখেন, এখানে যেহেতু মোটামুটি সব ধরনের কোশ্চেনই অ্যান্সার করতেছি আমরা, দিচ্ছি, আপলোড দিচ্ছি রেগুলার। এটা দেখলে আমার মনে হয় সবার জন্য উপকার হবে আর কি। এইটা একটা। আর অ্যাড্রেস আনিফ, থ্যাংক ইউ ভাইয়া। আনিফ ভাইয়া সবাইকে অ্যাড্রেস সবকিছু দিয়ে দিয়েছে। আমরা আশা করি, আর অপারকে অনেক ধন্যবাদ, ও নিজের সময় করে এসে আমাদের এখানে এখানে কথা বলেছে। এবং এসিএস এবং অপার থেকে আমরা যেই পরিমাণে, আনিব আছে এখানে, সবার থেকে যেই পরিমাণ সাপোর্ট পাচ্ছি আসলে এটা এক্সট্রাঅর্ডিনারি। খুবই ভালো লাগছে আর কি। তো প্লিজ আমি বলবো যে এটা সবাই, সবার উদ্দেশ্য একটাই আসলে এখানে, বুঝে গেছে হয়তো যে ডিফারেন্স একটু মেথডটা, কিন্তু এখানে কিন্তু যে টাকা কামানোর উদ্দেশ্য মানুষের, জাপানে বাংলাদেশে যাক, জাপানে যাক, কিন্তু এটা ভালো পথে যাক, এইটাই হলো আমাদের টার্গেট। আমার থ্রুতে না গেলে কোনো সমস্যা, ক্ষেত্রে দেখে নেওয়া, বাট এই যে ভিডিওগুলি দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে, একটু দেখে নিলে খুশি হব আর কি। এই ইউটিউবটাতে আশা করি সবাই সাবস্ক্রাইব করে নিবে আর কি, এবং আশা করি ভালো লাগবে সবকিছু। ওকে। ল্যাঙ্গুয়েজ স্পিকিং প্র্যাকটিসটা একটু নিজেদের মধ্যে একজন ফ্রেন্ড বা কারোর সাথে করলে ভালো হয়, অথবা আমাদের ইউটিউব চ্যানেল বা ইয়াতে একটু নিজের আয়না দেখে দেখে লিসেনিংটা শুনে ওইটা নিজের থেকে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করলে হবে আর কি। আমরা ইউটিউবে ওই ল্যাঙ্গুয়েজের কিছু কিছু ভিডিও ইউটিউবে দেওয়া শুরু করেছি, এবং আরো আসতেছে ইনশাল্লাহ। আর এটা ফ্রি থাকবে, কিন্তু মানে কোর্সটা করার পাশাপাশি ইউটিউব দেখে ইয়া করলে, বা কোর্সের ফেসবুকে থাকবে, আপডেট থাকবে আর কি ইনশাল্লাহ। ওকে। আনিফ ভাই, তাহলে আমরা এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। আনিফ ভাই, ইউ ক্যান টেক ওভার ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাদেরকে আপনি এবং অপর ভাইয়া এতটা সময় দেওয়ার জন্য। তো আমরা আশা করি সবার টেক্সট এবং ভয়েসের মাধ্যমে সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পেরেছি। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।